ওকে। রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং অন আছে। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিসকাশন সেশন উইথ ফ্রেশার্স বা উড বি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। তো আমাদের এখানে যারা আসছি তাদের অবশ্যই আমাদের টার্গেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, সেই টার্গেটে আমরা এখানে এসেছি। আহ তো আমরা হচ্ছে শুরুতেই করি যে আমরা কেন এখানে এসেছি, আমাদের টার্গেটটা কি। টার্গেটটা হচ্ছে ভ্যালুয়েবল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি করা যায় এবং আমরা কি হব না, তো সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। তারপর আমাদের ফিউচার প্ল্যান কি হতে পারে, কি কি হতে পারে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। তো আমি সবকিছু জিরো থেকে শুরু করব। যে আমি ধরে নিচ্ছি যে ভার্সিটিতে ভর্তি হওয়াটা এটা হচ্ছে জিরো। তো এখান থেকে শুরু করব। তো আমাদের আমরা দেখবো যে আমাদের কোন জিনিসটা আমরা এখন পর্যন্ত করেছি এবং কোন জিনিসটা করিনি। যে জিনিসগুলো করিনি সেগুলো আমি যে পর্যায়ে থাকি না কেন সেই জিনিসগুলো করার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্স আছে, সেখানে হচ্ছে চ্যাট বক্সে আমরা কোশ্চেন গুলো ওখানে লিখে রাখবো। তো হচ্ছে ওখান থেকে আমরা এই আমাদের আলোচনা শেষে ওখান থেকে আমরা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আর এটা রেকর্ড করা হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। তো পরবর্তীতে আবার হচ্ছে এইটা দেখা যাবে, তো কোনো কিছু মিস করলে সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে। শুরু করা যাক যে আমি কে। আমি হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ। আমি অ্যাপোলো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে আছি এবং সফটওয়্যার টেকনোলজিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার সাথে আছেন আমার কলিগ জাবের বিন আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার টেকনোলজিতে আছেন। তো আমার এই স্লাইড তৈরিতে হচ্ছে সহযোগিতা করেছেন আমার ফ্রেন্ড রাকিবুল হুদা। ও আছে এক্সাবাইটিং এ বিকাশের হয়ে কাজ করছে। এছাড়া আমার টিমমেট মোহাম্মদ সাইফুল্লাহ, সেও হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে, সেও হচ্ছে এই স্লাইড তৈরিতে সাহায্য করছে। তো আমরা আলোচনা যাওয়ার শুরুতে জাভেদ ভাই যদি কিছু আহ বলতেন আহ, সূচনা হিসেবে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এরকম একটা কার্যক্রম শুরু করতে পেরেছি, এটা শুক্রিয়া আদায় করতেছি। আর আসলে আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পর্কে জানা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা কি, অথবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব কি হওয়া উচিত, এটা যদি আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা থাকে, তাহলে হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। তো আশা করি আজকের এই সেশনে হচ্ছে আমাদের এই আগ্রহটা বাড়বে, এমনকি আমাদের অনেক কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছু জানা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাহমুদুল্লাহ, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুরু করি। ওকে। তো আমি হচ্ছে শুরু করতে চাই একটি হাদিস দিয়ে। তো হাদিসটাতে হচ্ছে একটা তিরমিজি হাদিস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থ ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন যেরূপ পাখিকে রিজিক দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয় এবং দিনের শেষে ভরা পেটে বাসায় ফিরে আসে। আমরা মুসলিমরা জানি যে আমাদের রিজিক হচ্ছে নির্দিষ্ট, এবং আমাদেরকে হচ্ছে রিজিকের জন্য কাজ করতে হবে। এবং আমার রিজিক আজকে যা আসার সেটা তাই আসবে, আমি সেটা ভালো পথে ইনকাম করি আর খারাপ পথে ইনকাম করি। এবং হচ্ছে রিজিকের জন্য আমাদের কাজ করতে হবে, সেটাও এখানে বলে দেওয়া আছে যে আল্লাহর উপর শুধু ভরসা করলেই হবে না। ভরসার সাথে আমাদেরকে, যেমন পাখি খালি পেটে বের হয় সকালে, আমাদেরকেও কিন্তু জমিনে ছড়িয়ে পড়তে হবে। আমাদের আজকের এই সেশনের উদ্দেশ্য কিন্তু ওইটা যে আমরা জমিনে ছড়িয়ে পড়ার জন্য আমাদেরকে হচ্ছে কিছু জানা লাগবে, যেটা দিয়ে আমরা কাজ করব। সেটার জন্যই আমাদের কিন্তু এটার উদ্দেশ্য, যে সেটাই যে আমরা যাতে ভালোভাবে জানি, যাতে ভালোভাবে আমরা আমাদের কাজ করতে পারি, যাতে আমাদের ইনকামটা হালাল হয়। তো আমাদের উদ্দেশ্য নিয়ত যদি এরকমই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের জন্য আমরা আসলে এটা করতেছি, তো ইনশাল্লাহ এটাও আমাদের ইবাদত হিসেবে কবুল হবে। ওকে। তো আজকে আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারা? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে সিএসসি এর একটা পার্ট, ব্রাঞ্চ। এবং সেখানে মূলত হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যা যা লাগে সেই প্রক্রিয়াগুলো সে পালন করা হয়। যে আমরা এসডিএলসি পড়ছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেখানে আমরা দেখছি যে একটা সফটওয়্যার তৈরিতে কিন্তু অনেকগুলো কাজ আছে: রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে ডিজাইনিং ইউআই ইউএক্স, তারপরে ইমপ্লিমেন্টিং, টেস্টিং, ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স, এগুলো সবগুলোই আছে। তো এগুলো সবগুলোতে দুই একটা জিনিস ছাড়া বাকি সবগুলোই মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই জিনিসটা করে। এখানে সফটওয়্যার আর্কিটেক্ট থাকে, প্রোগ্রামার থাকে, এসকিউ ইঞ্জিনিয়ার থাকে। এছাড়া ডিজাইনিং এর ক্ষেত্রে যদিও ডিজাইনার থাকে, ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার থাকে, কিন্তু বাকি মোটামুটি সবগুলোই হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করে। ওকে, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাকে বলে সেটা আমরা ক্লিয়ার হলাম। ওকে। এরপরের প্রশ্ন হচ্ছে যে যারা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি বা পড়তেছি, তারা মেইনলি কেন আসছি, যে আমাদের মেইন কারণটা কি? যে আমরা কি হাইপ দেখে আসছি, নাকি আমাদের গার্জিয়ানরা বলছে যে যাও, সেই কারণে আসছি?
নাকি আমাদের আসলে ইন্টারেস্ট আছে বা প্যাশন আছে সেই কারণে আসছি। তো কোনো একটা লাইনে, যে কোনো লাইনে সাকসেস হতে হলে আমাদের অবশ্যই সেটার প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, সেটা নিয়ে প্যাশন থাকতে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাইনে আমি অবশ্যই ভালো করতে পারবো যদি আমার সেটাতে, আমার যদি চ্যালেঞ্জ ভালো লাগে, আমার চ্যালেঞ্জ ভালো লাগে এবং সফটওয়্যার প্রবলেম সলভ করতে হচ্ছে ভালো লাগে। এই দুটো যদি ভালো লাগে তাহলে দেখা যাবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আমার থেকে মজা লাগতেছে। সাথে তো অবশ্যই ইন্টারেস্ট, প্যাশন, এটা সব লাইনের জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো যে আমাদের ভিতরে আসলে ইন্টারেস্ট, প্যাশন আছে কিনা। যদি না থাকে মেইনলি আমি কিন্তু এই লাইনে শাইন করতে পারবো না। এবং সাথে যদি আমার চ্যালেঞ্জ ভালো লাগে এবং প্রবলেম সলভিং ভালো লাগে তাহলে সেটা আমার জন্য আরো উপকারী হবে। ওকে, তো আমরা বলছি যে জিরো থেকে আমরা শুরু করব। তো আমি শুরু করতে চাই যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমরা আসলে কি কি করব। তো সেখান থেকে আমি শুরু করি। ওকে। ওকে, তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যে আমি এখানে কিছু হচ্ছে পয়েন্টস দেব, সেই পয়েন্টস গুলো আমি পুরো ইউনিভার্সিটি লাইফে হচ্ছে এই জিনিসগুলো মনে রাখবো, এবং প্রতিটা মাস, প্রতিটা টার্মে আমি এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবো এবং দেখবো যে এই জিনিসগুলো আমি করতেছি কিনা। প্রথম জিনিস হচ্ছে লার্ন দ্য বেসিক্স। তো ইউনিভার্সিটিতে যা যা শেখানো হয় মোটামুটি সবগুলোই কিন্তু আমাদের বেসিকের অন্তর্ভুক্ত, বেসিক বা ফান্ডামেন্টালের অন্তর্ভুক্ত। তো ফার্স্ট জিনিস আমার হবে সেটা হচ্ছে বেসিক্স গুলো ভালোভাবে বোঝা, মুখস্থ করা না। বেসিক্স গুলো কিন্তু ভালোভাবে বোঝা বাই হার্ট, যে জিনিসগুলো ভালোভাবে বোঝা। যে কেন ভালোভাবে বুঝতে হবে, যে কারণ এই বেসিস গুলোই আমার পুরা লাইফে কিন্তু প্রত্যেকটা জিনিসে কাজে লাগবে। আমি এই বেসিস গুলোই বারবার ইমপ্লিমেন্টেশন করব, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ফ্রেমওয়ার্কে, বিভিন্ন ভাবে, বিভিন্ন টেকনোলজিতে বিভিন্ন ভাবে, কিন্তু বেসিক কিন্তু এই সেম জিনিসগুলোই থাকবে। তো এই বেসিস গুলো যে ভালোভাবে বুঝবো, সেটা বোঝার উপায় কি, যে আমি জিনিসটা ভালোভাবে বুঝছি। তো সেটার জন্য কিন্তু একটা উক্তি আছে সুন্দর, যে ইফ ইউ ক্যানট এক্সপ্লেন সামথিং ইন সিম্পল টার্মস, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। যে আমি কোনো একটা কিছু যদি সিম্পল ভাবে আরেকজনকে বুঝাইতে না পারি, মানে হচ্ছে আমি জিনিসটা বুঝি নাই। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি যে জিনিসটা শিখছি, যে হয়তো বোঝে নাই ক্লাসে, স্যাররা পড়াইলে সবাই বুঝবে সেটা কিন্তু না, বই পড়লে সবাই বুঝবে সেটা কিন্তু না। তো আমি দেখবো যে আমার আশেপাশে কে বোঝে নাই, যে বোঝে নাই তাকে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আমি যা শিখছি আরেকজনকে শেয়ার করার চেষ্টা করব। আরেকজনকে যখন বোঝানোর চেষ্টা করব তখনই কিন্তু আমার জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে, আমার জিনিসটা সহজে আমার আমি যে সহজে বুঝছি, যে ঠিক মতো বুঝছি, সেটা আমার প্রমাণ হবে আর কি, জিনিসটা হচ্ছে বোঝা যাবে। তারপর হচ্ছে এই বেসিকটা জিনিসটা কি সেটা নিয়ে, মানে এই বেসিক নিয়ে আমরা আরো সামনে ডিটেলস আলোচনা করবো। জাস্ট এই মুহূর্তে আমরা মনে রাখি যে এই বেসিক যেটা শিখবো সেটা হচ্ছে আরেকজনকে বোঝানোর চেষ্টা করবো, যাতে হচ্ছে আমি বুঝি যে ওকে আমি জিনিসটা বুঝছি। কারণ আরেকজনকে বোঝাইতে না পারলে আসলে আমি বুঝিনি। ওকে, তারপর সেকেন্ড আমার পয়েন্ট হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, এটাতে হচ্ছে জয়েন দেয়া। আমরা দেখা যায় যে যারা প্রোগ্রামিং এ ভালো, যে আমরা ইঞ্জিনিয়ারিং এ ঢুকছি কিন্তু দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং আমি কঠিন লাগতেছে, শুরুতে শুরুতে শিখাইলো, আমি মনোযোগ দিলাম না, আমার থেকে কঠিন লাগতেছে, আমি আর এই প্রোগ্রামিং কম্পিটিশন গুলাতে যাই না, মানে ক্লাসের জন্য যা করতে হয় তাই করি, এর থেকে বেশি করি না। এটা হচ্ছে একটা ভুল জিনিস। যে আমি যা পারি, যা পারি সেটার জন্যই আমি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ জয়েন করবো, এবং যত প্রবলেম সলভ করতে পারি সেটাই লাভ, সলভ করতে না পারলে সেটাও লাভ। কি জন্য, একটা উদাহরণ দিই। যদি ধরেন হচ্ছে আমি আমার 80 টার্গেট নেই, আমার পড়াশোনার জন্য আমি 80 টার্গেট নিয়ে পড়াশোনা করি, তাহলে চান্স আছে যে আমি 70 পাবো, 60 পাবো, বা কমপক্ষে 50 পাবো। কিন্তু আমি যদি 33-এর জন্য টার্গেট নেই, কি হবে, চান্স আছে যে আমি ফেল করবো। তো এখানেও সেই রকম, যে আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এটাতে জয়েন করি, যে আমি সলভ করতে পারি না পারি, আমি কম সলভ করতে পারি, সেটা কিন্তু ম্যাটার না, কিন্তু এখানে যেই অভিজ্ঞতাটা হবে সেটা হচ্ছে আমার অবশ্যই কাজে লাগবে। এবং আমি বলছি যে আমাদের এখানে কি প্রবলেম সলভ করা, এটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে মেইন জিনিস। তো আমাদের হচ্ছে সেই জিনিসটা, যে ব্রেন খোলা, ব্রেন খোলার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। তা আমরা চেষ্টা করব, অবশ্যই সবাই জয়েন দেবো, চেষ্টা করবো না এটা, অবশ্যই আমরা জয়েন দেবো, এবং যত প্রবলেম সলভ করতে পারি যাই, তাই লাভ। এটা এরকম না যে প্রবলেম সলভ করতে গিয়ে কারো কারো হয়তো এক ঘন্টায় সলভ হচ্ছে, কারো 3 দিনে সলভ হচ্ছে, কারো 1 মাসও একটা প্রবলেম নিয়ে পড়ে থাকতে হচ্ছে। ওটা কিন্তু প্রবলেম না। যে আমি যেই প্রবলেমটা সলভ করতেছি, সলভ যদি আমি 1 মাসেও করি, তাতেও যে জিনিস লার্নিং করতেছি, অবশ্যই যে পড়ে থাকে না ওটা নিয়ে, সে সে অবশ্যই সেই জিনিসগুলো জানবে না, এটা ইম্পসিবল। তো ওটা প্রবলেম না যে আমি লং টাইম লাগতেছে, তো আমি যা সলভ করবো যত, এটা আমি জয়েন করে থাকবো ইনশাল্লাহ, এটাই হচ্ছে আমার উপকার আসবে। এরপরেরটা হচ্ছে মামুন ভাই, আমাদেরকে। জি। এখানে হচ্ছে মানে আমাকে অংশগ্রহণ করাটাই মেন নাকি? মানে আমি ইয়েস। পারবো কি পারবো, ওইটা অংশগ্রহণ করাটাই মেন, আর একটা হচ্ছে আমাকে কন্টিনিউয়াস লেগে থাকাটাই হচ্ছে মেন নাকি? হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি। যে এখানে হচ্ছে আমি পারি না পারি, কারণ আমি লেগে থাকলে যা পাওয়া যাবে, লেগে না থাকলে সেটার মানে সেটা কিছুই পাওয়া যাবে না। তো অবশ্যই আমি জয়েন দেবো, সেটা সলভ একটা করতে পারি, 10টা করতে পারি, সেটা ম্যাটার না। ওকে, এরপর হচ্ছে আমরা কিছু সফট স্কিল হচ্ছে জানার চেষ্টা করব। তো সফট স্কিলের ভিতর আমার প্রথম যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে ইংলিশ।
তো আমরা ইংলিশ অবশ্য এই জিনিসটা মেনলি আমরা ভার্সিটিতে গিয়ে আমরা ভার্সিটির পড়াশোনায় হই বা চিল করতে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের হচ্ছে কিছু এক্সট্রা জিনিস জানা দরকার। আমার ইংলিশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু চাইলে আইএলটিএস করতে পারি বা ইংলিশের নর্মাল কোনো কোর্সে, স্পোকেন ইংলিশ কোনো কোর্সে ভর্তি হতে পারি। কারণ প্রশ্ন হতে পারে যে কেন করবো, আমি তো ভাই বিদেশে যাব না বা এরকম। বিদেশে যদি নাও যাই, আমাদের সফটওয়্যারে ক্লায়েন্ট যারা হয়, আমরা বিদেশে যদি যাই তাহলে তো ইংলিশ লাগতেছে, কিন্তু আমাদের ক্লায়েন্টরাও কিন্তু বিদেশি হতে পারে। ভালো যত প্রতিষ্ঠান আছে, সফটওয়্যার ফার্ম আছে, সবাই কিন্তু বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে। তো বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে আমাদের ক্লায়েন্ট গুলো থাকে হচ্ছে তারা ইংলিশ ভাষা। তারপরে হচ্ছে আমাদের যত ভালো টিউটোরিয়াল আছে, ডকুমেন্টেশন আছে, সবগুলো ইংলিশে। আমি ইংলিশে যদি ভালো না হয় তাহলে মেইনলি সেটাও কিন্তু একটা আমার ল্যাগিংস হিসেবে থেকে যায়। তো অবশ্যই এটা আমরা ইংলিশে, আমরা এই মুহূর্তে যারা ভার্সিটিতে আছে, ভার্সিটিতে না থাকলে ভার্সিটি বের হয়েছি, তো অবশ্যই আমরা একটা ইংলিশ কোর্স করার চেষ্টা করবো। এবং বললাম তো যে আইএলটিএস এও যদি করি, আমার ভালো মার্কস না আসুক, আমি বিদেশে যাই না যাই সেটা তো ম্যাটার করে না, কিন্তু আমি যতটুকু শিখবো ওটা অবশ্যই আমার কাজে লাগবে। তো আমার সেকেন্ড সাজেশন হচ্ছে যে যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করা। যে কোনো কম্পিটিশন হতে পারে, সেটা হচ্ছে একটু আগে বললাম যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোনো কিছু হয়, যে এসিএম আইসিপিসি ওগুলো যদি হয়, আমি চেষ্টা করবো, আমাকে ভার্সিটি নাও নিতে পারে, আমি আমার অ্যাপ্লাইটা করবো। তারপর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কম্পিটিশন হয়, তারপরে হ্যাকাথন হয়, এই জাতীয় জিনিসগুলোতে হচ্ছে আমরা যাব। যেমন আমাদের যদি ভার্সিটিতে হ্যাকাথন আয়োজন না হয়, আমরা নিজেরও দরকার হলে আয়োজন করবো। আমাদের ভার্সিটিতে আমরা আলহামদুলিল্লাহ আয়োজন করছিলাম। তো এটা যে আয়োজন করা, তারপর হচ্ছে সেগুলোতে যাওয়া, এগুলোতে লাভটা কি হয়? যে একটা জিনিস প্রবলেম হয় যে আমাদের মোটামুটি সব সফটওয়্যার ফার্মই হচ্ছে ঢাকায়। তো যারা ঢাকার আশেপাশে থাকি এবং অন্য জেলায় থাকি, তাদের প্রবলেম হয় যে হঠাৎ যখন মানে ফ্রেশার হয়ে বের হয়, বের হওয়ার পরে জব গুলো ঢাকায় হয়, ঢাকায় যায়, যাওয়ার পর হচ্ছে মানে ওখানে আর মানে ভালো ফিল হয় না। তো আমরা যদি এরকম বিভিন্ন কম্পিটিশনে যাই এবং সেগুলোতে গিয়ে আমাদের কাজ করার যে অভিজ্ঞতা হয়, তারপর এই জিনিসগুলো যখন হবে, এটাও কিন্তু একটা পজিটিভ জিনিস, একটা এক্সপিরিয়েন্স হিসেবে থাকবে, যেটা হচ্ছে আমার ঢাকায় হঠাৎ গিয়ে কাজ করতে হচ্ছে, যেটা আমাকে হেল্প করবে। তো আমরা সেই কারণে যে যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করার চেষ্টা করব। তো এই যে যেগুলো বললাম পার্টিসিপেট করা, এই পার্টিসিপেট করার জন্য আমার কি লাগবে? আমার অবশ্যই একটা টিম লাগবে। তা আমি অবশ্যই আমার ভার্সিটিতে যেন অবশ্যই একটা আমার টিম থাকে, যে আমার সাথে সেম মাইন্ডেড যারা পিপল আছে, পার্সন আছে, তারা হচ্ছে তাদেরকে নিয়ে আমি টিম বানাবো, যাতে আমি এরকম বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পারি। আর টিম বানানোর সময় একটা জিনিস মনে রাখবো যে সেম যারা গ্রোথ, মানে যারা আমার সাথে একই সাথে গ্রো করতে চায় এরকম পার্সন নেবো না। যারা হচ্ছে মানে আমার টিমের এরকম যে আমি কোনো একটা নতুন জিনিস শিখতেছি, তারা শুনে বললো যে "এই তো এত কিছু শিখতে পেরেছে, একবারে কি জিনিয়াস হয়ে যাচ্ছ নাকি"। এই যে এইরকম মনোভাব সম্পন্ন যদি কেউ থাকে, এটা আমরা করে থাকি, কিন্তু এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট। যে আমি যদি দেখি যে কেউ একটা ভালো জিনিস শিখতেছে, তাকে আমি ডাউন করে দিচ্ছি, এটা অবশ্যই উচিত না। আমরা ফ্রেন্ডরা অনেক কিছু করি, কিন্তু এই জিনিসে আমি নিজে লক্ষ্য রাখার চেষ্টা করি। আমি কিন্তু এইরকম যখন দেখি যে কেউ ভালো একটা কিছু শিখতে যাচ্ছে, আমি কিন্তু তখন ওটাতে ডাউন করি না। আমরা মজা করতে পারি অনেক কিছু, কিন্তু ওটা ডাউন করি না। তো আমাদের হচ্ছে টিম বানানো উচিত, যারা হচ্ছে একজন আরেকজনকে উৎসাহিত করবে, একজন আরেকজনকে বলবে যে চল ওইটাতে পার্টিসিপেট করি, ওটাতে পার্টিসিপেট করি, এটা শিখি ওটা শিখি, একজন আরেকজনকে হচ্ছে উৎসাহিত দিবে। এইরকম হচ্ছে অবশ্যই আমরা একটা টিম বানানোর চেষ্টা করব। তো সেম মাইন্ডেড যদি আমার ফ্রেন্ড থাকে, তাকে আমি উৎসাহিত করে বলবো আসো আমরা একটা টিম করি। তো এই কয়েকটা জিনিস, এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস, কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এগুলো একটা কিন্তু আরেকটার সাথে জড়িত, অলরেডি আমরা জিনিসটা দেখতেছি। ওকে, এগুলো হচ্ছে কিছু সফট স্কিল, আরো অনেক সফট স্কিল থাকতে পারে। আমি এখানে জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখছি, যাতে আমাদের সেশনটা একটু শর্ট হয় এবং আমরা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে পারি। ওকে, এর পরবর্তী টার্গেট হচ্ছে সিভি তৈরি করা। আমি সাজেস্ট দেবো যে ভার্সিটিতে ঢোকার পরেই ফার্স্ট কাজ হবে হচ্ছে গুগল ডকসে একটা ডক তৈরি করা, যেটা হচ্ছে আমার সিভি হবে। এবং সিভিতে কিছুই যদি লেখা না থাকে, আমি ফার্স্ট হচ্ছে আমার নামটা লিখি, নামটা লিখে শুরু করি। এবং প্রতি সেমিস্টারে প্রতি সেমিস্টারে আমি যা যা লার্নিং করতেছি, সেটা হচ্ছে ওখানে আমি অ্যাড করব। এবং নিয়মিত প্রতি সেমিস্টারে যে যা শিখতেছি বা যা যা হচ্ছে, যা যা যুক্ত করা যায়, আমি ধরেন কোনো কম্পিটিশনে গেলাম, সেটা আমি ওখানে অ্যাড করলাম। যে আমি ইংলিশ স্কিল করলাম, সেটা অ্যাড করলাম। যে অ্যাড করতে থাকি, কারণ সিভিটা তৈরি করা মানেই হচ্ছে ওটা একদিকে পারফেক্ট হবে না। আমি নিয়মিত নিয়মিত যেটা যেটা মনে হয় সেটা সেটা অ্যাড করতে থাকি। যদি আমি অ্যাড করতে থাকি, তো 4 বছর পরে, 4 বছর পরে যে মাত্র ফার্স্ট সিভি তৈরি করবে, তার সিভিটা যেরকম হবে, যে 4 বছর ধরে একটা সিভি কন্টিনিউ করে লিখতেছে, তারটা অবশ্যই বেটার হবে, এটাই স্বাভাবিক। তো আমরা হচ্ছে অবশ্যই ফার্স্ট কাজই হবে হচ্ছে একটা ডকুমেন্ট খুলে সিভিটা তৈরি করা। সিভিতে ফার্স্ট কিছু লেখার না থাকলে আমি জাস্ট নামটা লিখি। তারপর হচ্ছে নিয়মিত আমি যেটাই অ্যাচিভমেন্ট হবে সেটা আমি ওইখানে লিখতে থাকি। ফাইনালি যখন হচ্ছে আমার 4 বছর হয়ে যাবে, তখন গিয়ে আমি হচ্ছে প্রফেশনাল অনলাইনে সার্চ দেবো, প্রফেশনাল ডিজাইন কি কি দেওয়া যায়, কি রকম জিনিস দেওয়া যায়, সেটা দিয়ে আমি আরো কাটছাট করে তখন আরো ফাইনালাইজ করবো। কিন্তু সেই মুহূর্তে গিয়ে আমি মানে আমার হাত খালি হবে না, যে আমি 4 বছর পরে যখন হঠাৎ লেখা শুরু করবো, তখন আসলে খুঁজে পাবো না যে আমি কি লেখা দরকার, কি লিখবো। তো এই কারণে এটা হচ্ছে আমার আরেকটা সাজেশন, সেটা হচ্ছে অবশ্যই করবো। এখানে আমি যেগুলো আলোচনা করতেছি, আশা করি সবাই মানে এগুলো সিরিয়াস হিসেবেই নেবো এবং অবশ্যই করার চেষ্টা করবো। ওকে, এরপরে হচ্ছে যে লিঙ্কডইনে জয়েন করা। তো সোশ্যাল মিডিয়া অনেক কিছু আছে, তার মধ্যে হচ্ছে আমি লিঙ্কডইনে জয়েন করতে হতে বলবো। লিঙ্কডইন, তারপরে টুইটারে জয়েন হওয়া যায়।
তারপর হচ্ছে গিটহাবে অবশ্যই অ্যাকাউন্ট খুলবো, স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট খুলবো। এই জিনিসগুলোতে হচ্ছে আমরা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলোতে শুরুতে আমি অ্যাকাউন্ট খুলে রাখবো। এবং লিঙ্কডইনে আমার স্পেশাল জিনিস কিছু করব। যে লিঙ্কডইনে কি করব, যে লিঙ্কডইনে হচ্ছে আমরা নিয়মিত পোস্ট করব, যে আমি নিয়মিত হচ্ছে কোনো একটা ডাটা স্ট্রাকচার নতুন কিছু শিখলাম, সেটা নিয়ে হচ্ছে যে জিনিসটা শিখলাম সেটা আমার মতো করে সামারাইজ করে একটা পোস্ট দেই, বা হচ্ছে একটা কোনো ভালো ব্লগ পাইছি, ভালো একটা ইউটিউব ভিডিও পাইছি, সেটা শেয়ার করি। নিয়মিত যে এই লেখা, যে নিয়মিত একটা রাইটিং যেটা স্কিল, এই স্কিলটাও কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুধু কোডই না, আমরা আরো বিস্তারিত যাবো তখন দেখবো। তো এই যে জিনিসটা যে নিয়মিত লেখা, এই জিনিসটা যে আমি যাই লিখি, এখানে আরেকটা জিনিস মনে হতে পারে যে আমি কি না কি লিখবো আর মানুষ দেখে কি না কি বলবে। মেনলি নো ওয়ান্স কেয়ার, যে আমি কি লিখতেছি সেটা কিন্তু কেউ কেয়ার করে না হয়তো। আমি কেউ দেখবে, কেউ লাইক দিবে, কেউ করবে, দুই একজন এসে হয়তো এই নেগেটিভ বলবে, ওগুলা কেয়ার করার কোনো লাভ নেই। আমি যে লিখবো সেটা আমার ইমপ্রুভমেন্টের জন্য লিখবো, এবং যখন আমার ইমপ্রুভমেন্টের জন্য লিখবো ওটা অবশ্যই আমার কাজ। তো লিঙ্কডইনে ফার্স্ট সেমিস্টার থেকে ফার্স্ট কাজ হবে হচ্ছে লিঙ্কডইনে প্রোফাইল খোলা, এবং হচ্ছে এরকম নিয়মিত শেয়ার করাটা শুরু করা। এবং লাস্ট হচ্ছে আরেকটা সাজেশন, সেটা হচ্ছে নোশন সফটওয়্যারটা ইনস্টল করা এবং ইউজ করা। নোশন সফটওয়্যারটা আমি ইউজ করতে বলবো এই কারণে যে নোশন সফটওয়্যারটা হচ্ছে একটা অলরাউন্ডার একটা অ্যাপ বলা যায়, যে যেখানে হচ্ছে আপনার ডকুমেন্টস রাখা যায়, পেজ আকারে রাখা যায়, সেগুলো সবগুলো সুন্দর করে রাখা যায়, টেবল তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। তো গুগলে সার্চ দিলে জিনিসপত্র পাবেন যে এখানে নোশনে কি কি করা যায়, এবং এটা মোটামুটি ফ্রি ফ্রি পার্সোনাল ইউজের জন্য এটা ফ্রি। তো আমি সাজেশন দেবো যে ফার্স্ট সেমিস্টারে উঠে ফার্স্ট হচ্ছে নোশনটা ডাউনলোড করা, ইনস্টল করা, এবং আমি যা যা লার্নিং করতেছি সেগুলো হচ্ছে এই নোশনে নোট রাখা। এটা হচ্ছে অবশ্যই আমরা করব। তাহলে দেখা যাবে যে আমরা শিখতেছি, দেখা যায় এদিকে এদিকে শিখতেছি, এখানে বুকমার্ক রাখতেছি, ওখানে লিখে রাখতেছি, সেখানে লিখে রাখতেছি, ফাইনালি গিয়ে খুঁজে পাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। আমরা যদি নোশনে নিয়মিত সুন্দর করে রেখে দেই, এটাই হয়তো আমার একটা সুন্দর নোট হিসেবে কাজে লাগবে, বা নিজের হচ্ছে একটা রেফারেন্স হিসেবে কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে। তো এবার পরবর্তী প্রশ্নে আসি, যে ওকে ঠিক আছে, 4 বছর কি করব সেটা আমরা বুঝলাম। তো এখন হচ্ছে যে আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখছি, তো এখন হচ্ছে আমি কোন ফ্রেমওয়ার্ক শুরু করব বা কোন স্ট্যাকে যাব, সেটা আমি কিভাবে চুজ করব। কারণ হচ্ছে আমাদের এই ফিল্ডে অনেক স্ট্যাক অনেক ল্যাঙ্গুয়েজ অনেক কিছু। তো এখানে মেনলি আমরা কোনটা করবো, যেমন আমাদের ওয়েব আছে, ওয়েবের ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড রিয়েক্ট আছে, ব্যাক এন্ডে লারাভেল নোড জেএস অনেক কিছু আছে। তারপর আবার ফুল স্ট্যাক ডেভেলপার নামে একটা জিনিস আছে। তারপরে এদিকে মোবাইল আছে, মোবাইলে আবার নেটিভ মোবাইল ডেভেলপমেন্ট আছে, মোবাইল নেটিভেও আবার আমাদের অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েডেও আবার মাল্টিপল থিংস আছে, তারপর ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ফ্লাটার রিয়েক্ট অনেক কিছু আছে। কারণ প্রশ্ন হচ্ছে এতগুলো জিনিস থেকে কোনটা শিখবো, কোনটা দিয়ে আসলে শুরু করবো। তো এখানে আমার সাজেশন হচ্ছে যেটা আমার ভালো লাগে, যেটার প্রতি আমার টান আছে, যেটা আমার করতে ইচ্ছা করে, যে আমার ওয়েবসাইট বানাইতে ইচ্ছা করে, ওকে আমি লারাভেলে চলে যেতে পারি, যেটা হচ্ছে বাংলাদেশে জনপ্রিয়, প্রচুর জনপ্রিয়। বা মোবাইল ভালো লাগে, অ্যান্ড্রয়েডে চলে যেতে পারি। বা হচ্ছে আমার যদি বড় লোক হয়ে থাকে তাহলে সুইফটে চলে যেতে পারি, আইওএসে চলে যেতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট মানে এই না যে এটাতেই আমাকে আজীবন চলতে হবে। যে আমরা একটু পরে ডিসকাশনে দেখবো যে আমরা কোন একটা কিছু শেখা মানে এই না যে ওটাই আমার হচ্ছে সবকিছু, সেটা কিন্তু না। তো আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্ট যে কোনো কিছু দিয়ে স্টার্ট করা যেতে পারে। তো এখানে হচ্ছে আমার জাস্ট এটা সাজেশন থাকবে, যেটাই আমি শুরু করব সেটা হচ্ছে বেস্ট প্লেস থেকে শেখার চেষ্টা করব। এবং হচ্ছে যা শিখবো সেটা লেটেস্ট জিনিস যাতে হয়। যেমন হচ্ছে আমি যদি কোনো একটা অ্যান্ড্রয়েড কোর্স করি যেটা হচ্ছে 5 বছর পুরনো, চান্স আছে যে আমি এমন কিছু শিখবো যেগুলো হচ্ছে এখন হয়তো ভায়াবলও না, কারণ টেকনোলজি কিন্তু নিয়মিত চেঞ্জ হচ্ছে। তা আমি যেটাই শিখি না কেন সেটাই হচ্ছে আমি লেটেস্ট দেখবো। যে যেমন আমি লারাভেল যদি শিখি, লারাভেল এখন কত আছে, 11 12 কোনটা চলতেছে, তো সেটার টিউটোরিয়াল কোথায় আছে সেটা দেখি। বা ভালো কোনো কোর্স হলে সেখানে দেখি কোর্সটা কোন সালে, কোর্সটা কখন শুরু হচ্ছে, সেখানে লেটেস্ট জিনিস শেখানো হচ্ছে কিনা, সেটা দেখে হচ্ছে আমরা শুরু করবো। অবশ্যই এখানে ওল্ড জিনিস শিখে ওটাও মেনলি আমার হচ্ছে টাইমটা ওয়াস্ট হবে। তো এটা হচ্ছে আমার সাজেশন। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাতেই চলে যাব। তো যেটা ধরবো সেটাই হচ্ছে আমার ফাইনাল জিনিস না, তো এটা নিয়ে এত টেনশনে পড়ার কিছু নেই। আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়েই ইনশাল্লাহ শুরু করবো। ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে আসলে কিভাবে আমরা শিখবো, শেখাটা কিভাবে শিখবো যাতে আমরা এক্সপার্ট হতে পারি। তো শেখার ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে আমরা মনে রাখবো। যে প্রথম হচ্ছে যে আমরা যে কোনো টেকনোলজি বা যে কোনো ফ্রেমওয়ার্ক বা যে কোনো কিছু শেখার সময় শুরুতেই হচ্ছে একবারে ডিপে যাব না, একবারে ডিপে গিয়ে একবার সব শিখে ফেলবো, তারপরে যে ডকুমেন্টেশনে গিয়ে একবার সব শিখে ফেললাম তারপরে করবো, এরকম কিন্তু না। আমি হচ্ছে শুরুতে একটা হাই লেভেল আইডিয়া নেবো, যে ওকে ঠিক আছে এটা দিয়ে কি কি করা যায়, এটাতে কি কি করা যায় সেগুলো হচ্ছে আমি বোঝার চেষ্টা করব। এবং যখন আমি মোটামুটি একটু বুঝবো, তখন হচ্ছে কোনো একটা কিছু বানাবো। যেমন শুরুতে আমরা যেমন ক্যালকুলেটর অ্যাপ বানাই, নোটপ্যাড অ্যাপ বানাই, বা সেটা ওয়েব হইলে আমরা ওই ধরনের জন্য এসটিডি কোনো কিছু একটা বানাইলাম। তো এটা হচ্ছে যে শুরুতে একটা হাই লেভেল আইডিয়া নেবো, তারপর হচ্ছে কিছু একটা বানাবো। তো এই কারণে হচ্ছে আমরা মেনলি টিউটোরিয়াল দেখি। কিন্তু টিউটোরিয়াল দেখার সময় যেটা ভুল করি, যে টিউটোরিয়াল দেখতেছি যে স্ক্রিন টিউটোরিয়াল, আর স্ক্রিনে হচ্ছে আমরা দেখে 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 করতেছি। তো করার শেষে কি হয়, যে করার শেষে যা করালো তা করলাম, কিন্তু তারপর আমি নতুন কিছু একটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না।
কেন? যে যা দেখাইছে তাই আমি জাস্ট ফলো করছি, আমার আসলে কোনোটা বুঝি নাই, তা বোঝাটা যত পার্সেন্ট হওয়ার কথা 10% হয়েছে, কিন্তু 50%ও হয়নি। তো আমরা কি করবো, আমরা হচ্ছে যে ভিডিও যে টিউটোরিয়ালটা দেখতেছি সেটা পুরোটা দেখে ফেলবো, এবং দেখার সময় হচ্ছে কিছু নোট টোট করে রাখবো, যা জানার দরকার সেগুলো হচ্ছে লিখে রাখবো, লিখে তারপর হচ্ছে ভিডিওটা শেষ হলে তারপর হচ্ছে আমি বানানো শুরু করবো। এবং পুরোটা বানাইবো, তো বানাইতে গিয়ে দেখবো যে আমি অনেক কিছু হচ্ছে এখানে বুঝতেছি না, অনেক কিছু মিস করতেছি, তখন গিয়ে গিয়ে আবার চেক করে দেখবো, আমার নোট দেখবো। তো এইভাবে দেখবেন যে যে লার্নিংটা হবে, মেনলি আমি টিউটোরিয়াল হচ্ছে ডাইরেক্ট ফলো করলে সেই লার্নিংটা হবে না, এটা অ্যাবসলিউটলি শিওর। তো আমরা হচ্ছে এই জিনিসটা যে যে কোনো টিউটোরিয়াল বা হচ্ছে ব্লগ ফলো করার সময় আমরা এই জিনিসটা করার চেষ্টা করবো। আর ফাইনালি যখন হচ্ছে আমাদের জিনিসটা নিয়ে একটা কমফোর্টেবল জোনে চলে যাব, যে জিনিসটা আমি ভালো করে বুঝতেছি, তখন হচ্ছে আমি ডিপারে চলে যাব, যে ওকে ঠিক আছে, এখন এই জিনিসগুলো যেগুলো করলাম সেগুলো কিভাবে আসলে কাজ করতেছে। যেমন আমি ওআরএম নিয়ে যদি কাজ করি লারাভেলে, তো ওআরএম আমাদেরকে সবকিছু হচ্ছে আন্ডারলাইং এ এসকিউএল জেনারেট করে দেয়, আমার এসকিউএল লিখতে হয় না। তো আমি দেখি যে এসকিউএলটা কিভাবে জেনারেট হচ্ছে। বা আমি যদি অ্যান্ড্রয়েডে কাজ করি, তো অ্যান্ড্রয়েডে হচ্ছে আমি ডিপেন্ডেন্সি ইনজেকশন হতে পারে, ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে আমাদের অনেক কোড লিখতে হয় না, অটোমেটিক কোড জেনারেট করে, সে সে কোড কিভাবে জেনারেট করতেছে সেটা দেখি। তো এরকম কিন্তু অনেক কিছু আছে। তো আমরা এইভাবে হচ্ছে তারপর হচ্ছে ডিপে যাব, ডিপে গিয়ে দেখবো যে আসলে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজটা করতেছে। তো শুরুতে আমি ওইভাবে যাবো না, তারপর আরেকটা সহজ ওয়ে হচ্ছে যে ডকুমেন্টেশন পড়া। আমি যখন কমফোর্টেবল হয়ে গেছি তখন হচ্ছে আমি একটা একটা করে টপিক ধরে ডকুমেন্টেশনে যাব। আমি যদি লারাভেল হয়, লারাভেল আমি মোটামুটি জিনিস বানাইতে পারি, বা লারাভেলের ডকুমেন্টেশন পড়া শুরু করি, অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন পড়া শুরু করি। তো তখন হচ্ছে আমার লাভ কি হবে, যে আমি যা যা শিখলাম সেটা তো হচ্ছে জাস্ট কিভাবে ইউজ করে সেটা জানলাম। আমি যখন ডকুমেন্টেশন পড়বো তখন হচ্ছে বুঝবো যে ওকে এটার হচ্ছে বিকল্প এটা আছে, এটাতে ওয়ার্নিং, এটাতে হচ্ছে পারফরমেন্স এর রিলেটেড এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, এটার বিকল্প ওটা আছে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা জানতে পারবো। তাই হচ্ছে আমরা হচ্ছে ডিপ, মানে শুরুতেই ডিপারে যাওয়ার চেষ্টা করবো না, শুরুতেই হচ্ছে এই আমরা ডকুমেন্টেশন পড়া শুরু করবো না, কারণ ডকুমেন্টেশন হচ্ছে যে জানে তার কাজে লাগবে, একবারে নতুন কেউ গিয়ে আসলে কাজে লাগে না, উল্টা ভয়ে পড়তে পারে। সে কারণে হচ্ছে আমরা এই স্টেপ গুলো ফলো করার চেষ্টা করবো। ওকে, কিছু স্পেশাল সাজেশন দিই। যে প্রথম সাজেশনটা হচ্ছে যে ওই সেম কথা, যে বেসিক্স যেগুলো আছে সেগুলো মনে রাখা। যে আমি যে টেকনোলজিটা ইউজ করতেছি সেই ইউজে, সেই টেকনোলজিতে হচ্ছে অনেক কিছু আছে। যেমন আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোটামুটি যা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, জাভা, কটলিন, পিএইচপি, সবগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইখানে যে জিনিসগুলো ব্যবহার করতেছি, তো সেগুলোতে এই বেসিক জিনিসগুলো জানবো। ওকে, এখানে এনক্যাপসুলেশনটা কিভাবে ব্যবহার করতেছি, ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে, পলিমরফিজমটা কিভাবে কাজ করতেছে, অ্যাবস্ট্রাকশন এখানে কিভাবে ইউজ করতেছি। বা এই যে বললাম যে আমরা ওআরএম যে শিখলাম, যে ওআরএম জিনিসটা কিভাবে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। এই যে আইডিয়া, নেমটা এবং এটার আইডিয়া, বিহাইন্ড দ্য আইডিয়া, এই জিনিসটা হচ্ছে আমার যাতে আত্মস্থ হয়, এই জিনিসটা যাতে আমার ক্লিয়ার থাকে যে ওআরএম আসলে প্র্যাকটিক্যালি কি করতেছে। এটা কি ম্যাজিক্যালি কাজ করতেছে? না, ম্যাজিক্যালি কাজ করতেছে না, এটা একটা ওয়েতে কাজ করতেছে। তো ওই ওয়েটা আমাকে জানতে হবে। তারপর যদি আমরা কোনো একটা প্যাটার্ন শিখি, সেই প্যাটার্নটা কিভাবে কাজ করতেছে, এটসেট্রা। তো আমরা যে জিনিসটা লাইব্রেরিটা শিখলাম বা যেই টেকনোলজিটা শিখলাম, সেই টেকনোলজির বেসিক কোর কনসেপ্ট গুলো আমরা হচ্ছে আত্মস্থ করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের সিনট্যাক্স মনে নাও থাকতে পারে, কি স্ট্রাকচার মনে নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে জাস্ট আইডিয়াটা যদি মনে থাকে, আমরা যে কিন্তু এক সার্চ দিয়ে জিনিসটা বের করে ফেলতে পারতেছি। তো ওকে, বেসিক্স নিয়ে আমরা আরো আলোচনা করবো সামনে। ওকে, আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে যে আমরা যেই জিনিসটা শিখছি সেটা দিয়ে হচ্ছে অন্যের জন্য অ্যাপস বানাবো। যে আমি হচ্ছে নিজের জন্য, যে আমার একটা নোট লাগতেছে, আমি একটা নোটস অ্যাপস বানাই, এবং সেটা আমার প্র্যাকটিক্যাল ইউজের জন্য, নট দ্যাট জাস্ট টেস্টের জন্য। বা হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে একটা বানিয়ে দেই, যে এটা বানাইছি, একটু ব্যবহার করে দেখ কি কি লাগবে বল। তারপরে আমার কোনো ধরেন চাচার দোকান আছে, বাবার দোকান আছে, তো তারা হচ্ছে নিয়মিত কাজকর্ম সদাই গুলো রাখার জন্য, তো আমি একটা অ্যাপ বানিয়ে দিই, যেটা সিম্পলি জাস্ট হচ্ছে করে রাখবে। যে অ্যাপের ক্ষেত্রে হতে পারে, ওয়েবের ক্ষেত্রে হতে পারে, দুইটার ক্ষেত্রেই হতে পারে। ফ্রি সার্ভারও আছে যেগুলা দিয়ে অ্যাটলিস্ট এরকম সিঙ্গেল কাজগুলো করা যাবে। তো এই জিনিসগুলো কেন করবো, এই জিনিসগুলো করবো হচ্ছে যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য। কারণ আমি আরেকজনের জন্য রিয়েল লাইফ প্রবলেম যখন আমি সলভ করতেছি, তখন কিন্তু অবশ্যই অনেক কিছু পাবো যেগুলো আসলে আমরা এই, এমনি টেস্ট অ্যাপ করে আর কি সেই জিনিসগুলো বোঝা যায় না। তো এই কারণে হচ্ছে সেকেন্ড সাজেশন হচ্ছে যে ফান্ডামেন্টালস গুলো জানবো, তারপরে হচ্ছে অন্যের জন্য অ্যাপস বানাবো। তারপর আমাদের পরবর্তী কাজ কি হবে? তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে, হ্যাঁ ওকে, এখানে একটা বানান ভুল আছে, টিচ আদার। ওকে, অন্যদেরকে শেখাবো। আহ, তো অন্যদেরকে শেখাবো বলতে যে এটা কিন্তু আমরা এর আগে দেখছি, যে আমরা যা জানি সেটা আসলে হচ্ছে যদি আরেকজনকে শেখানো না হয়, তাহলে মেনলি জিনিসটা হচ্ছে হয় না। যে জিনিসটা যে আমি বুঝছি সেটা আসলে বোঝা যায় না, বা আমি ডিপে যাইতে পারি না। একটা জিনিস আমি বুঝছি, কিন্তু আরেকজনকে আমি যখন বুঝাইতে যাব, তখন কিন্তু ওটা ডিপে চলে যাইতে হয়, কারণ যখন বুঝাইতে যাচ্ছি তখন অনেক কিছু কিন্তু আরো শেখা হয়ে যায়। এটা কিন্তু যারা চেষ্টা করছে তারাই জিনিসটা দেখবেন। তো সেটার কারণে আমরা হচ্ছে একটা তো আলোচনা করছি যে আমার ফ্রেন্ডকে শেখাবো, আর একটা জিনিস হতে পারে যে আমরা হচ্ছে ব্লগিং করতে পারি। যে আমার যদি লেখালেখি ভালো লাগে আমি ব্লগিং করবো, আমার যদি ভিডিও বানাইতে ভালো লাগে আমি ইউটিউবার হতে পারি। আমি হচ্ছে বিভিন্ন মিডিয়ামে লিখতে পারি, যেমন medium.com আছে, ডেভ টু আছে, লিঙ্কডইনে আমরা লেখার কথা অলরেডি আলোচনা করছি। তো আমরা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু
আমার যেটা ভালো লাগে সেইভাবেই আমি আমার নলেজটা হচ্ছে শেয়ার করবো। শেয়ার করতে গেলে আমি অটোমেটিক হচ্ছে ডিপে চলে যেতে পারবো। তারপর হচ্ছে আমি যে কাজগুলো করতেছি সেগুলা হচ্ছে চাইলে আমি কিন্তু ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারি। তো আমার নেক্সট যেটা সেটা হচ্ছে শোকেজ ইওর লার্নিং। তো আমি যে কাজগুলো করতেছি, যেমন আমি হচ্ছে যে আমার এই বাবার দোকানের জন্য ধরেন একটা অ্যাপস বানাইছি, তো ওই জিনিসটাতে কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেম সলভ করছি। তো ওই জিনিসটা কিন্তু আমি গিটহাবের রিপোজিটরিতে দিতে পারি। তারপর হচ্ছে আরো কিছু জিনিস করতে পারি, যেমন হচ্ছে আমি বিভিন্ন অ্যাপের ক্লোন করতে পারি। আমি যদি ওয়েব প্ল্যাটফর্ম কোনোটাতে থাকি তাহলে হচ্ছে আমি ফেসবুকের ক্লোন বানাইতে পারি, আমি রকমারি ক্লোন বানাইতে পারি। সেম ট্রু ফর মোবাইল, আমি মোবাইলে থাকলে মোবাইলে যেরকম সুন্দর অসাম অ্যাপ যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লোন বানাই, সেগুলো হচ্ছে আমি রিপোজিটরিতে রাখতে পারি। তো রিপোজিটরিতে এইরকম কিছু রাখা যাবে না যে মানে কোডের অবস্থা খারাপ, যা তা অবস্থা সেগুলো রেখে দেবো, ওইরকম অবশ্যই রাখবো না। আমি রাখবো যে আমি যতটুকু জানি সেটাতে বেস্ট পসিবল ওয়েতে যা হতে পারে সেটাই আমি ওখানে রেখে দেবো। তো রেখে দেবো, এটা কি হবে, এটা হচ্ছে আমার কিন্তু ওপেন সোর্স একটা কন্ট্রিবিউশনও হতে পারে, প্লাস হচ্ছে এটা আমি সিভিতে হচ্ছে লাগাই দিতে পারবো। তো যারা হচ্ছে আমাকে ইন্টারভিউ ডাকবে তারা হচ্ছে ওই সিভিতে দেখে হচ্ছে কিভাবে দেখে কিন্তু তারা বুঝতে পারবে ওকে সে এগুলা এগুলা কাজ করছে, তার কোডের স্ট্রাকচার ভালো। তো আপনার কিন্তু একটা পজিটিভনেস চলে আসতেছে। তো আমরা হচ্ছে এই স্পেশাল পয়েন্ট গুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করি। ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে জব মার্কেটের জন্য হচ্ছে প্রিপারেশন নেওয়া। তো জব মার্কেটে একটা কথা প্রচলন আছে আমাদের সফটওয়্যার লাইনে, সেটা হচ্ছে যে এখানে ডেভেলপার আর ডেভেলপার, কিন্তু ভালো ডেভেলপার পাওয়া যায় না। এই কথাটা কিন্তু সত্য। এই কথাটা সত্য যে মেইনলি ভালো ডেভেলপার পাওয়া যায় না, কি পাওয়া যায় সেটা একটু পরে আমরা আলোচনা করব। তো এই যে ভালো ডেভেলপার পাওয়া যায় না, তো আমরা কিন্তু ভালো ডেভেলপার হওয়ার জন্য এখানে আসছি। তো যাই হোক, আমরা হচ্ছে প্রিপারেশনের জন্য কি করব। প্রথম হচ্ছে যে আমরা লিঙ্কডইনের অ্যাকাউন্ট খোলার কথা বলছি। তো সেখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক তৈরি করব। তো নেটওয়ার্কটা কিভাবে তৈরি করব, ফার্স্ট দেখবো হচ্ছে আমার আহ কি বলা যায় ভার্সিটি মেট যারা আছে তাদের সাথে আমি কানেক্ট হব। আমার ভার্সিটির বড় ভাই যারা আছে তাদের সাথে আমি কানেক্ট হব। তো এতে লাভ কি হবে, যে এতে লাভ হবে হচ্ছে যে আমরা এই কোন একটা কোম্পানিতে যদি আমি যাইতে চাই, দেখি আমি হচ্ছে যখন জব খোঁজা শুরু করব তখন হচ্ছে আমি দেখতেছি কোন একটা জবের পজিশনে ইন্টার্ন খুঁজতেছে। তো আমি ইন্টার্ন যখন খুঁজতেছে দেখলাম, আমি সার্চ দিয়ে দেখবো যে ওকে ওই প্রতিষ্ঠানে আমার কোনো বড় ভাই আছে কিনা। এগুলো কিন্তু লিঙ্কডইনে সার্চ দেওয়া যায়। আপনারা হচ্ছে যারা জানেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে লিঙ্কডইনে কিভাবে সার্চ গুলো করে। তো আমি সার্চ দিয়ে খুঁজে বের করবো ওকে এই প্রতিষ্ঠানে আমার কোনো বড় ভাই আছে কিনা, বা বড় ভাইয়ের বড় ভাই ওরকম কোনো চেনা আছে কিনা। যদি থাকে আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারি। মেসেজ আমি লিখতে পারি যে ভাই আমার হচ্ছে এই এই জিনিসে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, এই হচ্ছে আমার সিভি, ওখানে তো হচ্ছে হয়েছে, আপনি যদি আমার সিভিটা একটু ফরওয়ার্ড করেন। এই যে আপনি জিনিসটা জিনিসটা দিলেন। তো এখানে আবার হাই দিতে যাবেন না যে হাই দিলেন তারপর কখন অ্যান্সার দিবে তারপরে দিবেন, এই জিনিসটা করতে যাবেন না। এটা জাস্ট সাইড সাজেশন যে হাই দিতে যাবেন না। আপনার ভাই কিন্তু অনেক বিজি, কেউ ফ্রি নাই, সবাই হচ্ছে বিজি আছে। তো আপনার দিলে অবশ্যই সবগুলো রেডি টেডি করে তারপর হচ্ছে জিনিসটা দিবেন, যাতে হচ্ছে সে ওটা পায়, পাওয়ার পরে সে হচ্ছে ওখান থেকে কিছু একটা ডিসিশন নিতে পারে যদি সে টাইম পায়। তো এই যে জিনিসটা নিবে সে হয়তো এই 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 সব জিনিস হচ্ছে বেশিরভাগ জিনিসই কিন্তু হয় হচ্ছে আমাদের এই রেফারেন্সের মাধ্যমে। যে হচ্ছে কারণ এই এই, একজন একজনকে রেফারেন্স দিল, সেই রেফারেন্সে হচ্ছে আমাদের ইন্টারভিউ পর্যন্ত যায়। তো এখানে কেন সিভি দিয়ে প্রবলেমটা কি হয়, যে দেখা যায় যে একজন কাজ ভালো পারে কিন্তু সামহাও সিভিটা এই যে এইচআর আছে তার ভালো লাগলো না, কিন্তু আরেকজনের সিভি ভালো লাগলো কিন্তু সে আসলে কিছুই পারে না, সে সামহাও সিভিটা হচ্ছে দেখতে সুন্দর বানাইছে। তো এই কারণে হচ্ছে আমাদের লাইনে কিন্তু রেফারেন্সে বেশি জবটা হয়। এই কারণে হচ্ছে আমরা রেফারেন্সটা করার জন্য হচ্ছে নেটওয়ার্কটা তৈরি করব। তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে নেটওয়ার্কটা একদিনে তো আর তৈরি হবে না, যে আমি কালকে থেকে জব খুঁজবো আজকে নেটওয়ার্ক তৈরি করবো, সেটা কিন্তু হবে না। তো এই নেটওয়ার্কটাও আমাকে ধীরে ধীরে হচ্ছে লিঙ্কডইনে তৈরি করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। তারপর হচ্ছে এবার আসি হচ্ছে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন কিভাবে নেব। তো ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন হিসেবে যে আমরা এটা কমন সাজেশন যে হচ্ছে শুরুতে হচ্ছে আমি ওপি নিয়ে সবাই পড়াশোনা করছি, তো ওপির বেসিক জিনিসগুলো আমরা হচ্ছে আবার হচ্ছে স্মরণ করে নেব। তারপরে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো হচ্ছে আমরা মিনিমাম যেগুলো পড়ছি ভার্সিটিতে সেগুলো হচ্ছে আমি রেডি হয়ে থাকবো, যাতে এগুলো থেকে প্রশ্ন করলে আমি অ্যান্সার দিতে পারি। এবং আমি যে ফ্রেমওয়ার্ক বা টেকনোলজিতে কাজ করেছি সেইটা নিয়েও আমি হচ্ছে আহ সেগুলো থেকে যে প্রশ্ন আসতে পারে গুগলে সার্চ দিলে মোটামুটি সবকিছু প্রশ্নই বোঝা যায় যে কি। বা যদি আমি ফ্রেমওয়ার্ক গুলো রিয়েলি সঠিকভাবে করে থাকি, সেগুলো বেসিক গুলো বুঝে বুঝেই করে থাকি, তাহলে কিন্তু আমি সেগুলো জাস্ট একবার রিভিউ করে যাব। এগুলো হচ্ছে আমার যে কোনো ইন্টারভিউর জন্য প্রথম সাজেশন। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড সাজেশনটা কি, পার যেটা কোম্পানি টু কোম্পানি কিন্তু হায়ারিং প্রসেসটা ভ্যারি করে। যে এই কোম্পানিতে একরকম ধরেন প্রোগ্রামে প্রবলেম সলভ করতে হয়, আর একটা কোম্পানিতে কিন্তু ওটা নাও হইতে পারে। তো সেটার জন্য এই যে আমরা যেটা বললাম যে নেটওয়ার্ক তৈরি করব, তো নেটওয়ার্ক তৈরি তৈরি করি আমরা কিন্তু খুঁজে যদি বের করি যে বা আমার বড় ভাই না হোক, অ্যাটলিস্ট আমি একজনকে খুঁজে বের করলাম যে হচ্ছে ওই প্রতিষ্ঠানে আছে, তাকে আমি নক দিলাম, নক দিয়ে হচ্ছে বললাম যে ভাই আপনার এই 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 জিনিস হচ্ছে, তো আমি হচ্ছে আমার এই সিভিটিভি আছে, তো ওখানে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা আপনার কোনো সাজেশন আছে কিনা যে অ্যাপ্লাই করার জন্য।
তো অবশ্যই ইনশাল্লাহ যে 2-3 জনকে যদি আমি নক দিই এইভাবে সব তথ্য দিয়ে, কেউ না কেউ তো আমাকে অ্যান্সার দিবে। তো আমি যখন ওখান থেকে জানতে পারবো, আগে থেকে একটু ক্লু পাবো, তখন কিন্তু আমার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের সিভি যেটা রেডি করবো, এরকম না যে আমি একটা সিভি রেডি করছি যে আমি অ্যান্ড্রয়েডেও কাজ করছি, আইওএস এই অ্যান্ড্রয়েডেও কাজ করছি, ধরেন ওয়েবেও কাজ করছি, তো ওখানে আমি অ্যান্ড্রয়েডের সবও লেখা আছে, ওয়েবের সবও লেখা আছে, তো আমি সেটাই হচ্ছে আমি যে কোনো প্রতিষ্ঠানে গেলাম আর দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা করবো না। আমরা দেখবো যে আমার প্রতিষ্ঠানে যেটা লাগতেছে, ধরেন আমি দিছি হচ্ছে ওয়েবের জন্য, কিন্তু ওখানে হচ্ছে শুরু আছে হচ্ছে সিভিতে অ্যান্ড্রয়েড নিয়ে সবকিছু, ওয়েব হয়তো নিচের দিকে কোনায় পড়ে আছে, তাহলে এটা তো শুরুতেই আমি বাদ পড়ার চান্স আছে। কিন্তু আমি ওটার জন্য যদি একটু সহায় করি, যে ওয়েবের জিনিসগুলো আমি হাইলাইট করলাম, যে অ্যান্ড্রয়েডের জিনিসগুলো একটু নিচের দিকে রাখলাম, তাহলে কিন্তু আমার আর একটা হচ্ছে যে হাইলাইটিং হচ্ছে, ওকে আমি কি কি পারি। তো এটা হচ্ছে যে পার কোম্পানি পেজ বা পার হায়ার প্রসেস অনুযায়ী আমরা হচ্ছে আমাদের সিভিটা হচ্ছে চেঞ্জ করবো। তারপর আমার যদি কোনো টার্গেট কোম্পানি থাকে, যে আমি ধরেন ব্রেন স্টেশনে ঢুকতে চাই, তো ওকে ব্রেন স্টেশন ঢুকতে চাই, তাহলে হচ্ছে আমি দেখবো যে ওকে ব্রেন স্টেশনে কি কি পদ্ধতিতে হয়। তো সেটার জন্য ওই সেম, আমাদের যদি নেটওয়ার্ক থাকে, কোনো ভাইয়ের সাথে যদি থাকে, পরিচয় থাকে, তাকে কিন্তু আমি জিজ্ঞেস করেও করতে পারি যে ভাই আমি এখানে ঢুকতে চাই, আপনি যদি কোনো সাজেশন দেন বা কি করা যায়, আমি কিন্তু তার সাথে আলোচনা করতে পারি। আলোচনার ক্ষেত্রে এটা আবার স্মরণ করাই দিচ্ছি, হাই দিয়ে শুরু করবো না, যে হাই বলে বসে থাকলাম যে সে কি বলে। আমার যা লাগবে আমি সব রেডি করে দেবো, তিনি যাতে টাইম পাইলে জাস্ট পরে অ্যান্সারটা দিতে পারে, কারণ সবাই দিবি। ওকে, আমরা পরবর্তী যাই। এরপরে হচ্ছে যে ইন্টার্নশিপের ডাক পেলে এরকম করার চেষ্টা করবো না, পিকি হওয়ার চেষ্টা করবো না, ওকে এটা ভালো কোম্পানি হয় নাই, নাম টাম জানি না, ছোট কোম্পানি স্টার্ট আপ, তো এটাতে যাবো না, এরকম করার চেষ্টা করবো না। আমি চেষ্টা করবো যে যেটাতেই আমি পাই, ডাক পাই, সেটাতে চলে যাইতে। কেন? যে আমি যাতে এটা আমার ইন্টার্নের প্রবলেম হচ্ছে যে এক্সপিরিয়েন্স না থাকার কারণে ভালো কোম্পানিতে হচ্ছে চান্স পাওয়া যায় না, কারণ সবাই ইন্টার্ন নিতে চায় না। তো সেই কারণে হচ্ছে আমার যদি 1 বছরের একটা যদি এক্সপিরিয়েন্স হয়, তাহলে কিন্তু আমি ভালো কোম্পানিতে ট্রাই করতে পারি। এই কারণে হচ্ছে পিকি হবো না, যে আমি ইন্টার্নশিপের ক্ষেত্রে কোথাও চান্স পেলে সেখানে চলে যাব। কিন্তু একটা জিনিস হচ্ছে অ্যাওয়ার হব, সেটা হচ্ছে টক্সিক এনভায়রনমেন্ট ওয়ালা কোম্পানিতে থাকবো না। কোন একটা কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে সেটার কালচার বা এনভায়রনমেন্ট টক্সিক। টক্সিক মানে কি? যে ওখানে আমি নিয়মিত হচ্ছে ডি ইন্সপায়ার হচ্ছি, আমার কনফিডেন্স পারলে আরো ডাউন হচ্ছে, কেউ আমাকে ইন্সপায়ার করতেছে না, যে আমি পারতেছি না, যে আমি জুনিয়র কিন্তু আমাকে বিহেভ করতেছে যে আমি সিনিয়র, যে আমি এমন ভাব করতেছে মানে আমি মানে নিয়মিত যে কনফিডেন্ট গ্রো করব, কিছু লার্ন করব, সেগুলো না হয়ে উল্টা ডিমোটিভেটেড হচ্ছে, এরকম যদি দেখি সাথে সাথে চলে আসবো। কারণ ওখানে তো এক্সপিরিয়েন্স হবেই না, উল্টা ওটা আমার সারা জীবনের মানে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো ওই রকম আমরা বিহেভিয়ার থাকবো, যে ওই রকম কোনো টক্সিক এনভায়রনমেন্ট হলে ডাইরেক্ট চলে আসবো, এন্ড অফ ডিসকাশন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কিন্তু পাচ্ছি না, আমাকে ডাকতেছে না, এই জাতীয় এই চিন্তা হচ্ছে আমরা বাদ দেবো। আমাদের কাজ হচ্ছে ইন্টারভিউ দিচ্ছি, এই যে ইন্টারভিউ দিতে পারা, ইন্টারভিউ দিতে ইন্টারভিউ এর জন্য যে অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার জন্য যে আমি এই প্রস্তুতি নিচ্ছি, ওটা হচ্ছে ফার্স্ট মেইন কথা। সেখানে হচ্ছে আমি ইন্টারভিউ দিলাম, তারপরে হচ্ছে আমাকে ডাকতেছে না, তো ইন্টারভিউ দিচ্ছি, ওটাতে যে এক্সপিরিয়েন্স হচ্ছে ওটা, ওগুলো হচ্ছে মেইন কথা। এবং ওগুলোতে আমি ধরুন ইন্টারভিউ দিয়ে আসলাম, কিছু পারলাম না, তো বাসায় এসে দেখবো ওকে যেগুলো জিনিস পারি নাই সেগুলো হচ্ছে আমি শেখার চেষ্টা করি। যেমন হচ্ছে এই একটা গতকাল রাতেই পড়তেছিলাম, যে একজন হচ্ছে এই গুগলে হচ্ছে দিছে, তো সে বললো যে একটা ইন্টারভিউ একটা কোশ্চেন আসছে, সে কোশ্চেনটা অ্যান্সার দিতে পারছে, কারণ হচ্ছে তার আগের ইন্টারভিউ যে কোম্পানিতে দিচ্ছে ওখানে একটা প্রশ্ন পারে নাই, তো প্রশ্ন পারে নাই ওটা হচ্ছে ওই ইন্টারভিউ তাকে বুঝাই দিচ্ছে এটার উত্তর হচ্ছে এইরকম এরকম হবে। সেম প্রশ্ন হচ্ছে ওই তাকে গুগলেও বলে করছে, তো সেখান থেকে অ্যান্সার দিতে পারছে। জিনিসটা এরকমই, যে আমি কোনো কিছু না পারা মানে ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু না পারার পরে আমি বাসায় এসে যদি সেটা না দেখি, সেই জিনিসটা না জানি, ওটাই হচ্ছে তাহলে আসলে আমাকে দিয়ে আমি ওই ফেলই থেকে যাব। আমার এখানে মেন জিনিস হচ্ছে পারি নাই, ওকে নো প্রবলেম, আসলাম শিখলাম জানলাম, কিন্তু যখন আমার যেটাতে যাওয়ার সেটাতে কিন্তু আমি যাবো। তো এখানে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। আমার কাজ হচ্ছে স্কিল ইমপ্রুভ করা, আমাকে নেওয়ার জন্য অনেক কোম্পানি বসে আছে, যা হচ্ছে সময়ের দাবি। ওকে, আরেকটা হচ্ছে আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রেশার হিসেবে যে ফিজিক্যাল জবের জন্য ট্রাই করব, রিমোট জবের জন্য ট্রাই করব না। কেন ট্রাই করব না? এটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, যে একজন ফ্রেশার হিসেবে তার রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। যেমন তার বোঝা দরকার যে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টটা কিভাবে হয়, যেটা রিমোটলি মানে সহজে পসিবল না। তারপরে কোন একটা কোম্পানির কালচারটা কিরকম হতে পারে, সেখানে ডিসিপ্লিন রুটিনটা পালন করা, তারপরে হচ্ছে কানেকশন তৈরি করা কলিগদের সাথে, তারপরে হচ্ছে টিম বিল্ডিং করা, ফেস টু ফেস ওয়ার্কিং, তারপরে হচ্ছে ডিরেক্ট সুপারভিশন। এই জিনিসগুলো কিন্তু ওভার দা মানে রিমোট কিন্তু হয় না। যে দেখা যায় যে আমি একজন সিনিয়রকে কয়বার কল দেবো, বা সেখানে যদি আমার সামনাসামনি থাকে আমি যতবার ইচ্ছা যাইতে পারতেছি। তারপরে এই যে ডিসিপ্লিন রুটিন, যে সকাল 9টা থেকে বিকাল 5টা, এই যে একটা ডিসিপ্লিনের ভিতর থাকা, হয়তো রিমোট হইলে এই জিনিসটা নাও হইতে পারে। তো এরকম অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোর জন্য আমার সাজেশন থাকবে যে ফার্স্ট চয়েস হিসেবে পেশাদের উচিত কোনো ফিজিক্যাল জবে যাওয়া, এবং তারপরে তারপরে সে হচ্ছে যখন এক্সপেরিয়েন্স হবে সে তারপরে সে তার পরবর্তী ডিসিশন নেবে। Okay, আশা করি বুঝাইতে পারছি। তো এবার আমরা মেইন টপিকে আসি।
তো আমাদের মেইন টপিক হচ্ছে যে আমরা প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রামার হব নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তো সেজন্য জানা দরকার যে আমরা আসলে প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রামার কি জিনিস। তো এটা নিয়ে আমরা একটু শর্ট ব্রিফ ডিসকাশন করি। তো প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রামার শুরুতে নাম দেখে বোঝা যাচ্ছে তারা হচ্ছে কোন একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্ক বা প্ল্যাটফর্মের সাথে জড়িত। তারা হয়তো অ্যান্ড্রয়েড শিখলো এবং আজীবন অ্যান্ড্রয়েডেই থেকে গেল, এতটুকু। যে সে আর কোনো কিছু শিখবেও না, মানে তার যে অন্য কিছু শিখতে হবে, শেখা উচিত, সেটা কিন্তু মানে তার মাথাতেও নাই। যে একটা উদাহরণ আমি দেখছিলাম, যে প্র্যাকটিক্যাল উদাহরণ, যে এক বেটা হচ্ছে ফ্ল্যাটার জানে। তো ফ্ল্যাটার জানে, সে হচ্ছে সামহাও তার ওখানে ফ্ল্যাটার জব পাচ্ছে না। সে হচ্ছে সম্ভবত রেডিটে হচ্ছে পোস্ট করে কান্নাকাটি করতেছে যে কেউ আমাকে জব দাও, আমি ফ্ল্যাটার শিখছি কিন্তু ফ্ল্যাটার ফ্ল্যাটার কোনো জব পাইতেছি না। তো এটা একটা হাস্যকর ব্যাপার যে ফ্ল্যাটার জব পাইতেছি না, তাই থেকে কান্নাকাটি কেন করবো? আমি তো হচ্ছে অবশ্যই কোন একটা প্ল্যাটফর্মের সাথে, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার কাজ হচ্ছে যেটা আসবে সেটাই আমি কাজ করবো। তো আমার হচ্ছে যে তার হচ্ছে এই যে প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রামার, বা তাকে আমরা হচ্ছে জাস্ট প্রোগ্রামার বলতে পারি, সেই কারণে কিন্তু হইতে পারে না। এই যে এটা না হইতে পারে কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আসুন ডিসকাস করি। তো সেটার হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে মাইন্ডসেটের প্রবলেম থাকে। মাইন্ডসেটটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। তো ফিক্সড মাইন্ডসেট থাকলে তখন হচ্ছে মেনলি সে এই মানে তাকে এক্সট্রা শিখতে হবে। সে মানে অনেকগুলো প্রবলেম আছে, আমরা কয়েকটা প্রবলেম হচ্ছে ডিসকাস করি। যেমন তার হচ্ছে সে মনে করে যে ট্যালেন্ট না, যে সে ট্যালেন্ট না, যে আমাকে দিয়ে কিছুই হবে না, আমার তো ট্যালেন্ট নাই, অত ডিপে কি আমি যাইতে পারবো, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এই বোধহয় এটা হবে। তো অনেকে এটা মনে করে, যে মনে করে আমার ট্যালেন্ট নেই, আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে আসি, পুরো হাস্যকর কথা। যাই হোক, তারপরে সে মনে করে যে আমার হচ্ছে মেশিন লার্নিং আমার করা হবে না, এমএল নিয়ে কাজ করা হবে না, ওটা নিয়ে করা হবে না, সেটা নিয়ে হবে না, এত ডিপে কি আমি যাইতে পারবো। এরকম হচ্ছে তার ভিতর চিন্তা ভাবনা। সে চ্যালেঞ্জ ভয় পায়। তাকে নতুন টাস্ক দিলে সে ভয়ে থাকে, কি যে টাস্ক আসে, আমি পারবো কি পারবো না। তারপরে হচ্ছে সে লার্নিং, নতুন থিংস, নতুন জিনিস লার্নিং করার থেকে হচ্ছে দূরে থাকে। তারপরে সে হচ্ছে ক্রিটিসিজম হ্যান্ডেল করতে পারে না। তাকে যখন বলা হয় যে ভাই আপনার এই জিনিসটা হচ্ছে একটু হয়েছে, সে হচ্ছে তার মনে হয় যে ওরে, বা তাকে বোধহয় বলা হলো যে আপনি বের হয়ে যান, আপনি কিছুই পারেন না। এইরকম হচ্ছে তার মনোভাবটা চলে আসে। সে হচ্ছে মানে ভয় পায়। এই হচ্ছে, এগুলো হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। যে সে মানে ধরেই নেয় যে তার মাইন্ডসেট মানে তার সে অতটুকুই, তার তার নলেজটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে প্রবলেম। এটার বিপরীতে কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করবো। আমরা জাস্ট প্রবলেম গুলো আগে আলোচনা করি। তারপর তাদের আরো কিছু প্রবলেম থাকতে পারে। যেমন হচ্ছে সে রেসপন্সিবল হয় না, সে প্রোঅ্যাক্টিভ হয় না। সে ওয়েট করে যে অন্যজন এসে কি বলবে তারপর সেটা করার। তাকে যদি বলা হয় যে লগ ইন করো, সে লগ ইন স্ক্রিন করবে। তারপরে তাকে যদি বলে যে ওকে ভ্যালিডেশন অ্যাড করতে হবে, সেটা করো, তারপরে সে করবে। তাকে যদি বলা হয় যে এখানে এই প্রবলেম আছে, এটা ফিক্স করো, তারপরে সে করবে। সে নিজ দায়িত্বে সেগুলো হচ্ছে করবে। তো এই যে যা যা আলোচনা করতেছে, এগুলা সবগুলো একত্রে থাকবে সেটা না। হতে পারে যে এগুলোর কিছু কিছু জিনিস আমার ভিতরে থাকতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে যে এগুলোর কোনো কিছু আমার ভিতর আছে কিনা। থাকলে আমি অবশ্যই এই ফিক্সড মাইন্ডসেটের ভিতর পড়তেছি, বা প্ল্যাটফর্মের প্রোগ্রামার বা জাস্ট প্রোগ্রামারের ভিতরে পড়তেছি। তো আমরা হচ্ছে প্রবলেম গুলো হচ্ছে আলোচনা শেষ করি। তো এই যে আমার যদি মাইন্ডসেট এইরকম হয়, আমি যদি এইরকম হয়, তো এতে কি হয়? এতে হচ্ছে আমার কোড গুলো মেসি হয়। আমার কোডগুলো যদি মেসি হয়, সেগুলো মেনটেনেবল হয় না। সিকিউরিটি ইস্যু থাকে, পারফরমেন্স ইস্যু থাকে, বাগ ইস্যু থাকে, সেটা স্বাভাবিকই। আমি এখানে কোনো কোডে স্ট্রাকচার ব্যবহার করি, কারণ আমি সেগুলো ভয় পাই। যে আমি মনে করি যে ওরে বাপরে সলিড আমি শিখবো, আমার দ্বারা সলিড হবে না, ওগুলো হচ্ছে বড় প্রোগ্রামার যারা আছে তারা করে। তো এই কারণে হচ্ছে আমার কোড মেসি। তো কোড মেসি হয় এই সব প্রবলেমের ফলে। ফাইনালি হচ্ছে কি, আমার কনফিডেন্স হচ্ছে একবারে জিরোর কোথায় চলে আসে। আমার কোনো কনফিডেন্সই থাকে না। কোনো একটা কোম্পানিতে যখন আমি থাকি, মনে হয় যে ওকে আমাকে বলে দয়া করে রাখছে, আমাকে বলে আজকে বাই করে দিবে, কালকে বাই করে দিবে। দেখা যায় যে আমার যে প্রাপ্য আছে সেটাও আমি চাইতে ভয় পাই। যে আমার হচ্ছে স্যালারি এত বাড়বে, আমি যে সেটা নিয়ে একটু বলবো বসের কাছে যে বস আমার তো বাজার অনুযায়ী আমার স্যালারিটা ঠিক নাই, সেটাও কিন্তু আমি বলতে ভয় পাই। কেন? আমি মনে হয় যে আমি ওদের ভয়ে মানে আমাকে ওদের বের করে দেবে, আমি তো কিছু পারি না। কারণ হচ্ছে আমি তো প্র্যাকটিক্যালি হচ্ছে কিছু পারি না, কারণ আমি ভয় পাই। তো এতে কি হয় যে আমার কেরিয়ার অপরচুনিটি রিডিউস হতে থাকে, জব স্কোপ কমতে থাকে, কনফিডেন্স তো কমতে থাকে। তারপর কি, শেষ পর্যন্ত আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো এই কারণে হচ্ছে এই যে যে লক্ষণগুলো আমরা বললাম, সেই লক্ষণগুলো আমাদের ভিতর আছে কিনা, ফিক্স মাইন্ডসেট আছে কিনা। তো সেটা হচ্ছে আমরা চিন্তা করবো যে আমার ভিতর যদি থাকে, তাহলে এখনই আমাকে পরিবর্তন হতে হবে। তো পরিবর্তন হয়ে কি হবে সেটা নিয়ে এখন আলোচনা করা যাবে। তো এই যে যেগুলো আলোচনা করতেছি, কোনো প্রশ্ন থাকলে সেগুলো হচ্ছে চ্যাট বক্সে লিখবেন, তো আমরা সবার শেষে এই অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো আমাদের কি হতে হবে? আমরা হবো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আমরা একবারে শুরুতে আলোচনা করছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব কিন্তু, রেসপন্সিবিলিটি কিন্তু অনেক কিছু। এবং এই প্রোগ্রামিং যেটা বললাম যে জাস্ট প্রোগ্রামার প্রোগ্রামিং, ওখানে দেখলাম যে সে করেই খালি প্রোগ্রামিং, কোড করা। এই কোড করা এই প্রোগ্রামিং কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছোট একটা অংশ। প্রোগ্রামিং এর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটি তো অনেক কিছু। ওরা অলরেডি দেখছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, তারপরে ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স, ডকুমেন্টেশন, কোলাবোরেশন, কোড রিভিউ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক কাজ হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। কোড করা তার একটা ছোট একটা অংশ। তো এটা হওয়ার জন্য, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা কি করব? তো ফার্স্ট জিনিস হচ্ছে যে আমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমার ইন্টেন্ট কি সেটা হচ্ছে ঠিক করতে হবে। যে আমার ফার্স্ট ইন্টেন্ট হতে হবে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এটা হচ্ছে আমার ফার্স্ট, হচ্ছে আমার নিয়ত করতে হবে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, যা করা লাগবে তাই করবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাকে হতে হবে, আমার যা করবো, যা করা লাগে আমি তাই করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ।
তো এটা হচ্ছে আমার মাইন্ডসেট হিসেবে নেবো। এবং পরবর্তীতে যে কথাগুলো আমি বলবো সেগুলো হচ্ছে মানে শোনার ক্ষেত্রে এরকম করবো যে যা যা বলা হচ্ছে সবগুলোই সঠিক, এবং সবগুলো যদি আমি না করে থাকি সেগুলো করবো। এইভাবে মাইন্ডসেট নিয়ে নিলে দেখা যাবে যে নেক্সট যেগুলো এখন আলোচনা করবো ইনশাল্লাহ সেগুলো হচ্ছে আমার কাজে লাগবে। তো আমার ফার্স্ট জিনিসটা হবে যে আমার মাইন্ডসেটটা পরিবর্তন করা। মাইন্ডসেট পরিবর্তন করার ফার্স্ট কাজ হচ্ছে যে আমার ইন্টেন্টটা পরিবর্তন করা, আই ওয়ান্ট টু বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে। তো আমরা অলরেডি ফিক্সড মাইন্ডসেট নিয়ে কথা বলে আসছি। তো এটার বিকল্পটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো আমাদেরকে গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে হবে। তো গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হওয়ার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইন্টেলিজেন্স এবং ট্যালেন্ট এই দুইটা কিন্তু ফিক্সড না। ইন্টেলিজেন্স এবং ট্যালেন্ট এই দুটো ফিক্স না, যে কারো কম হতে পারে কারো বেশি হতে পারে, কেউ তাড়াতাড়ি বোঝে কেউ আস্তে আস্তে বোঝে, কিন্তু এই দুটো কিন্তু ফিক্স না। এই যে এখানে খুব সুন্দর একটা উক্তি দেওয়া আছে যেখানে বলা হচ্ছে ইন্টেলিজেন্স এন্ড ট্যালেন্ট আর নট ফিক্স, স্কিল এন্ড অ্যাবিলিটিস ক্যান বি ইমপ্রুভ উইথ টাইম, এফোর্ট এন্ড প্র্যাকটিস। আমরা যদি সময় দেই, এফোর্ট দেব এবং প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের ইন্টেলিজেন্স এবং ট্যালেন্ট বৃদ্ধি করা সম্ভব, অবশ্যই সম্ভব। তো গ্রোথ মাইন্ডসেটের জন্য আমরা কি কি করব, আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, পয়েন্টগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবো, নোট করার চেষ্টা করবো। পরবর্তীতে আবার ভিডিওটা দেখে তখন নোট করবো, এখন জাস্ট আমার কথাগুলো শুনুন সবাই। ওকে, প্রথম হচ্ছে যে ইমপ্রুভ ইউর সেলফ ফ্রম কারেন্ট কন্ডিশন। যে আমি আমার কারেন্ট কন্ডিশনে যে পজিশনে আছি সেটার থেকে ইমপ্রুভ করব, নিয়মিত ইমপ্রুভ করব, এটা হচ্ছে আমার মাইন্ডসেট তৈরি করা। যে আমরা ফিক্সড মাইন্ডসেট যেটা বললাম, ফিক্সড মাইন্ডসেট এইরকম না যে সে হচ্ছে প্ল্যাটফর্মের প্রোগ্রামার বা হচ্ছে জাজ প্রোগ্রামার, সেই এটা করতে, সেটা কিন্তু না। দেখা যায় যে একজন হচ্ছে সব ঠিক মতো যাচ্ছে, যাতে যেতে এক মুহূর্তে গিয়ে সে সে মানে তার মনে হয় যে আমি ওদের সব শিখে গেছি, আমার ভেতর বোধহয় আর কিছু শেখার নাই, এই তখন সে হচ্ছে আবার লিমিটেড ফিক্স মাইন্ডসেটে চলে যায়। তো আমাকে সবসময় বুঝতে হবে যে আমায় অবশ্যই সব সময় সবকিছু কিছু না কিছু শেখার জিনিস আছে। আমি সব সময় সবকিছু শিখে ফেলতে পারবো এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। তো ওটা যদি আসে মেনলি আমি এই মানে শয়তানের ধোকায় পড়ে গেছি আর কি। ওকে। তো আমাকে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আমাকে নিয়মিত ইমপ্রুভ করব, এটাই হচ্ছে আমার চিন্তার ভিতর থাকতে হবে, নিয়মিত আমার নিয়তের ভিতর থাকতে হবে। তারপর সেকেন্ডটা হচ্ছে যে আমি কি জানি না সেটা আমাকে জানতে হবে। কারণ আমি যদি মনে করি যে আমি সব জানি তাহলে তো মেনলি আমার ইমপ্রুভমেন্ট হবে না। তো ওই যে একটা পডকাস্টে শুনলাম যে আমি কত বোকা সেটা আগে আমাকে বুঝতে হবে। তা আমি কত বোকা সেটা যদি আমি না বুঝি তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করবো কিভাবে? তো সেটার জন্য আমি কি কি জানি না সেটা অবশ্যই আমার একটা টুরু থাকতে হবে। যে আমি একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, ওকে, সেটাতে আমি কি কি জানি না, আমার নেক্সট আমি যে টার্গেটে যাব সেটাতে কি কি আমার জানা লাগবে, কি কি আমি জানি না, সেটা কিন্তু অবশ্যই আমার লিস্ট থাকতে হবে। আমরা নোশনের কথা বলছি যে ওই রকম নোশনটা ইউজ করতে বলছি ওই কারণে যে আমার যাতে সবকিছু একটা লিস্ট থাকে, সাজানো গোছানো প্ল্যান থাকে, যে আমরা কি জানি না জানলে তারপরে হচ্ছে আমি পরবর্তী পর্যায়ে জানতে পারবো। এরপরে হচ্ছে যে আমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন থেকে বের হতে হবে। তো কমফোর্ট জোন থেকে বের হওয়া মানে কি, আমার যেটা ভয় লাগে সেটা আমি আগে করব। এই জিনিসটা হচ্ছে আমার মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকেই আমি এই সাজেশনটা পাইছি। যে আমি যে দেখছি যে এই জিনিসটা ধরেন আমি একটু গেছি যে একটু একটু কঠিন লাগতেছে, পার হয়ে যায়, দেখা গেছে যে সেটাই হচ্ছে এমন পর্যায়ে পড়তেছি তখন হচ্ছে মানে করার কিছু নেই এরকম অবস্থা। যেমন আমি হচ্ছে যখন অ্যান্ড্রয়েড ফার্স্ট শিখি তখন হচ্ছে আমি একটা লাইব্রেরি দিয়ে হচ্ছে নেটওয়ার্ক কলিং করতাম, কিন্তু সেটা হচ্ছে সহজ ছিল দেখে, আর একটা হচ্ছে বহুল ব্যবহৃত ছিল রেট্রোফিট, কিন্তু সেটা আমি শিখিনি। তো দেখা গেছে যে আমার প্রথম যেটা জব ছিল সেটাতে আমাকে ওটা নিয়ে প্রশ্ন করছে। ভাগ্য ভালো ছিল আমি রেট্রোফিট নিয়ে কিছু একটু হালকা পাতলা দেখছিলাম, তো সেগুলো অ্যান্সার দিয়ে হচ্ছে চলে গেছিল আর কি। তো এইরকম কিন্তু আমার এর পরেও হয়েছে অনেক জায়গায় যে আমি ভাবছি যে এই জিনিসটা থাক, বাদ দিয়ে যাই, দেখা গেছে যে ওটাই আমার লাগছে। তো এই কারণে এখন কিন্তু আমি যে জিনিসটা করি এবং সবাইকে আমি সাজেস্ট দেবো যে আমার কমফোর্ট জোনের বাইরে যাইতে হবে, কমফোর্ট জোনের ভিতরে থেকে আমি কিছু লার্ন করতে পারবো না, কমফোর্ট জোনের বাইরে যাইতে হবে, যেটা আমার ভয় লাগে সেটা আমি আমার টাস্কের ফার্স্টে রেখে দেবো। কারণ হতে পারে যে আমি একটা জিনিস বুঝি না, জটিল জিনিস, যে আমি যেটা জিনিস যেমন থ্রেড নিয়ে, তারপরে অ্যাসিং প্রোগ্রামিং, এগুলো একটু জটিল লাগতে পারে অনেকের, এক এক ম্যান টু ম্যান ভেরি করে, তো যেটা আমার জটিল লাগে সেটা নিয়ে আমি জাস্ট দেখে দেখে কিছু কাজ করি। তো কাজ করলে 100%-এর ভিতরে 1%ও কি আমি বুঝবো না? 1%ও মিনিমাম বুঝবো, তো কাজ করতে করতে সেটা 10% হবে, 20% হবে, কিন্তু আমি যদি ওটা যে বাদ দিয়ে যাই দেখা যাবে যে এমন পরিস্থিতিতে আমাকে ওটা লাগতেছে, আমি তখন মেনলি দেখা যাবে যে তখন উল্টা আমি ঝামেলায় পড়ে যাবো। এই কারণে হচ্ছে আমার 3 নম্বর সাজেশন হবে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে হব, এবং যেটা আমার থেকে জটিল লাগে সেটাই হচ্ছে আমি সবার আগে শিখবো। এরপরে হচ্ছে যে এই যে পরিবর্তন, এই যে যা যা পরিবর্তন বললাম, এই পরিবর্তন কিন্তু ধুম করে হবে না। যে আমি দেখলাম যে আমার ভিতরে প্রবলেম আছে অলরেডি ডিসকাশন শুনে, তারপরে হচ্ছে এগুলা এগুলা করতে হবে, তো আমি আজকে একবারে সবগুলো শুনলাম এবং কালকে থেকে আমি সব চেঞ্জ হবো, এটা কিন্তু প্রবলেম না। আমাকে হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। এই যে আমি বললাম যে প্ল্যান করতে হবে, প্ল্যান করে আমার আস্তে 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 আগাইতে হবে, যে অ্যাটমিক হ্যাবিট, যে ছোট ছোট হ্যাবিট তৈরি করবো এবং আমি আস্তে আস্তে আমার পরিবর্তনের দিকে যাব। তারপরে হচ্ছে এই যে যা যা পরিবর্তন হলো, পরিবর্তন হবে যদি আমি গ্রোথ মাইন্ডেড পিপলের সাথে থাকি। আমার আশেপাশে যারা আছে তারা যদি ফিক্সড মাইন্ডেড হয় তাহলে মেনলি আমি কোনো কিছু করতে পারবো না। এই যে আমরা হচ্ছে একটু আগে বললাম যে এই টক্সিক এনভায়রনমেন্ট, তো টক্সিক এনভায়রনমেন্ট কিন্তু এটাও হতে পারে যে আশেপাশে সবাই আদি যুগের জিনিস নিয়ে কাজ করতেছে, কেউ মানে লেটেস্ট টেকনোলজি নিয়ে কোনো কথাবার্তা নাই, মানে ভালো করতে হবে সেটা নিয়ে কথাবার্তা নাই, তো ওটাও কিন্তু আমাকে উপকার আসবে না। তো ওটাকে গ্রোথ মানে আমি গ্রোথ যতই করতে চাই তারে আমাকে দাবায় রাখবে। এই কারণে হচ্ছে গ্রোথ মাইন্ডেড পিপল করতে হবে। যে আমরা হচ্ছে অলরেডি বলছি যে এই টিম বানাইতে, তো এই টিম বানানো কিন্তু ওইটা যে লিঙ্কডইনে হচ্ছে ফলো করবেন যে যারা গ্রোথ মাইন্ডেড,
এখানে আবার ফলো করতে গিয়ে এরকম করবেন না যে, নাম বলতেছি না, যে এমন কাউকে ফলো করবেন তারা মেনলি তাদের প্র্যাকটিক্যাল লাইফে কিছু নাই, কিন্তু তারা হচ্ছে মানে কথাবার্তা বলে হচ্ছে অনেক জনপ্রিয়, অনেক একবারে ফ্যান, সবার ফ্যান ফলোয়ার। কিন্তু কথা হচ্ছে তাদের কথা শুনে ওই যে কিছুক্ষণ সিরিয়াস থাকা যায়, মনে হয় যে কি কি করে ফেলবো, কিন্তু প্র্যাকটিক্যালি এসে সেগুলো কোনোটাই কাজে আসে না। যেমন আমি এখানে যতগুলো জিনিস আলোচনা করছি সবগুলো আমার লাইফ থেকেই করা, এবং এখানে আমার মনে হয় না কোনোটা মানে এরকম কোনোটা আছে ইলজিক্যাল বা করা পসিবল না, এরকম কোনো কিছু না। তো আমরা হচ্ছে গ্রোথ মাইন্ডেড পিপল কে হচ্ছে ফলো করবো এবং তাদের সাথে থাকার চেষ্টা করবো। ফিজিক্যাল হলে সেটা বেটার, যে তাদের সাথে থাকার চেষ্টা করবো যাতে হচ্ছে তাদের দেখে আমি ইমপ্রুভ করতে পারি। আর ফাইনালি হচ্ছে হার্ড ওয়ার্কিং, আমাকে কন্টিনিউয়াস লার্নিং করতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে। কাজ না করে যে এরকম করে বড়ি বড়ি নাই, আমরা অলরেডি বলছি অ্যাটমিক হ্যাবিট, আস্তে আস্তে সব করতে হবে এবং নিয়মিত সেই প্রচেষ্টা করতে হবে। যে আজকে শুনলাম, এই যে আজকে এটা আহ, শুনলাম, শোনার পরে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হয়ে গেলাম, শেষ কালকে থেকে আবার কিছু করলাম না, যা পারি তাই নিয়ে চলতেছি, তাহলে কিন্তু কিছুই হবে না। তাহলে কিন্তু আমার গ্রোথ মাইন্ডসেটের অংশ হলো না। আমার টার্গেট থাকতে হবে যে গ্রোথ মাইন্ডসেট পারসন আমি হবে, আমার মাইন্ডসেট গ্রোথ হতে হবে। তো সেটার জন্য যে পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলো অবশ্যই আমরা একটার পর একটা করবো। তার মধ্যে লাস্ট যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং যাতে আমার থাকে, এবং আমার যাতে ভিতরে এটা থাকে যে কোনো কিছু আমি জানি, সরি যে কোনো কিছু আমি পারবো, যে কোনো কিছু শিখতে আমি পারবো। শেখা আর না শেখার মধ্যে দূরত্ব হচ্ছে যে একটা সার্চ, যে আমি হয়তো একটা জিনিস জানি না, ওকে সার্চ দিলেই জানতে পারবো, একটা জিনিস জানি না ডকুমেন্ট পড়লেই জানতে পারবো, একটা টিউটোরিয়াল দেখলেই জানতে পারবো। এটা যাতে হচ্ছে আমার ভিতর এই কনফিডেন্স থাকে, তাহলে হচ্ছে এরকম কনফিডেন্স থাকলে তখন কিন্তু আমার হচ্ছে হয়তো জানি না কিন্তু জানতে পারবো, আমাকে যদি টাইম দেওয়া হয়। যেমন এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রোথ মাইন্ডসেটে যাতে হতে পারে। যেমন আমি অ্যান্ড্রয়েডে কাজ করছি, তারপর আমাকে অফিস থেকে করা হলো যে আমরা আইওএস এ করবো কিনা, বলছে ওকে ঠিক আছে, এটা আমার কাছাকাছি করলাম। যে আমাকে হচ্ছে টাইম দেওয়া হয়েছিল আমার বোধ হয় 1 মাস ওইরকম, তো আমি শিখে আলহামদুলিল্লাহ ট্রাই করতে পারছি। কেন, এই যে মাইন্ডসেটের ব্যাপার, এটা এটা কিন্তু এরকম না যে কারো ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ওইরকম কিছু না, জাস্ট মাইন্ডসেট থাকতে হবে। যদি আমি চেষ্টা করি, চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু চেষ্টা পর্যন্তই যদি না যাই, আই এম ডেড। মাহমুদুল ভাই, জি। এখানে হচ্ছে হচ্ছে মানে আমার আমি জানি না, এটা কোনো সমস্যা না, কিন্তু আমার জানার চেষ্টা না করে এটা হচ্ছে সমস্যা। Yes. রাইট, আমাকে হচ্ছে জানার চেষ্টা করতে হবে, আমি পারি কি পারবো এটা পরে, আগে আমার চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে ঠিক আছে। চেষ্টাটাই গ্রোথ। হ্যাঁ, গ্রোথ মাইন্ডসেটটাই হচ্ছে চেষ্টা। গ্রোথ মাইন্ডসেট, মাইন্ডসেট মানে কি, যে আমি আমার মনকে এমন ভাবে প্রোগ্রাম করতেছি যে আমি যাতে চেষ্টাটা করি, চেষ্টাটাই মেন। কিন্তু চেষ্টা করে কেউ ফেল হয়েছে এটা কিন্তু এইরকম কোনো এক্সাম্পল নাই, কিন্তু চেষ্টা করে নাই এবং সে ফেল হয়েছে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করে ফেল ইভেন হওয়া আমি কিন্তু যদি সম্ভব না। চেষ্টা করে ফেল হয়, তারপরে আমার কিছু জানা আছে, ওই চেষ্টা আর ফেলের মধ্যে কিছু শেখা হয়েছে আমার। ঠিক আছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওই যে আমার একবার শুরুতে আলোচনা করছিলাম, আমার 80 টার্গেট থাকলে আমি 70 পাবো, 50 পাবো মিনিমাম, কিন্তু আমার যদি 33-এর টার্গেট থাকে, আই উইল বি ফেল। ওকে, এবার হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানি, সেটা হচ্ছে আমরা বেসিক অনেকবার বললাম যে আমাদের বেসিক জানতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বেসিক জানা মানে বেসিক জানে করবোটা কি, সেটার প্র্যাকটিক্যাল ইউজ কেসটা কি, সেটা হচ্ছে আমি একটু আলোচনা করার চেষ্টা করি, আশা করি এটা কাজে লাগবে অবশ্যই। যে বেসিক যেটা জানতেছি সেটা সাথে আমরা রিলেট করার চেষ্টা করব। ওকে, মানেটা কি, যে আমরা যখন কোন একটা টেকনোলজি জানবো, আমরা বলছি যে সেটার বেসিকটা ভালো করে বোঝার চেষ্টা করব, সেটা কোর প্রিন্সিপাল গুলো বোঝার চেষ্টা করব, ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা সবাই ওপি জানি, ওপি জানলে ওপির এনক্যাপসুলেশন, এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিসটা কি সেটা আমার কিন্তু অ্যাবস্ট্রাক্ট ভাবে জিনিসটা বুঝতে হবে। ইনহেরিটেন্স জিনিসটা কি, পলিমরফিজম জিনিসটা কি, অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, এই যে জিনিসগুলো জানলাম, জানার পরে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি সেখানে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার হয়েছে, জাস্ট হচ্ছে আমি থিওরিটিক্যাল জানি, জিনিসটা বুঝি যে জিনিসটা মানে কি, তারপর সেটা কিভাবে ব্যবহার হয়েছে সেটা আমাকে জানতে হবে। তারপর আমাকে যে বিভিন্ন ডিজাইন প্যাটার্ন যেগুলো আমার টেকনোলজিতে ব্যবহার হচ্ছে সেগুলো আমাকে বুঝতে হবে, যে ওকে এখানে সিঙ্গেলটন ব্যবহার করা হয়েছে, এই অংশটা যে টেকনোলজিটা ব্যবহার করতেছে এটা হচ্ছে আমার অবজারভেবল প্যাটার্ন। তারপর হচ্ছে এখানে এই আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে। যেমন আমি এখানে কিছু উদাহরণ নিয়ে আসছি। যেমন হচ্ছে এই অবজারভেবল প্যাটার্নটা যদি আমরা জানি, তো সেম জিনিসটা কটলিনে হচ্ছে ফ্লোর মাধ্যমে ব্যবহার করা হয়। তারপর সুইফটে যদি যাই, কম্বাইন্ড ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই সেম অবজারভেবল প্যাটার্নটা ব্যবহার করা হয়। তারপরে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং এও কিন্তু অবজারভেবল প্যাটার্নটা ব্যবহার করি। তো এই যে আমি যখন ফ্লোটা শিখতেছি, ফ্লোটা শেখার সময় যদি আমি বুঝি যে ওকে অবজারভেবল প্যাটার্ন হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ফ্লোতে এইভাবে ব্যবহার করা হয়েছে, তো আমি যেই যেই ভাবে ব্যবহার করা হয়েছে, আমি যখন সুইফট যদি আমি কখনো যাই, সুইফটে গিয়ে কিন্তু আমি খুঁজবো যে ওকে এখানে অবজারভেবল প্যাটার্নের জন্য কি ব্যবহার করা হয়, জানবো যে কম্বাইন। তখন কিন্তু আমি যেহেতু ফ্লোতে কাজ করছি এবং কম্বাইন অবজারভেবল প্যাটার্নটা জানি, এবং আমি জানি যে ফ্লোতে কিভাবে অবজারভেবল প্যাটার্নটা প্র্যাকটিক্যালি ইউজ কি কিভাবে ইউজ করা হয়েছে, হট ফ্লো, কোল্ড ফ্লো, এরকম অনেক কিছু আছে। যখন কাজ করবো তখন জিনিসটা জানছি, তো আমি কিন্তু তখন ইকুইভ্যালেন্ট, আমি জানি যে ওকে কোল্ড ফ্লো হইলে তখন আমি এটা কোন কোন জায়গায় ব্যবহার করবো, হট ফ্লো কোন কোন জায়গায় ব্যবহার করবো। তো আমি যখন এটা জানি, আমি কিন্তু এখানে সুইফটের ক্ষেত্রেও গুগলে সার্চ দেবো ওকে, মানে হাউ টু ইমপ্লিমেন্ট কোড ফ্লো ইউজিং কম্বাইন ইন সুইফট। তখন কিন্তু আমি শুরুতেই যে এক্সিস্টিং যে নলেজটা আছে সেটা আমি এখানে ব্যবহার করতে পারতেছি। আমাকে জাস্ট সিনটেক্সটা জানতে হচ্ছে, আমাকে কিন্তু নতুন করে একটা থিওরি জানতে হচ্ছে না। মানে কি, নতুন একটা জিনিসের 30% থেকে 50% আমি এমনিই জানি।
তো এটাই হচ্ছে বেসিকের সাথে রিলেট করা। আরো কিছু এখানে উদাহরণ দিছি, যেমন হচ্ছে অ্যাসিং প্রোগ্রামিং। অ্যাসিং প্রোগ্রামিং যেমন কটলিনে হচ্ছে কোরুটিন দিয়ে ব্যবহার করা হয়, সুইফটে কনকারেন্সি হচ্ছে সেম অ্যাসিং প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা হয়। যেমন ডিক্লারেটিভ ইউআই, এটা রিয়াক্ট ব্যবহার করে, ফ্লাটার ব্যবহার করে, জেটপ্যাক কম্পোজ ব্যবহার করে, সুইফট ইউআই ব্যবহার করে। তো এই ডিক্লারেটিভ ইউআই ব্যবহার করার সময় ডাটা ফ্লো হিসেবে ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো, এটাই কিন্তু সবাই ব্যবহার করে, কিন্তু এক একজন এক এক নামে ব্যবহার করে। তো আমি যদি যে কোনো একটা, ধরেন আমি জেটপ্যাক কম্পোজ জানি, সেখানে ডিক্লারেটিভ ডাটা ফ্লোটা কিভাবে কাজ করে আমি সেটা জানি, তখন কিন্তু আমি যখন সুইফটে যাব তখন কিন্তু আমি জাস্ট হচ্ছে আমি হয়তো কোডিং স্ট্রাকচারটা আলাদা হবে, একটু এদিক ওদিক কম বেশি হবে নামগুলো, কিন্তু ফ্লো কিন্তু সেটাই হবে। ডিক্লারেটিভ ইউআই সেম সিস্টেমে কাজ করে, মোটামুটি সবগুলো সেম সিস্টেমে কাজ করে। সেখানে ডাটা ফ্লোটা ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো সবাই ফলো করে, এবং সেটাতে একই সিস্টেমে হয়, জাস্ট হচ্ছে এক একজনের ইমপ্লিমেন্টেশন ডিটেলস আলাদা। তো আমি যখন কোন একটা শিখবো এবং সেগুলোর বেসিক গুলা এইভাবে শিখবো, তখন কিছু, তখন কি হবে যে আমি নতুন একটা জিনিসে যাব, সেটা দেখা যাবে যে সেটার হচ্ছে বেশিরভাগ জিনিসই দেখা যাবে যে আমার 100%-এর ভিতর 33% জিনিসই বা হচ্ছে 50% জিনিসই আমার অলরেডি এক্সিস্টিং নলেজের সাথে আমি হচ্ছে তুলনা করতে পারবো। কারণ আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বললাম, যেমন অ্যাবস্ট্রাকশন, কটলিন জাভাতে ইন্টারফেস ব্যবহার করা হয়, সুইফটে গেলে আমরা সেটা প্রোটোকল বলি। তারপরে এনক্যাপসুলেশন, জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য জাভা হচ্ছে যেগুলো প্রাইভেট প্রোটেক্টর আছে সেগুলোকে হচ্ছে জাভা অ্যাক্সেস মডিফায়ার বলে, কটলিন ভিজিবিলিটি মডিফায়ার বলে, সুইফট হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল বলে, সি অ্যাক্সেস স্পেসিফায়ার বলে। সবকিছুর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কিন্তু এনক্যাপসুলেশনটাকেই করছে। কিন্তু আমরা যদি ওই একটা জিনিস না শিখি, তখন কিন্তু আমার মনে হবে যে প্রত্যেকটাতে গিয়ে আমি নতুন নতুন জিনিস শিখবো, বা নতুন জিনিস কিন্তু নাই। এই যে যে বেসিক্স বললাম, সেটা কিন্তু ধরেন লাস্ট 30 40 50 বছর ধরে সেম হয়ে আছে। এরকম কিছু না যে প্রতি ল্যাঙ্গুয়েজে হচ্ছে নতুন নতুন জিনিস আসে, এরকম কিন্তু না। প্রতি জিনিসে হচ্ছে সেম জিনিসই থাকে, জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন আলাদা হয়। একবারে নতুন জিনিস আসা কিন্তু খুবই টাফ, ওটা কিন্তু নতুন খুব কমই আসে। তা আমরা চেষ্টা করব যে এইভাবে যে আমরা শেখার সময় যে প্রত্যেকটা বেসিক ফান্ডামেন্টালটা শেখার চেষ্টা করব, এবং সেটার সাথে কিওয়ার্ড গুলো কিভাবে মানে ইউজ হচ্ছে, প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করব। এতে কি হবে যে আমি নতুন টেকনোলজিতে গেলে এক্সিস্টিং টেকনোলজির সাথে আমি তুলনা করে সেম জিনিসটা করব। আমার এক জুনিয়র ছিল আমার আন্ডারে, সে শিখছে, তাকে আমি বলছিলাম যে তাকে আমি যে কম্বো যখন শেখাচ্ছি, তখন আমি বলছিলাম যে আমরা এখানে যে জিনিসটা শেখাচ্ছি সেটার বেসিকটা তুমি বোঝো, ফান্ডামেন্টালটা বোঝো, পরে যখন অন্য জায়গায় যাবে তখন দেখবে যে তোমার উপকার হবে। সে পরে যখন ফ্লাটার ট্রাই করছে, নিজে নিজে ট্রাই করছে, ট্রাই করে বলতে আমাকে মেসেজ দিতে যে ভাই ঠিকই বলছেন, ঠিকই বলছেন, এখানে দেখতে সেম জিনিস। আমি জাস্ট হচ্ছে যেটা কম্পোজে যা শিখছি ওটা দিয়ে ফ্লাটারে দিয়ে সার্চ দিয়ে আমি মেনলি সব মোটামুটি অর্ধেক জিনিস পাই গেছি। তো জিনিস কিন্তু এটাই ট্রুথ, এটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজের জন্য। আমি যদি অ্যান্ড্রয়েড কটলেন শিখি, আমি যদি তারপর ওয়েবে যাইতে চাই, আমার একবারে একবারে 100% নতুন জিনিস আসবে না, ওখানে 50% নতুন জিনিস আসবে, বা বেশি হলে 75% নতুন জিনিস আসবে। আমার এক্সিস্টিং জিনিসগুলো যেন আমি ঠিকভাবে বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো সঠিকভাবে শিখতে পারি, সেটা অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে। এবং আমরা শিখবোটা হচ্ছে এইভাবে। আশা করি আমি এই বেসিক্সটা কিভাবে শিখবো, বেসিক বেসিক বারবার বলছি, সেটা আশা করি বুঝতে পারছি। মাহমুদুল ভাই, ওকে, এই এবার জি। আপনি আগের স্লাইডে আমি আসলে আপনি যেভাবে বলছেন এবার থেকে আমি বুঝছি এরকম। ধরেন হচ্ছে আমি যখন ডিক্লারেটিভ ইউআই অথবা ওওপি শিখবো, ধরেন আমি এভাবেই শিখবো না, এটা শুধু রিয়েক্টে কাজ করে, আমি এভাবেই শিখবো না, এটা অন্যান্য ফ্রেমওয়ার্কেও কাজ করে। ওওপি জিনিসটা বা রিয়েক্ট আমি এভাবে করে চিন্তা করবো না, এটা শুধু আমার অ্যান্ড্রয়েডে কাজ করে না, এটা হচ্ছে আমার অন্য অন্য জায়গাতেও এইভাবে কাজ করে। তাহলে হচ্ছে আমার মধ্যে জিনিসটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে যেতে, অন্য অন্য প্ল্যাটফর্মে যেতে সুবিধা হবে, রাইট নাকি? হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি। যে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে দেখবো যে এটা কি ফ্রেমওয়ার্কের, মোটামুটি ফ্রেমওয়ার্কের সাথে জড়িত হইলে সবকিছু কিন্তু ফান্ডামেন্টাল, যে মেইন থিওরিটা কিন্তু সেম। যেমন একটা উদাহরণ মনে পড়ে গেল, যে একজনকে জিজ্ঞেস করা হলো যে ট্রেড কি জিনিস। ট্রেড হচ্ছে পিএইচপির একটা ফিচার। সে বললো যে এটা হচ্ছে লারাভেলের একটা ফিচার। মানে সে হচ্ছে লারাভেল পারে, কিন্তু সে এখনো জানে না যে ট্রেড জিনিসটা একটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ফিচার। এই জিনিসটা যে আমার জানার সময় জানতে হবে যে কোনটা আসলে কোন জিনিস, যে আমি এই জিনিসটা ব্যবহার করতেছি। যে আমরা বলছি যে প্রত্যেকটা জিনিসে যখন আমি একটা মোটামুটি কনফিডেন্স গ্রো করবো, তখন হচ্ছে ডিপে যাবো। ডিপে যাওয়া মানে এই জিনিসটা, যে আমি যে জিনিসটা করতেছি, ওকে এখানে এনক্যাপসুলেশন জিনিসটা কোথায় ব্যবহার হচ্ছে, অলরেডি আমরা কিছু এক্সাম্পল দিছি, যে এইভাবে হচ্ছে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। ওকে এই জিনিসটা যেটা করতেছি, এটার মেইন থিওরিটা কোনটা, কোন থিওরিটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। যদি থিওরিটা না বুঝি, তাইলে মেইনলি আমি আসলে আমার বেসিক যেটা বলতেছি, সেই বেসিকটা আমরা শিখতে পারি। ওকে, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। ওকে, তো এরপরে আসি হচ্ছে যে প্রফেশনালিজম। যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু শখের বশে হচ্ছি না। এরকম না যে এটা আমরা শখের বশে খেলার মতো না, আমরা কিন্তু জাতীয় দলের এক দল হচ্ছে জাতীয় দলে খেলতেছে, একটা হচ্ছে শখের বশে খেলতেছে, দুই দল কিন্তু সেম না। আমরা কিন্তু এটা আমাদের প্রফেশন হিসেবেই নিয়েছি, সেই কারণেই আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি। তো আমি যদি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি প্রফেশন হিসেবে নেই, তাহলে কিন্তু আমার কিছু জিনিস মনে রাখতে হবে, এবং কিছু জিনিস আমার ভিতর থাকবে অটোমেটিক।
তো আমরা দেখি কি কি জিনিস আমার ভিতর থাকবে, সেই জিনিসগুলো জানি। যদি আমার জিনিসগুলো আমার ভিতর না থাকে, তাহলে যাতে সেই জিনিসগুলো আমি আমার ভিতর অ্যাকোয়ার করতে পারি। তো এখানে হচ্ছে আঙ্কেল ববকে চেনার কথা, যে ক্লিন কোড, যে বইটা আছে জনপ্রিয় বই, সেই বইয়ের লেখক। তো উনি হচ্ছে প্রফেশনাল প্রোগ্রামারদের একটা খুব সুন্দর সংজ্ঞা দিচ্ছেন, যে প্রফেশনাল প্রোগ্রামার্স টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার কেরিয়ার, দেয়ার এস্টিমেট, দেয়ার শিডিউল, কমিটমেন্ট, দেয়ার মিস্টেক অ্যান্ড দেয়ার ওয়ার্কম্যানশিপ। প্রফেশনাল প্রোগ্রামার ডাজ নট পাস দ্য রেসপন্সিবিলিটি অফ অন আদার্স। এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে, আমরা একটা একটা করে দেখি, আলোচনা করি। প্রথম হচ্ছে যে রেসপন্সিবল হওয়া, যে একজন সফটওয়্যার ডেভেলপার অবশ্যই রেসপন্সিবল হবে। সে তার কাজের রেসপন্সিবিলিটি নেবে। তাকে যখন কোনো কাজ দেওয়া হবে, সে রেসপন্সিবিলিটি নিয়েই কাজ করবে। তাকে যখন বলা হবে যে কোন একটা, এটাকে বলা হয় কোড ওনারশিপ নেওয়া, যে তাকে কোন একটা কোড যখন করবে, কোন একটা কাজ করবে, সে সেই কাজের ওনারশিপ নেবে। সে যে কোড করবে সেই কোডের ওনারশিপ সে নেবে। ওনারশিপ নেওয়া মানে কি? ওনারশিপ নেওয়া মানে হচ্ছে এখানে যদি কোনো বাগ থাকে সেটা আমার দোষ, বা এখানে এটা যদি আমি মনে করি যে এটা আমার দোষ, তাহলে আমি অবশ্যই এখানে বাগ রাখবো না। বা এখানে যদি এটা কাজ ঠিক মতো না করে, রেসপন্সিবিলিটি আমার, আমি এইভাবে হচ্ছে কাজটা করবো। তো যখন এইভাবে আমি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করব, তো যে রেসপন্সিবিলিটি নেয় নাই, যে হচ্ছে জাস্ট কাজ দেওয়া হলো সে করলো, তার ভিতরে কিন্তু এগুলা রেসপন্সিবিলিটি থাকতেছে না। তার কাজের ধরন কি রকম হবে আমরা কিন্তু অলরেডি একটু আগে দেখে আসছি, যে সে কাজ করবে হচ্ছে, ওকে করতে বলছে করলাম। যেটার উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হচ্ছে যে একজনকে বলা হইলো যে তুমি হাও করো, এই লগ ইন স্ক্রিন করো। তো লগ ইন স্ক্রিন যখন করা হচ্ছে, সে হচ্ছে লগ ইন স্ক্রিন যতটুকু বলা হলো সে ততটুকুই করবে। সে ওইখানে হচ্ছে ভ্যালিডেশন লাগানো হতে পারে, বা ইউআইটাতে আরো ইমপ্রুভমেন্ট থাকতে পারে, সে কিন্তু সেগুলা করলো না। এটা কিন্তু রেসপন্সিবল হলো না। যে রেসপন্সিবল সে কিন্তু কি করবে, সে দেখবে যে ওখানে আমি আরো কি বেটার করতে পারি, সেটা সে করার চেষ্টা করবে। সে যখন প্রোগ্রাম করবে, সে মেনটেনেবল কোড লেখার চেষ্টা করবে। সে দেখবে যে আমি যেই প্ল্যাটফর্ম আছে, এটা ডিজাইন প্যাটার্ন কি কি আছে যেগুলো আমি এখানে ব্যবহার করতে পারি, এখানে ক্লিন কোডের কি জিনিস আছে যেগুলো ব্যবহার করতে পারি, সলিড, ড্রাই, ইয়াগনিক ইত্যাদি এটসেট্রা যেগুলো আছে, সেগুলো কি আমি এখানে কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা, সে ব্যবহার করার জন্য হইলেও শিখবে। তো এটা হচ্ছে রেসপন্সিবিলিটি থেকে আসে। তারপর আরেকটা জিনিস আছে যে টেক ডেপ, অ্যাভয়েড টেক ডেপ। টেক ডেপ জিনিসটা কি? টেক ডেপ মানে হচ্ছে যে আমি ধরেন কোন একটা সফটওয়্যারে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে দেখলাম যে এখানে একটা লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। সেই লাইব্রেরিটা হচ্ছে 5 বছর আগে আগে হচ্ছে লাস্ট আপডেট। তারপরে ওটাতে কোনো আপডেট নাই, কোনো ওটা ওটাতে নতুন কোনো কিছু নাই। তো আমি চাইলে ওই সময় প্ল্যান করতে পারি যে ওটা আমি কিভাবে সরাইতে পারি। কিন্তু আমি ওটা প্ল্যান না করে কি করলাম, যে আরো 5টা নতুন হচ্ছে মডিউল আসলো, আমি মডিউল গুলো সবগুলো ওটার উপর করে ইমপ্লিমেন্ট করলাম। তারপরে এমন একটা মুহূর্ত আসলো যে আমার পিএইচপি আপগ্রেড করতে হবে, বা লারাভেল আপগ্রেড করতে হবে, বা অ্যান্ড্রয়েড আপগ্রেড করতে হবে। তো করার পরে দেখতেছি যে ওই লাইব্রেরিটার জন্য আমি আপগ্রেড করতে পারতেছি না, কিন্তু আপগ্রেড না করলে আমি কিছু জিনিস কাজও করতে পারতেছি না। তখন কি করতে হবে? এই যে 5টা কাজ করলাম সব জায়গায় রিফ্যাক্টর করে কিন্তু একটা 12টা বাজবে। এই জিনিসটা হচ্ছে টেক ডেপ্ট। এই টেক ডেপ্টের কারণে আমার কিন্তু এক্সট্রা ওয়ার্ক করতে হচ্ছে। তো একজন অবশ্যই প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইরকম টেক ডেপ্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে। সেই টেক ডেপ্ট পেলে সেটা হচ্ছে চেক করার চেষ্টা করবে যে এই টেক ডেপ্টটা আমি কিভাবে সরাই ফেলতে পারি। যেমন আমি কুইক একটা যদি উদাহরণ দেই, যে আমরা জানি যে হোয়াটসঅ্যাপ হচ্ছে নতুন ডিজাইনে আসছে। লাস্ট যে ডিজাইনে ছিল, এক ডেভেলপার হচ্ছে বের করছে যে আমরা অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করি তারা জানি যে এক্সএমএল সিস্টেমে আমরা লিস্ট থাকলেই রিসাইকেলার ভিউ ব্যবহার করি। কিন্তু তাদের সে চেক করে দেখলো যে লিস্টে ওখানে মেইন চ্যাটিং লিস্ট যেটা আছে, ওখানে হচ্ছে ব্যবহার করা আছে লিস্ট ভিউ। তো মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে যে ওটা টেক ডেপ ছিল। তারা হয়তো, আমি জানি না লেটেস্ট ভার্সনে তারা কি ব্যবহার করছে। তো এটা হচ্ছে একটা টেক ডেপ, তো তারা হচ্ছে টেক ডেপটা অ্যাভয়েড করার চেষ্টা করে। তারপর আরেকটা উদাহরণ দেই, যে রেসপন্সিবল কি রকম, যে আমাকে একটা এপিআই ডিজাইন করতে বলা হয়েছে। তো আমি কি করলাম, এপিআই ডিজাইন করলাম, যে কোনো রকম টেস্ট করলাম যে রেসপন্স আসে, তারপর আমি পাঠাই দিলাম যে ফ্রন্ট এন্ডের কাছে বা মোবাইল এন্ডের কাছে। তবে মোবাইল এন্ডটা চেক করলো, চেক করার সাথে সাথে দেখতে যে ওকে, এখানে যেটাতে ইন্টেজার আসার কথা সেটা স্ট্রিং এ চলে আসছে। তো এই জিনিসটা কেন সে দেখবে না? এটা কি তার দেখার কথা ছিল না? এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। আমি যেই কাজটা করতেছি, আমার কাজটা যাতে কিউ এর থেকে বাগ না আসে, আমার কাজটা যাতে আরেকজন, এমন জিনিস যেটা সিম্পল জিনিস আমি জাস্ট দেখলেই হয়তো, ওই রকম জিনিস যাতে না আসে, এরকম রেসপন্সিবল অবশ্যই আমাকে হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, রেসপন্সিবল হতে হবে আমাকে। সেকেন্ড হচ্ছে আমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। তো একজন ভালো ভ্যালুয়েবল ডেভেলপার হতে হলে ফার্স্ট হচ্ছে, ডেভেলপার না সরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে আমাকে ফার্স্ট রেসপন্সিবল হতে হবে, সেকেন্ড হতে হবে হচ্ছে আমাকে প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে কি? একটা জাস্ট সিম্পল উদাহরণ দিলেই বুঝবেন। যে আমাকে বলা হচ্ছে যে অথেন্টিকেশন বানানোর জন্য, এবং আমাকে হচ্ছে ডিজাইনার ডিজাইন দিছে। তো একজন প্রোঅ্যাক্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি করবে? সে দেখবে যে ইউআই ইউএক্স যেখানে যেটা দেয়া আছে, যে ইউজার এক্সপিরিয়েন্স যেটা আছে, সেটাকে আরো একটু বেটার করা যায় কিনা, সে কিন্তু সেটা থেকে সেটা ডিজাইনারকে সাজেস্ট দিবে। তারপর সে নিজ দায়িত্বে ওখানে ভ্যালিডেশন কি কি হতে পারে সেগুলো কিন্তু সে করবে, করার চেষ্টা করবে। তারপর ওখানে সিকিউরিটি রিলেটেড কি কি কনসার্ন থাকতে পারে সেগুলো কিন্তু সে করার চেষ্টা করবে। ইভেন সে, তাকে যে এপিআই দেয়া আছে ওখানে
কোনো কিছু তার চোখে পড়তেছে কিনা সেটাও কিন্তু সে দেখার চেষ্টা করে। সে কিন্তু অতটুকু করবে না যে জাস্ট আমাকে ডিজাইন দিছে করে রাখলাম, তারপর পরে এসে আমাকে বললো যে এটা এটা ভ্যালিডেশন লাগাও, ওখানে এটা আছে কিনা দেখো, বা হচ্ছে ক্লায়েন্ট বা কিউএ থেকে ফিডব্যাক আসলো তারপর করলো। সে কিন্তু ওটা করবে না। সে নিজ দায়িত্বেই ওগুলো সবগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ ভাবে হচ্ছে চেক করবে। সে নিজ দায়িত্বে ডকুমেন্টেশন সব কমেন্ট দিয়ে থাকে না, সে নিজ দায়িত্বে ট্রাই করবে ডকুমেন্টেশন লেখা, নোট রাখা, এটসেট্রা। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিতে পারি যে আমাদের হচ্ছে একটা ক্লায়েন্টের একটা নতুন মডিউল আসলো। তো মডিউল আসলো যখন ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে একটা ভিডিওতে আমাদেরকে জাস্ট কুইক ভিডিওতে দেখাইলো যে একটা ফিচার ছিল, সেই সেম ফিচারটা আমরা নতুন করে বানাবো। তো ফিচারটা এক্সিস্টিং ফিচারটা আমাদেরকে দেখাইলো। তো দেখানোর সময় আমি হচ্ছে সেখান থেকে স্ক্রিনশট কিছু নিলাম, তারপরে হচ্ছে সে আমাদেরকে কিছু ফাইলও দিল, সেগুলো ফাইল নিলাম। তো নেওয়ার পরে আমি ফাইনালি কি করলাম যে সেগুলো দিয়ে আমি নিজে একটা ফ্লো বানাইলাম আমার নিজের জন্য, জিনিসটা বোঝার জন্য। তো বোঝার জন্য ফ্লো যখন বানাচ্ছি তখন ভাবলাম যে ওকে, ফ্লোটা একটু সুন্দর করে সাজাই, সাজায় রাখলে হয়তো অন্যদের উপকার হতে পারে। তো ফাইনালি কিন্তু ফ্লোটা খুব সুন্দর করে সাজাইলাম, সাজাই এটা আমি ব্যাক এন্ডেও শেয়ার করলাম। তো ফাইনালি কিন্তু এটা সবারই উপকার হয়েছে, উপকার হওয়ারই কথা, এটা স্বাভাবিক। তো আমি আমার জন্য যে যে জিনিসটা করলাম, তো এটা হচ্ছে প্রোয়েক্টিভ। এটা কিন্তু আমাকে কেউ বলে না, আমার দায়িত্বের ভিতর মানে লিখিত দায়িত্বের ভিতর কিন্তু এটা ছিল না, কিন্তু এটা আমি করার চেষ্টা করছি। এটা একটা উদাহরণ হতে পারে। আলহামদুলিল্লাহ, এটা ওই সময় আমার মাথায় আসছে। তো এটা হচ্ছে আমাদের নিয়মিত চিন্তা করতে হবে যাতে হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারি, যে নিয়মিত নোটস করা বা যেটা করে ডকুমেন্টেশন করা। তারপর হচ্ছে আরো কিছু জিনিস আছে যে এই যে প্রোঅ্যাক্টিভ হওয়া, প্রোঅ্যাক্টিভ হওয়ার কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে বলে দিবে না। আমরা কিন্তু অলরেডি একটা উদাহরণ দেখলাম, যে আরো কিছু উদাহরণ আমি দেখলাম যে যে আমি আমার প্রজেক্টে হচ্ছে কোন একটা কিছু বানানোর জন্য সিস্টেম পাথ ব্যবহার করছি, সেখানে হচ্ছে আমার পাথ, আমার কম্পিউটার পাথ দেয়া আছে। তো সেটা তো আমাকে বুঝতে হবে যে এটা অন্যভাবে চলবে না, আমাকে তো ওই জিনিসটাও চিন্তা করতে হবে এটা অন্য কেউ অন্য কেউ এটাতে কোড করবে, অন্য ইউজাররা ব্যবহার করবে। তো ইউজারের কথা যখন আসলো যে আমি ইউজারের ধরেন টাইম নিয়ে কোনো কাজ করতেছি, তো টাইম নিয়ে যখন কাজ করতেছি আমার ইউজার বেস কি শুধু বাংলাদেশি, একটা টাইম জোনে নাকি মাল্টিপল টাইম জোনে, সেটাও কিন্তু আমাকে চিন্তায় আনা উচিত। এটা কিন্তু আমাকে বলুক আর না বলুক। তারপরে ধরেন হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল কোনো একটা কাজ করতেছে, তো সেখানে হচ্ছে আপনার ফ্লোটিং নাম্বার দিয়ে কাজ করার সময় যে দশমিকের পর অনেক বড় সংখ্যা আসতে পারে। তো আমি যখন টেস্ট অ্যাপ বানাইতেছি, বানানোর সময় হচ্ছে আমি 1 2 3 4 করতেছি, তো আমার মাথাতেও এটা থাকা উচিত যে ওকে, এখানে তো যেহেতু ফ্লোটিং পয়েন্ট, তো এখানে দশমিকের পর অনেক সংখ্যা আসতে পারে, সেটা আসলে কি হয়, আমি তো সেটা মেনটেন করছি। জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। এই যে যেগুলো উদাহরণ দিলাম এগুলা কি আমরা মেনলি যদি প্রোয়েক্টিভ না হয়, দেখা যায় যে এগুলা ক্লায়েন্ট থেকে আসে, ক্লায়েন্ট পরে গিয়ে ধরলো এই আরে এখানে এটা এখনো করা হয়নি, এখানে ভ্যালিডেশন এখনো হয়নি, এখানে এটা হয় নাই, বা কিউ এর হাতে ধরে, বা ভাগ্য খারাপ হইলে হচ্ছে একবার কনজুমারের হাতে গিয়ে ধরা পড়ে। তো এই জিনিসগুলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজেই ট্রাই করবে। তো এই যে যেগুলো বললাম এগুলো কিন্তু কোনো বই পড়ে হয় না, এগুলো হচ্ছে আমার যদি মাইন্ডসেট ওটা থাকে যে আমি হচ্ছে এগুলোও চিন্তা করবো, তখন মেনলি অনেক কিছু আমি সবকিছু ধরে ফেলতে পারবো সেটা না, যে আমি সবকিছু জানবো সেটাও না। কিন্তু আমার যদি মাইন্ডসেট ওটা থাকে, চান্স আছে যে আমি হচ্ছে আমার যখন চিন্তা ভাবনা ওই রকম থাকবে, নিয়মিত আমি ওইভাবে কাজ করবো, দেখা যাবে অনেক কিছু হচ্ছে অটোমেটিক আমার কাজের ভিতরেই চলে আসবে, যেটা আমার লিখিত নাই কিন্তু আমি নিজ দায়িত্বেই করতেছি। এবং এটাই হচ্ছে প্রোঅ্যাক্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, এরপরে হচ্ছে, তো আমি দেখলাম যে যে দুইটা বললাম যে রেসপন্সিবল এবং প্রোঅ্যাক্টিভ, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমরা একটা কোম্পানি আমাকে ভ্যালু দিবে, কখন ভ্যালু দিবে, অবশ্যই যে রেসপন্সিবল এবং প্রোঅ্যাক্টিভ। তো আমি সফটওয়্যার নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার ভিতরে এগুলো জিনিস নাই, তারা তো মেনলি হচ্ছে ওই যে আমরা এর আগে যেটা দেখে আসলাম যে ফিক্সড মাইন্ডসেট, তারা কিন্তু ফিক্সড মাইন্ডসেটের ভিতরেই পড়ে। তো আমরা হচ্ছে অবশ্যই রেসপন্সিবল এবং প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। আরো কয়েকটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে টিম বিল্ডিং বা টিম প্লেয়ার হওয়া। যে আমরা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আমরা একা একাই কাজ করি না, যে আমাদেরকে এরকম দেওয়া হয় না যে আমি একাই একটা প্রজেক্ট করতেছি, ওরকম না। আমার অবশ্যই একটা টিম থাকে, 3 4 জনের টিম থাকে। তা আমার টিমের যারা আছে, আমি যেরকম ইমপ্রুভ হব, প্রোঅ্যাক্টিভ হব, রেসপন্সিবল হব, আমি কিন্তু আমার টিমমেটকেও সেম জিনিস করার চেষ্টা করব। আমি দেখবো কি তাদের ভিতর বাই চান্স কোনো ফিক্স মাইন্ডসেটের কোনো কিছু আছে কিনা, তাদের ভিতর কোনো ত্রুটি আছে কিনা, সেটা আমি তাদেরকে ভালোভাবে জিনিসটা বুঝাবো। তা সে কোন একটা কিছুতে বেজে আছে, আমি তাকে হেল্প করলাম, বা দেখতে সে কিছু একটা করতেছে সেটা হচ্ছে আরো ইমপ্রুভ করা যায়, আমি যে দেখে জিনিসটা বুঝতেছি, আমি অবশ্যই বসে থাকবো না যে ওকে সে ধরা খাক, সেটা অবশ্যই করবো না। আমি হচ্ছে অবশ্যই তাকে যাব, তাকে জিনিসটা বুঝাইবো। তা আমি আরেকজন কেন বুঝাইবো, যাতে আমি যখন আরেকজনকে হেল্প করতেছি সেও অবশ্যই আমাকে হেল্প করবে, এবং এতে কি টিম বিল্ডিংটা হবে, টিম বন্ডিংটা হবে। যেমন হচ্ছে আমাদের সবজিনোতে আমি হচ্ছে টিম মোবাইলের দায়িত্বে আছি। তো ওখানে হচ্ছে আমি আমার টিম নিয়ে হচ্ছে একটা মোটো আমরা হচ্ছে মেনে চলি। মোটোটা কি, উড বি এ বেস্ট টিম ইন সবজিন, উড বি এ বেস্ট টিম এট সবজিন। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ সব জনের বেস্ট টিম হবো। এই যে এটার হই না হই, আমরা যেহেতু এটা একটা টার্গেট নিয়ে কাজ করতেছি, হওয়ার একটা চেষ্টা আছে, তো সেটা তো অবশ্যই আমাদের সাকসেস হওয়ার একটা পথ আছে। কিন্তু আমরা যদি না করি তাহলে তো হচ্ছে আমরা নর্মালের মতোই হয়ে যাবে, দেখা যাবে যে টিমের ভিতর বন্ডিং না, টিমের ভিতর বন্ডিং না থাকে, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। টিমের ভিতর বন্ডিং থাকলে যে কোনো কিছু আসুক না কেন সেটা কিন্তু সহজেই মোকাবেলা করা যায়। তো আমাদেরকে অবশ্যই টিম প্লেয়ার হতে হবে।
ওকে, এরপরে ছোট একটা জিনিস জাস্ট এটা টাচ করে যায়, সেটা হচ্ছে ইথিক্স। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা যে কোনো কোম্পানিতে যখন চাকরি করি, তো আমাদের হচ্ছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু সিক্রেটস থাকে। তারপরে হচ্ছে বা আমরা কাজ করার সময় যদি সতর্ক না হই, রেসপন্সিবল না হই, তাহলে হচ্ছে দেখা যায় যে এইরকম কিছু, যে আমাদের কোডের ভিতরে এপিআই কি রেখে দিলাম, তারপরে সেটা আমি পাবলিক গিটে সামহাও হচ্ছে দিয়ে দিলাম। তো এই যে এই ধরনের ছোটখাটো জিনিসগুলো দিলে কি হবে? হতে পারে যে আমি, আমার জব চলে যাবে, কিন্তু এর থেকে বড় কিছু কিন্তু হতে পারে। বড় কিছু কি, যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্ট হয়তো আমার কোম্পানি থেকে চলে যাইতে পারে। ফলে কি হবে, কোম্পানিতে যারা বাকি যেই ডেভেলপার আছে তাদেরও কিন্তু প্রবলেম হতে পারে। আমি জাস্ট আমার একটা রেসপন্সিবল কাজ না করার কারণে যে এতগুলো মানুষের ক্ষতি হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে ইথিক্স, যে সফটওয়্যার লাইনে যে ইথিক্স গুলো আছে, ইথিক্স গুলো মেনটেন করার চেষ্টা করব। এবং সিকিউরিটি রিলেটেড যে সব জিনিস আছে সেগুলো হচ্ছে আমরা যে ফ্রেশার, যেহেতু ফ্রেশারদেরকে নিয়ে কথা হচ্ছে, এই জিনিসটা জাস্ট করতেছি যে দেখবো আমরা হচ্ছে অফিসিয়াল কোম্পানির যেই ডিভাইস আমাদেরকে দেয় সেটা যত্ন নেওয়া, সেগুলোতে এমন কিছু না করা, না জেনে না বুঝে এমন কিছু ইনস্টল না করা, এমন কিছু না করা যেটা আসলে কোম্পানির ক্ষতি হবে। বেশি হইলে আমার জব যাবে, কিন্তু যাতে কোম্পানির ক্ষতি না হয়, যে কোনো এরকম কিছু হইলে আমার জব যাবে, সেটার থেকে ভয়ঙ্কর হচ্ছে কোম্পানির ক্ষতি হবে, যেটার জন্য অন্য ডেভেলপারদেরও ক্ষতি হতে পারে। যেমন একটা কুইক উদাহরণ দেয়, যে ওই লাইনাস টেক টিপস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, জানেন কিনা? রিসেন্টলি হ্যাক হয়েছিল। কিভাবে হ্যাক হয়েছে? একজন ডেভেলপার একটা ইমেইলে ম্যালওয়্যার পাঠানো হয়েছে, সে বোকার মতো সেটা চালু করে ফেলছে। তো চালু করার পরে ওটাতে হচ্ছে সেশন হাইজ্যাকার ছিল। তো সেশন গুলো হাইজ্যাক করে নিছে। তো হাইজ্যাক হয়ে গেছে, তাদের সবগুলা চ্যানেলের কন্ট্রোল পেয়ে গেছে হ্যাকার। তো কেউ তো খুঁজে পায় না, যে এক্সট্রা কাও কোনো তো অথেন্টিকেশন পায় না, কারণ হচ্ছে সেশন দিয়ে সবাই মানে সেম এক্সিস্টিং সেশন দিয়ে তারা লগ ইন করছে। দেখো পরে তারা হচ্ছে ব্যাক করতে পারছে। এটা হচ্ছে জিনিস আর কি, যে এটা তাদের নিজের কোম্পানি ছিল, কিন্তু এটা হচ্ছে পার কোম্পানি কিন্তু ভ্যারি করতে পারে। তাই এই জিনিসটা হচ্ছে আমার মনের মতে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা মেইল আসছে, আমি জিনিসটা বুঝতেছি না, কোম্পানি নেটওয়ার্কের ভিতরে আছে, কোম্পানি পিসিতে আছে, ওকে আমি আমার যেটা সিনিয়র আছে তাকে জিজ্ঞেস করবো, এটসেট্রা। এই জিনিসটা হচ্ছে আমার মাথায় রাখবো আর কি। ওকে, তো এই এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করলাম, তো এই জিনিসগুলোর থেকে একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যে ফিউচার আমার কন্ট্রোলে নেই। ফিউচারে কি হবে, কোথায় যাব, কি হবে, সেটা কিন্তু আমার কন্ট্রোলে নেই। কিন্তু আমি কিন্তু আমার বেস্টটা ট্রাই করতে পারি বেস্ট জিনিস অ্যাচিভ করার জন্য। যে যা যা বললাম সেগুলো যদি আমি ট্রাই করতে থাকি, তাহলে কিন্তু বেস্ট অ্যাচিভমেন্টটা ইনশাল্লাহ আসবে। কিন্তু হচ্ছে আমি ফিউচার যেহেতু জানি না, ফিউচার নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। আমার কাজ হচ্ছে আমি কতটুকু আমার হাতে যেই কন্ট্রোলটা আছে, যে আমার কন্ট্রোল আছে, আমি আমাকে চেঞ্জ করতে পারবো, সেই চেঞ্জটা হচ্ছে আমি করবো। ওকে, মোটামুটি আমাদের আলোচনা শেষের দিকে চলে আসছি। তো হচ্ছে আমি কিছু ফিউচার সাজেশন আমি দেবো সবার জন্য। সেটা হচ্ছে যে যারা জুনিয়র আছি, তারা হচ্ছে অপরচুনিটি সার্চ করার জন্য টাইম নষ্ট করব না। অপরচুনিটি সার্চ করবো, যে আমি দেখবো যে আউট অফ আর্টসে, কিন্তু আমি সেটা নিয়ে একবার মানে এমন টাইম ওয়াস্ট করার পর্যায়ে চলে যাবো না। তারপর হচ্ছে ওভার থিঙ্কিং করবো না, যে হচ্ছে আমাকে হইতেছে না বা আমাকে কেউ নিবে কিনা, এরকম জিনিসে যাব না। ইভেন ইম্পোস্টার সিনড্রোম নামে একটা জিনিস আছে, যে যেটাতে কি হয়, যে আমি সবকিছুই ঠিক মতো করতেছি, কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিস আছে, বোধহয় আমি বোধহয় পারতেছি না, বোধহয় আমাকে দিয়ে হচ্ছে না, আমি বোধহয় অন্যদের মতো এগিয়ে যেতে পারতেছি না। সে হচ্ছে 5 মিনিটে করতে পারছে, আমি একটা টিউটোরিয়াল দেখলাম যে 10 মিনিটে টিউটোরিয়ালটাতে এত সুন্দর জিনিস করলো, আর আমার তো এটা করতে 3 ঘন্টা লাগবে। কিন্তু সে যে 10 মিনিট ওই টিউটোরিয়ালটা করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে, সেটা তো আর আমরা দেখি না। সো মেনলি আমরা তুলনা করতে যাব না, আমরা আমার বেস্টটা করতে থাকবো, ওভার থিঙ্কিং বাদ করবো। আমরা কি কি করবো করবো হচ্ছে গ্রো কনফিডেন্স, আমরা কনফিডেন্স গ্রো করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার কাজ হবে। এই একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডোন্ট সার্চ ফর জবস, জব সার্চ ফর দেম। আমরা অলরেডি দেখছি যে ডেভেলপারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু ভালো ইঞ্জিনিয়ারের অভাব, ভালো ডেভেলপারের অভাব। তো আমাকে কিন্তু, আমি যদি ভালো ডেভেলপার হই, অবশ্যই আমাকে জব গুলো আমাকেই খুঁজতেছে। সেটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি অবশ্যই গ্রো কনফিডেন্স করে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তারপর হচ্ছে আমরা অনেক কয়েকটা ওয়ে দিয়ে দিচ্ছি, যেগুলো ভায়াবল ওয়ে, সেগুলো হচ্ছে ব্যবহার করবো। এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, এবং জব খুঁজে এবং এগুলো ওভার থিঙ্কিং এ হচ্ছে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে যে বিভিন্ন টুলস আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। তার মধ্যে এই মুহূর্তে হচ্ছে এই জিপিটি, এআই, এগুলার হাইপ চলতেছে। তো আমরা হচ্ছে সেই টুলস গুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। যে আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি মাত্র প্রোগ্রামিং শিখি এবং প্রবলেম সলভিং শুরু করেছি, আমি অবশ্যই চ্যাট জিপিটি ব্যবহার করে প্রবলেম গুলো সলভ করবো না। যদি প্রবলেম গুলো সলভ করি, তাহলে দেখা যাবে যে ওই চ্যাট জিপিটি যাদের রিপ্লেস করে দিবে তার মধ্যে আমিও হয়ে যাবে। যখন আমি শিখবো, তখন অবশ্যই আমি নিজের ব্রেন খাটাবো। আমি যখন, আমি আমার প্রয়োজনে চ্যাট জিপিটি কে ব্যবহার করব, কিন্তু আমার ব্রেনের রিপ্লেসমেন্ট বানাবো, আমার চিন্তা ভাবনা আমাকেই করতে হবে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। রিসেন্টলি একটা জিনিসের জন্য আমাকে একটা অ্যালগোরিদম লিখতে হয়েছে। তো অ্যালগোরিদম লেখার সময় আমি কি করলাম শুরুতে, যে আমি জানি যে চ্যাট জিপিটি কে দিলেই সে আমাকে সলিউশন বের করে দিবে, তো সেটা আমি ফার্স্ট করলাম না। না করে কি করলাম, যে আমি নিজে একটা হচ্ছে সলিউশন দাঁড় করানোর চেষ্টা করলাম, এবং আমার দিক থেকে যা যা চিন্তা করার সবকিছু চিন্তা করলাম।
চিন্তা করার পরে তারপরে হচ্ছে আমি ইভেন কেস গুলো বানাইছি, ইউনিট টেস্টটা আমি নিজে লিখলাম। লেখার পরে এবার চ্যাট জিপিটি কে আমি ওকে দিলাম যে আমাকে এটা সলিউশন বানিয়ে দিবে, দাও। তো সে আমাকে একটা ফার্স্ট যেটা সলিউশন দিল, ওখানে কিছু কর্নার কেস ওটা মিস হয়, ওকে তাকে এবার বুঝাইলাম যে এটা এটা মিস হচ্ছে, তারপর সে আমাকে দিল দিতে দিতে 4-5টা চ্যাটিং এর পরে ও আমাকে একটা খুব সুন্দর সলিউশন দিল। তারপর হচ্ছে তাকে দিয়ে আমি ইউনিট টেস্ট আরো কিছু লেখাইলাম। তারপর হচ্ছে ফাইনালি কিন্তু দেখলাম যে ওর সলিউশনটা ভালো, এটাই হওয়া স্বাভাবিক, কারণ সে অনেক কিছু ট্রেন হয়ে গেছে। আমি যে চিন্তা করতে তার থেকে ও ক্লিয়ার চিন্তা করতে পারবে। কিন্তু কথা হচ্ছে, এই যে ওকে থেকে যেই বেস্ট সলিউশনটা আমি বের করে নিয়ে আসলাম, আমি যদি ফার্স্ট কাজই করতাম যে ওরে জিজ্ঞেস করতাম, ও যেটা দিত সেটা নিতাম, ফার্স্ট হচ্ছে আমার চিন্তা ভাবনা, আমার ব্রেনটা খুলতো না, আমি এটা কর্নার কেস কিছু বুঝতাম না, এবং ফাইনালি যে ওটা বেস্ট সেটা আসলে প্রমাণ করার কোনো ওয়ে থাকতো না। এটা হচ্ছে আমি জাস্ট আমার একটা উদাহরণ দিলাম। তো যারা জুনিয়র মাত্র শিখতেছে তারা চ্যাট জিপিটি আমরা ব্যবহার না করার চেষ্টা করবো, কিন্তু কোনো কিছু লার্নিং এর ক্ষেত্রে বলতে পারি যে এটা কাকে বলে, সে যাতে সে তো ভালোভাবে জিনিসগুলো করতে পারে, তো সেটার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু ডাইরেক্ট আমরা হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য দরকার হলে 1 মাস পর একটা প্রবলেম নিয়ে পড়ে থাকি, কোনো সমস্যা নাই, কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে আমি আমার 12টা বাজাবো না। চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো হচ্ছে আমরা টুল হিসেবে ব্যবহার করবো, নট মাই রিপ্লেসমেন্ট। তারপর হচ্ছে আরেকটা জিনিস ফাইনালি, সেটা হচ্ছে আমরা তো প্ল্যান করবো যে আমার কি কি জানা দরকার, সেটা বারবারই বলছি যে কন্টিনিউয়াস লার্নিং এ আমি থাকবো, যে আমার কি কি জানা দরকার সেটা যাতে আমার লিস্ট থাকে এবং সেটা নিয়ে আমি যাতে কাজ করি। আর সবার লাস্টে ছোট একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা নিয়ে হচ্ছে কথা না বললেই নয়, যে আমরা যারা সফটওয়্যার লাইনে আছি বা ঢুকবো ফ্রেশার, তারা হচ্ছে একটা জিনিস মনে রাখবো যে কাজ করতে করতে আমরা যদি এরকম করি যে অফিসেও কাজ করি, ঘরেও কাজ করি, আমার ফ্যামিলি টাইম পাই না, আমি নিজে পারা টাইম পাই না, আমার চিল করা হয় না, আমি কাজ করতে করতে একবার মরে যাইতেছি, তাহলে মেনলি আসলে এই কাজটা করেটা লাভ কি? আমি কাজটা করতেছি কেন? কিছু ইনকাম করার জন্য। ইনকামটা কেন করতেছি? আমার ফ্যামিলির জন্য, আমার নিজের জন্য। তো আমি যদি সেটা আমার ক্ষেত্রে কাজেই না লাগাইতে পারি, তাহলে মেনলি কাজটা করে লাভটা কি? এই কারণে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের কাজের প্রয়োজনে প্রেশার আসলে অনেক সময় বাসাতে কাজ করতে হয়, এটা সবার জন্য ট্রু, এটা সবার জন্য ট্রু, কিন্তু সেটা হঠাৎ হঠাৎ। সেটা কিন্তু যদি নিয়মিত হয়, অবশ্যই আমাকে রিথিঙ্ক করতে হবে, ওকে আমি কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছি? কোম্পানি কি আমাকে ওভার করতেছে? করলে আমি কোম্পানির সাথে কথা বলবো যে ভাইয়া এটা আমার হচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে। অবশ্যই কোম্পানি যদি ভালো হয় তারা কিন্তু ওটা চিন্তা করবে। আমরা যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে না পারি, আমরা কম বয়সে হচ্ছে বার্ন আউট হয়ে যাবে। তো সেটা আমার কোনোই হচ্ছে উপকারে আসবে না। তো এই ছিল আমার মোটামুটি আলোচনা। তো আমার হচ্ছে লাস্ট শেষ করব এটা দিয়ে যে আমরা যতগুলো প্রশ্ন এই যারা রেজিস্ট্রেশন করছেন তারা যে প্রশ্নগুলো দিচ্ছেন সেটা দিয়ে আমরা মোটামুটি সাজাইছিলাম। তো এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমার মনে হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার হয় না, সেই প্রশ্নগুলো হচ্ছে এখন একটু আলোচনা করব। ওকে, একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে স্টক প্ল্যাটফর্ম দা রাইট চয়েস টু স্টার্ট দ্য জার্নি ইন ডেভেলপমেন্ট অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর এটার মতো কাছাকাছি প্রশ্ন হচ্ছে হোয়াই ডু উই লার্ন পারফর্ম স্পেসিফিক টেকনোলজি লাইক কটলিন ইনস্টেড অফ ফ্লাটার। তো এখানে হচ্ছে, এখানে যার ভাইয়ের সাথে এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, তো উনি হচ্ছে খুব সুন্দর একটা অবস্থা যে আমরা যখন ফ্লাটার বা ক্রস প্ল্যাটফর্ম শিখি, সেটা হচ্ছে প্রবলেমটা কি, যে একটা যখন আমি প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড কোনো আহ, জিনিস শিখতেছি, যেমন আমি যদি নেটিভ অ্যান্ড্রয়েড শিখি, তখন আমি যে ডিপ নলেজ অর্জন করতে পারবো, আমি কিন্তু এই মাল্টি প্ল্যাটফর্ম গুলোতে সেটা অর্জন করতে পারবো না। তো আমার ইনিশিয়াল যেটা দিয়ে শুরু করব, সেটা যদি অবশ্যই ক্লাউড প্ল্যাটফর্ম না হয়ে একটা সলিড প্ল্যাটফর্ম হয়, সেটা কিন্তু আমার জন্য অবশ্যই উপকারী হবে। তো এই কারণে আমরা বলছি যে ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটাই আমার লাইফ না। তো ফার্স্ট শুরু করার ক্ষেত্রে তো আমার সাজেশনও থাকবে যে ক্রস প্ল্যাটফর্ম না শুরু করতে, কিন্তু আমার যদি ভালো লাগে আমি শুরু করতে পারি, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমি যুক্তি দিলাম যে বেটার হচ্ছে যে যেটা আমার কোন একটা সলিড প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা। আর হচ্ছে এই ক্রস প্ল্যাটফর্ম নিয়ে যদি বলতে চাই, যে ক্রস প্ল্যাটফর্মটা মানুষ মানে আহ, বাজার দেখে আসলে জিনিসটা বোঝা যায় না, যে মাঝে মাঝে মনে হয় যে ফ্লাটার সবাই ইউজ করতেছে, আবার মনে হচ্ছে যে না সবাই নেটিভে আছে। এই জিনিসটা মূলত ডিপেন্ড করে হচ্ছে কোম্পানি টু কোম্পানি। যেমন হচ্ছে একজন স্টার্ট আপ হলে তারা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ইউজ করাটা এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তারা চায় যে একটা হচ্ছে প্রোডাক্ট হোক, প্রোডাক্টে এটা আসলে বাজারে চলবে কিনা। যদি চলে, তারপরে এরকম যথেষ্ট উদাহরণ আছে যারা হচ্ছে আগে ক্রস প্ল্যাটফর্ম ছিল কিন্তু তারা হচ্ছে নেটিভে চলে আসে। তো নোশন বলতেছে, নোশনও কিন্তু নেটিভে চলে আসছে। তারপরে হচ্ছে বিটওয়ার্ড এন্ড পাসওয়ার্ড ম্যানেজার, তারাও হচ্ছে নেটিভে চলে আসছে। এরকম কিন্তু আরো অনেক উদাহরণ আছে যারা হচ্ছে আগে ক্রস প্ল্যাটফর্ম ছিল কিন্তু তারা যখন মোটামুটি গ্রো করছে তারা হচ্ছে নেটিভে চলে এসেছে। তো মেনলি ওটা আমার চিন্তা না, আমি যেটা আমার পছন্দ হয় সেটা আমি শুরু করবো। ক্রস প্ল্যাটফর্ম না হলে ভালো হয়, আর এটা কোম্পানি হেরে করে। আর তারপর হচ্ছে একজন ফ্রেশার হিসেবে ব্যাকএন্ড ফোকাস করলে কি কি স্কিল মাস্টার থাকতে হবে? তো এটা মেনলি তো আলাদা একটা প্রশ্ন যে ব্যাকএন্ডে ফোকাস করলে কি কি স্কিল মাস্টার থাকতে হবে। এটাও মেনলি হচ্ছে আমি সাজেস্ট দেবো যে কোনো একটা কোর্স করতে, ভালো একটা কোনো কোর্স করতে, অথবা হচ্ছে কোনো টিউটোরিয়াল দেখতে। মেনলি কোর্স করলে সুবিধা কি হয়, যে ভালো কোর্স করলে অবশ্যই 300 টাকার কোর্স না। আমরা হচ্ছে মানে বাজারে এরকম পাওয়া যায় 300 টাকার কোর্স। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি 300 টাকার কোর্স হয়, শুরুতে আপনার সন্দেহ করা উচিত আসলে ওখানে কি আছে।
আহ, আর এরকম আমরা কোর্স করার সময় চেষ্টা করব যে যারা ইন্ডাস্ট্রিতে লিড আছে তারা কোনো কোথাও কোর্স করাচ্ছেন কিনা। তারা যদি কোর্স করায় সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ তারা লিড করতেছে, তারা এমনি এমনি লিড করতেছে না। একজন এই যে আমরা যেই ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যাদের কথা বললাম, তাদের ভিতর এই ধরনের বৈশিষ্ট্য আছে দেখেই তারা লিড করতেছে। ওরকম ফিক্সড মাইন্ডসেট দিয়ে অবশ্যই কেউ লিডিং পর্যায়ে যাইতে পারবে না, এটা ইম্পসিবল। ওটা যদি মানে মামা চাচা হয় সেটা আলাদা কথা, যাই হোক। তো তাদের এরকম কোর্স গুলো কেনার চেষ্টা করবো আমরা। জাস্ট মানে ওইরকম 300 টাকা রিক্সাওয়ালা মার্কা জিনিস হচ্ছে আহ করবো না, করে মেনলি আমাদের মাইন্ডসেটটাও ডাউন হয়ে যাবে, সবই ডাউন হয়ে যাবে। এবং ওগুলোতে গেলে সুবিধা কি হবে যে এই যে আমার কি কি শেখা দরকার, কি কি কোনটা কোনটা আসলে এক্সট্রা, একটা হচ্ছে আমি ধরেন লারাভেল শিখবো, তো লারাভেল শিখতে একটা হচ্ছে ওকে একটা প্রোগ্রাম বানানোর জন্য যা যা লাগে তা, কিন্তু আমার এক্সট্রা জিনিসপত্রও কিন্তু লাগে। সেগুলো কিন্তু আমাকে একজন যে এক্সপিরিয়েন্স আছে সে আমাকে জানাইতে পারবে। তো আমরা এরকম ভালো ভালো কোনো কোর্সে অবশ্যই জয়েন দেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের উপর কোর্স করানো শুরু করবো ইনশাল্লাহ, যে এটার পরে আমরা আমাদের কোর্স নিয়ে একটু কথা বলবো। তো ওখানে কিন্তু আমরা হচ্ছে দাবি করতেছি যে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা শিখে সে একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, নট অ্যান্ড্রয়েড ডেভেলপার হবে। তো আমরা সার্চ দেবো যে এরকম কোনো জায়গায় হচ্ছে কোর্স করতে, বা অনলাইনে ভালো কোর্সও পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ইউডেমি, তো সেগুলোতে ভালো কোর্স পেয়ে যেতে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পাথওয়ে টু ক্র্যাক এ মাল্টিন্যাশনাল কোম্পানি স্টেপ বাই স্টেপ প্রসেস ইন ডিটেলস। আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিটু ডিএসএ ফর ফ্রেশার জব। দুটা কাছাকাছি প্রশ্ন হলো আমার লাগছে। যে ইন্টারন্যাশনাল কোম্পানি যখন আমরা যাব, ইন্টারন্যাশনাল কোম্পানি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নর্মাল ইন্টারন্যাশনাল কোম্পানি, আর একটা হচ্ছে ম্যাং, মানে হচ্ছে মেটা, ফেসবুক, গুগল এরা। তো ইন্টারন্যাশনাল কোম্পানি নর্মাল যারা আছে তারা কিন্তু তাদের অবশ্যই ফার্স্ট কমিউনিকেশন স্কিল আপনার ভালো হতে হবে, ইংলিশে দক্ষ হতে হবে। তারপরে কম্পিটিটিভ প্রোগ্রামিং তারা ভালো দেখে, ডাবল অ্যালগোরিদম এবং লিড কোড, এই জিনিসগুলো হচ্ছে আপনার থাকা উত্তম। এবং যদি আপনি এই আলাদা কোনো কোম্পানি যেমন ম্যাং, এগুলা যদি ম্যাং এর ভিতর কোনোটা হয়, মেটা, তারপরে গুগল এগুলোর ভিতর কোনোটা হয়, তাহলে হচ্ছে চেষ্টা করবে যে এগুলোর কিন্তু যথেষ্ট মানুষ কিন্তু যারা এগুলোতে হায়ার হয়েছে তারা কিন্তু দেয় যে কি কি প্রসেসে করতে হয়, প্লাস তাদের প্রসেস গুলো কিন্তু অনলাইনে আছে। তো সেই প্রসেস গুলো দেখে সেটা অনুযায়ী আমাকে হচ্ছে আহ আগাতে হবে। যে আমাকে হচ্ছে সেটার জন্য আলাদাই কাজ করতে হবে। আমি যদি সেগুলোর টার্গেট থাকে, অবশ্যই আমি এরকম করবো না যে আমি একটা জবে করতেছি বা অন্য কিছু করতেছি সেটা করতে। আমি সেটার জন্য আলাদা যা যা লাগতেছে সেগুলো জেনে সেইটা অনুযায়ী প্রস্তুতি নেবো। তো এটার হচ্ছে মানে কি বলে, ইউনিভার্সাল কোনো জিনিস নেই। তো আমার যেটা টার্গেট হবে সেটা টার্গেট তারা কি করতে সেটা জেনে সেটা অনুযায়ী আমি একটা 2 মাস 6 মাসের একটা প্রস্তুতি নিয়ে সেটার জন্য হচ্ছে আমি করবো। এবং বললাম তো কোম্পানি কোম্পানি হায়ার প্রসেস হচ্ছে ভ্যারি করে। তো আমরা প্রসেসটা দেখে সেটা অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। তো একজন ফ্রেশারের হচ্ছে ডেইলি রুটিন কি হওয়া উচিত? একজন ফ্রেশার অবশ্যই প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা হচ্ছে সে লার্নিং এর প্রতি দিবে। সেই 6 থেকে 4 ঘন্টা তাকে দিতেই হবে, এর থেকে বিকল্প কোনো কিছু নেই। যে সে যদি মোটিভেটেড নিজে না হয়ে এগুলো না করে, তাহলে মেনলি সে অবশ্যই ওই যে 8-10টা যে হাজার হাজার সফটওয়্যার ডেভেলপ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে সেটাই হয়ে যাবে, সে আসলে ভ্যালুয়েবল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর আমরা জানি যে ফজরের পরের সময়টা, এই সময়টা হচ্ছে বরকতপূর্ণ সময়, এবং বৈজ্ঞানিক ভিত্তিও আছে যে এই সময়টাতে হচ্ছে কাজ করলে যে সেটা হচ্ছে ব্রেনে সহজে ঢোকে। তো আমরা চেষ্টা করবো যে ফজরের পরের সময়টা কাজে লাগাতে। এই সময় যদি আমি 4 ঘন্টাও কাজে লাগাতে পারি, সেটাই আমার অন্য সময় 8 ঘন্টা কাজে লাগানোর মতো হবে। তো এটাই হবে হচ্ছে ডেইলি রুটিন। এবং অবশ্যই আমার একটা প্ল্যান থাকবে, আমরা অলরেডি অনেক কিছু ডিসকাস করছি, তো ওইরকম একটা প্ল্যান থাকবে যেটা নিয়ে হচ্ছে আমরা আগাবো, এবং নিয়মিত আমাকে এই 6 থেকে 4 ঘন্টা মিনিমাম দিতেই হবে। ওকে, এরপরেরটা হচ্ছে একজন প্রশ্ন করছে যে তিনি হচ্ছে কনফিডেন্স হারায় ফেলছে যে অনেক বছর কাজ না করার কারণে, তো তিনি কনফিডেন্স কিভাবে নিতে পারেন। এটাও মেনলি আগের প্রশ্নটার সাথেই জড়িত। যে মেনলি আমাদের লাইনে এইরকমই যে আমরা যেটা করছি আমরা মেনলি থিওরিটা মনে রাখি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসপত্রগুলো মনে রাখি না। তো এখানে হচ্ছে ওনার প্রতি আমার সাজেশন হবে যে আপনি হচ্ছে একটা টার্গেট নেন, যে 2 মান্থ টার্গেট, যে 2 মাস আপনি এরকম লেগে হচ্ছে যা যা করছেন সেগুলো আবার করবেন, এক্সাম্পল গুলো বাই করবেন, ডকুমেন্টেশন বাই করবেন, কিছু একটা বানানোর চেষ্টা করবেন, একদম ফ্রেশার যা করতো সেটা করবেন। কিন্তু আপনি টানা 2 মাস টার্গেট নিতে হবে। এরকম কিছু নাই যে আমি আপনাকে বলবো আর সেটা হচ্ছে 1 সপ্তাহ করবেন, 1 সপ্তাহ পরে আপনার কনফিডেন্স আসবে, ইম্পসিবল, সম্ভব না। আপনাকে অবশ্যই 2 মাস, এরকম আমি মিনিমাম এটা বলবো যে 2 মাস টার্গেট নেন। প্রতিদিন আপনি একটা টাইম নেন যে 6 থেকে 8 ঘন্টা কাজ করবেন, ট্রাই করবেন। বা আপনার যদি অন্য কোনো কিছুতে থাকে তাহলে ওকে টাইমটা কমে 6 থেকে 4 ঘন্টা নেন, আহ 4 থেকে 6 ঘন্টা নেন, নিয়ে সেইভাবে কাজ করেন। 2 মাস টার্গেট নেন, ইনশাল্লাহ আপনার কনফিডেন্স আবার চলে আসবে। হাউ টু ডু ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নেয়ার কারেন্ট পদ্ধতি কি। তারপরে হচ্ছে হাউ টু ডু হাউ ডু উই মেক দেম আন্ডারস্ট্যান্ড এনি সলিউশন প্রোভাইডেড মাইট বি মোর এফিসিয়েন্ট। তাদেরকে আমরা কিভাবে বুঝাইবো যে আমার প্রোডাক্টটাই, আমার সলিউশনটাই হচ্ছে এফিসিয়েন্ট। তো এটার সাথে কিন্তু ওই ওই জিনিসটা আসতেছে যে
আমি যে আমরা বলছিলাম যে ইফ ইউ ক্যানট এক্সপ্লেন সামথিং ইন সিম্পল টার্ম ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। আমি যদি কোনো কিছু সিম্পল টার্মে বুঝাইতে না পারি, মানে সেটা আমি আসলে বুঝি না। এটা কিন্তু এখানে হচ্ছে সেম জিনিস। আমি যদি আসলে জিনিসটা ভালো করে বুঝি তাকেও কিন্তু বুঝাইতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দেই, যে ধরেন হচ্ছে আমি কাউকে বুঝাইতে যাচ্ছি যে আমার এখানে মাল্টি থ্রেডিং সিস্টেম লাগবে। তো আমি ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো? তো ক্লায়েন্ট তো আর থ্রেড বুঝবে না। তাকে আমি বুঝাইতে পারি যে ভাই এই যে হচ্ছে পানির পাইপ, তো এই পানির পাইপ এটা হচ্ছে একটা থ্রেড, তো একটা পানির পাইপ দিয়ে যতগুলা পানি যাইতে পারে, আমি তো তিনটা পাইপ নেই, পানি কি বেশি যাবে না কম যাবে? সিম্পল, জাস্ট একটা মানে একবার সিম্পল উদাহরণ দিলাম, সিলি উদাহরণ। জাস্ট এটা এরকম যে আমি যদি আসলে আমার জিনিসগুলো ক্লিয়ার থাকে, ক্লিয়ার থাকলেই আমি জিনিসটা হচ্ছে ভালো করে বুঝাইতে পারবো। তো ভালো করে বুঝাইতে পারবো। আর এই যে রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার করা, এটা কিন্তু মানে প্র্যাকটিসের ব্যাপার। এটার জন্য মানে কোম্পানি রুল ফলো নাও করতে পারে। যেমন আমি একটা উদাহরণ অলরেডি দিয়ে আসছে যে ওই যে নতুন একটা ফিচার ছিল, সেটার রিকোয়ারমেন্টের জন্য আমি নিজ দায়িত্বে একটা ফ্লো তৈরি করছি। তিনি যেগুলো বলতেছিল সেটা রেকর্ড দেখছি, তারপর তিনি যেগুলো যোগাযোগ করেছে সেগুলো দিয়ে নিজে ফ্লো তৈরি করছি। এই যে জিনিসটা, তারপর হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করার মনোভাব, যে ক্লায়েন্টকে কিন্তু বারবার প্রশ্ন করলে এই জিনিসটা অনেকে করে, যে ক্লায়েন্টকে প্রশ্ন করে কি মনে করবে, বা বস আমাকে বসায় রাখছে, বসে আছে তো বস আবার কি মনে করবে, তো বসের আমি কথা বলে দেবো যে বস আমাকে কিছু প্রশ্ন করতে হবে। বসকে তো কখনো বলবে যে না প্রশ্ন করা যাবে না। এটা ইভেন ক্লায়েন্টও কখনো বলবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রশ্ন করি না, তো প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে আমাদের মানে হয়ে যায় যে ওর প্রশ্ন করলে না কি মনে করে কিছু না, কারণ তার থেকে আমি ক্লিয়ার হইতে নিলে ক্লায়েন্ট আরো খুশি হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া যে নিয়মিত আমরা চেষ্টা করবো যে okay, আমার যেটা লাগবে সেটা আমি ক্লায়েন্টকে বসায় ক্লিয়ার করেই নেবো। আর আমার জিনিসটা যে বেস্ট সেটা বোঝানোর উপায় হচ্ছে আমি জিনিসটা যদি ক্লিয়ার থাকি অবশ্যই তাকে বোঝানোর একটা চেষ্টা করতে পারি, এবং আমার যদি ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ বুঝাইতেও পারবো। ওকে, একজন জাস্ট অ্যাবাউট ডাটা সায়েন্স এতটুকুই লিখছে, তো আমি ধরে নিচ্ছি যে মানে ডাটা সায়েন্স নিয়ে কিছু বলতে। তো ডাটা সায়েন্স প্রফেশনে যদি যাইতে চাই, এটাও তো আমাদের কম্পিউটার সায়েন্সের একটা অংশ। তো এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আমি ডাটা সায়েন্টিস্ট হবো। ওকে, আমি যদি ডাটা সায়েন্টিস্ট হতে চাই কোনো সমস্যা নাই। তো ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যেই প্রক্রিয়াগুলো আছে, যা যা জানা দরকার, পাইথন সহ যা যা, সেটাতে আমি যাই, কোনো সমস্যা নেই। সেটা দিয়ে যেন আমার মনে হয় যে আমি যাবো ওদিকে, ওকে, আমি সেটা দিয়েও শুরু করতে পারি। আরেকটা জিনিস হতে পারে যে ডাটা সায়েন্সের যে টুলস গুলো আছে, যেমন হচ্ছে বর্তমানে হচ্ছে এআই এর রমরমা জিনিস চলতেছে। তো এআই গুলো আমরা জানি কিনা, এআই গুলোর যে এলএলএম মডেল গুলো আছে, লাল রিং মডেল, এগুলো কিন্তু লোকালি রান করা যায়। লোকালি রান করে এরকম ওপেন সোর্স অনেকগুলো মডেল আছে, সেগুলো কিন্তু ওপেন এই নিজের পিসিতে আমি চাইলে রান করে দেখতে পারি সেগুলোকে। ছোটখাটো অপটিমাইজেশন কিন্তু আমার নিজের পিসিতেই করা যায়, এটা কিন্তু আমরা জানি কিনা। যে একটা সাইট আছে ওলামা.কম, OLLAMA.com, ওলামা.কম, তারপর ওপেন ওয়েব ইউআই, এই জিনিসগুলো আছে, সেগুলো একটু সার্চ দিয়ে দেখবো। তো এগুলোর মাধ্যমে জাস্ট কয়েক ক্লিকে কিন্তু আমার নিজের পিসিতে আমি এই ওপেন সোর্স মডেল গুলো হচ্ছে রান করাইতে পারি। তো এগুলো নিয়ে হচ্ছে আমি রান করাই দেখবো এই মডেলগুলো কিভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে আমরা দেখবো। এই যে জিপিটি বলতেছি, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এই জিপিটি কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি? সেটা তো আমার জানা দরকার। এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো। তারপরে যেমন হচ্ছে আমাদের প্রয়োজনে, যেমন আমি একটা কাজ করতে হচ্ছে আমাকে আহ, দেওয়া হলো যে লাইসেন্স প্লেট রিকগনিশন করতে হবে। তো লাইসেন্স প্লেট রিকগনিশন করতে হতো, আমি কিন্তু ডাটা সায়েন্স নিয়ে পড়ে আসি, যখন আমাকে করতে বলা হয়েছে তখন হচ্ছে আমি যেটা দরকার হয়েছে আমি কিন্তু লার্ন টার্ন করছি, করার পরে আমি ফাইনালি হচ্ছে টেনসরফ্লো এবং ইওলো ভি5 দিয়ে হচ্ছে একটা আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারছি। তো আমরা হচ্ছে এই ডাটা সায়েন্সের এই টুল গুলো নিয়ে, এটা আলাদা করে ওদিকে বলি নাই, কিন্তু এই টুল গুলো নিয়ে এগুলো কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে নিয়মিত লার্নিং এর একটা পার্ট রাখবো, যাতে আমরা জিনিসগুলো জানতে পারি। আর যদি পসিবল হয় এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আমরা ডাউনলোড করার চেষ্টা করবো। ওকে, লাস্ট হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে রিসার্চ এবং ডেভেলপমেন্ট দুটো একসাথে করা যাবে কিনা। এটা আমি জাস্ট আমার নিজের মতামত তুলে ধরতেছি, অন্যর মতামত অন্যরকম হতে পারে। কমন পার্সন যারা আছে, কমন সবার জন্য হচ্ছে এটা রিকমেন্ডেড না যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট দুটোই একসাথে করব। আমার যদি মনে হয় যে আমি রিসার্চ করব, আমি পিএইচডি তে যাব, আমি টিচিং প্রফেশনে যাব, বা ওইরকম কোনো কিছুতে যাব, তাহলে হচ্ছে আমি রিসার্চটা করব। কিন্তু যদি আমার থাকে যে না আমি আসলে রিসার্চে যাব না, তাহলে আমি সাজেস্ট দেবো যে সে ডেভেলপমেন্টে থেকে এবং ডেভেলপমেন্টেই মনোনিবেশ করা। কিন্তু এক্সেপশনও থাকতে পারে, কিন্তু জেনারেলের প্রতি আমার এটা সাজেশন হবে না। কারণ হচ্ছে আপনি ভার্সিটিতে পরে একটা রিসার্চ করলেন, করার পরে যখন আপনি জবে যাবেন তখন সবাই খুঁজবে যে আপনি কি পারছেন, কি পারেন, কোন ফ্রেমওয়ার্ক পারেন। একজন যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস, ডাইরেক্ট কিন্তু রিলেটেড না। সেই কারণে হচ্ছে আমি যদি ডেভেলপমেন্টে যাইতে চাই, আমি একটা কমন জেনারেল পার্সনের জন্য আমার সাজেশন হচ্ছে না, দুইটা একত্রে করবো না। আমি রিসার্চ যদি ওটাই যদি আমার পথ থাকে, তাহলে আমি ওটাতেই যাবো, কিন্তু ডেভেলপমেন্ট যদি আমার আউট থাকে আমি ডেভেলপমেন্টে যাওয়ার চেষ্টা করবো। এগুলোই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। ওকে, আমরা হচ্ছে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমাদের অ্যান্ড্রয়েড যে কোর্সটা চালু করছি সেটার হচ্ছে কোর্স আউটলাইন নিয়ে একটু আহ দেখে আসি, তারপর হচ্ছে আমরা প্রশ্ন উত্তরে চলে যাবো।
এ, আমার কি কোথাও কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আমরা হচ্ছে এটা আগামীকাল থেকে ইনশাল্লাহ হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দেবো। লিঙ্ক টিঙ্ক সব হচ্ছে শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো আমি জাস্ট কুইকলি হচ্ছে আমাদের এখানে কি কি আছে সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের মোটামুটি 24টার মতো ক্লাস হবে কমপক্ষে। তারপর হচ্ছে আমরা শুক্র শনিবার ইনশাল্লাহ ক্লাস নেবো। প্রত্যেক ক্লাস 2 ঘন্টার মতো হবে আশা করি। আমি এবং জাভেদ ভাই হচ্ছে এই কোর্সটা আমরা নিচ্ছি। তো আমাদের প্রি রিকুইজিট হিসেবে আমরা রাখছি হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কটলিন পারলে ভালো, জাভা পারলে আরো একটু ভালো। তবে মিনিমাম যেগুলো একজন ফ্রেশার জানতে পারে সেগুলো এখানে আছে, যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মিনিমাম যা থাকা দরকার, প্রোগ্রামিং, রিলেশনাল ডাটাবেস, এসকিউএল, এই যা যা জানা দরকার সেগুলো হচ্ছে আমরা রাখছি। এবং কিছু রিকোয়ারমেন্টও রাখছি দেখলাম জন্য। যে এগুলা জানবে সেগুলা জানারই কথা, না জানলে অবশ্যই জেনে আসবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের কোর্সের টার্গেট। তো কোর্সের টার্গেট আমরা কিন্তু দাবি করতেছি যে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের কোর্সে এমন ভাবে যারা পড়বে তারা শেষে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট হবে, ডেভেলপার হবে না, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আমরা প্রত্যেকটা জিনিস এইভাবে সাজানোর চেষ্টা করছি এবং আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে হচ্ছে তারা শেষে জাস্ট ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার না হয়ে তাদের, আমরা যেটা আলোচনা করছি সেইভাবে তারা হচ্ছে কনসেপ্ট তাদের ক্লিয়ার থাকে, যাতে তারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে যাক আর যে কোনো কোথাও যাক, তারা যাতে সেটা তাদের আরো উপকারে আসে। তো আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে হচ্ছে কটলিন দিয়ে শুরু করবো এবং আমরা এখানে মেনলি মডার্ন, আমাদের নাম দিচ্ছি মডার্ন। তো এখানে লেটেস্ট জিনিসগুলো হচ্ছে আমাদের টার্গেট। কটলিন থাকবে, জেটপ্যাক কম্পোজ থাকবে, ম্যাটেরিয়াল 3 থাকবে। তবে আমরা হচ্ছে ওল্ড যেগুলো আছে এক্সএমএল, ওইগুলো হচ্ছে আমরা টাচ দেবো। আহ এরকম আর কি, যাতে হচ্ছে যে কোনো কোম্পানিতে গেলে কোম্পানির সবাই কিন্তু এত লেটেস্ট হয় না, তো যাতে কোম্পানিগুলোতে জয়েন করলেও তাদের উপকার হয়। তারপরে হচ্ছে আমরা কোডের মাধ্যমে হচ্ছে ক্লিন কোড, ডিজাইন প্যাটার্ন, এগুলো হচ্ছে আলোচনা করার চেষ্টা করবো, যাতে এগুলো নিয়ে মিনিমাম কনসেপ্ট তাদের থাকে, অ্যাটলিস্ট আমাদের নর্মাল প্রজেক্টে যা যা লাগতে পারে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইউজ করার চেষ্টা করবো। আর আরেকটা হচ্ছে সবার জন্য যে কোর্স এটা করেই একবারে কেউ জব পাবে, এটা মেনলি কেউ কোনো কোর্স যদি সাজেস্ট দেয় এটা মেনলি তারা মিথ্যা কথা বলতেছে, এটা সম্ভব না আসলে। যে কোনো একটা কোর্স করলো আর তারপরে হইলো, কেউ হইলে হইলেও ভালো, কিন্তু তাকে অবশ্যই যে কোনো একটা কোর্স করার পরে তাকে ফুল কোর্স অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং তারপরেও তাকে কয়েক মাস প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে সে আসলে হচ্ছে একজন ভালো হচ্ছে ভ্যালুয়েবল প্রোগ্রামার হয়ে হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এটা তো ভাস্ট ডোমেইন আমরা জানি, সেটা মোটামুটি প্রত্যেকটা সেক্টরে এখন ভাস্ট হয়ে গেছে। তো এটা সবাইকে সব কিছু আসলে শেখানো সম্ভব না, কিন্তু আমরা মোটামুটি সবই টাচ করার চেষ্টা করছি। তো একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা অলরেডি ডেভেলপমেন্ট করে থাকে তারা অ্যাটলিস্ট এটা গাইডলাইন তাদেরকে চেক করাইতে পারে, তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এখানে আসলে মোটামুটি সবকিছু টাচ করানো হয়েছে। তো আমরা হচ্ছে মোটামুটি সাবস্ট্রাক্ট ক্লাস হবে, আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করছি। আমরা হচ্ছে এটাকে আরো এক্সটেন্ড করে ভাগ করবো কামিং ডেজ গুলোতে, যাতে হচ্ছে আসলে প্রত্যেকটা ক্লাসে কি কি শেখানো হবে সেটা আরো ডিটেলস এ ইউজার আগে থেকেই জানতে পারে, যারা লার্নার আছে তারা জানতে পারে। ওকে, আমরা হচ্ছে পথে শেখাবো। এখানে হচ্ছে আমাদের এগুলা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। এখানে মোটামুটি হচ্ছে আমরা এক্সএমএল দিয়ে শুরু করছি। এক্সএমএল দিয়ে মোটামুটি আইডিয়া দেওয়ার পরে, তারপরে অ্যাক্টিভিটি ফ্রেগমেন্ট দিয়ে আইডিয়া দেওয়ার পরে, তারপরে হচ্ছে আমরা ফাইনালি জেটপ্যাক কম্পোজে গেছি এবং জেটপ্যাক কম্পোজ দিয়ে আমরা বাকিগুলো আইডিয়া গুলো ফাইনাল করেছি। তো মেনলি হচ্ছে সবগুলো আইডিয়া জানলে সে যদি মানে আমরা কোম্পানিতে গিয়ে যদি এক্সামেলেও কাজ করতে হয় এক্সামেলেও কাজ করা যাবে, কারণ এখানে আমাদের যথেষ্ট এক্সাম্পল থাকবে। এবং আমরা কাজ করার চেষ্টা করছি যে প্রতি স্টেপ বাই স্টেপ শেখা এবং বেসিকের সাথে যে কানেকশনটা আছে কানেকশন করে হচ্ছে শেখানোর চেষ্টা করছি, যাতে শেষে বললাম তো যে এটা আমাদের শেষ করে সে যাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই হচ্ছে সে মাঠে নামতে পারে, নট দ্যাট জাস্ট হচ্ছে জাস্ট এন অ্যান্ড্রয়েড ডেভেলপার। ওকে, এই ছিল হচ্ছে আমার মোটামুটি আলোচনা। আমরা বোধহয় প্রশ্ন উত্তরে চলে যেতে পারি। ওকে জাবের ভাই, যদি কোথাও কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। জি ভাই, একজন ভাই কোশ্চেন করছে, উনি কোশ্চেন করছে যে ম্যাথ কতটুকু আসলে জানা দরকার আমাদের সফটওয়্যার যদি হতে চাই। হুম। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ম্যাথ আমার জানা লাগবে, কিন্তু এটার মানে এই না যে আমি ম্যাথে একবারে হচ্ছে ট্যালেন্ট হতে হবে। যেমন ম্যাথ আমাদের কিছু ম্যাথ আমাদের লাগে, যেমন ডিসক্রিট ম্যাথ, এটা হচ্ছে মানে কম্পিউটার সায়েন্সে পড়তেছে এবং ডিসক্রিট ম্যাথ পড়বে না এটা কিন্তু ইম্পসিবল। তো ডিসক্রিট ম্যাথের মিনিমাম যেগুলো জিনিস ভার্সিটিতে আমাদেরকে পড়ানো হয় সেই জিনিসগুলো কিন্তু আমার ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে প্রয়োজন ভেদে, যেমন হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ক্যালকুলেশন শেখানো হয়। তো ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা আমাদের হয়তো নর্মাল দৈনন্দিন কাজে লাগে না, কিন্তু আমি যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই, যে ইমেজ নিয়ে কোনো একটা প্রজেক্ট করতেছি এবং ইমেজ কোনো প্রজেক্ট করতেছি, ওই রকম ক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে ম্যাথ লাগবে, সেই রকম ক্ষেত্রে কিন্তু এটা লাগে। তারপর হচ্ছে আমি যদি বিগ ডাটা নিয়ে কাজ করি, এলএমএম নিয়ে কাজ করি, এলএমএম এর আন্ডারলাইন কিন্তু এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এগুলোই হয়। তো তখন কিন্তু আরো জটিল জিনিস লাগতেছে। আমার হচ্ছে মাইন্ডসেটটা হতে হবে যে যেটা আমার লাগবে সেটা আমি শিখে নেব।
এটা হচ্ছে আমার মাইন্ডসেটে থাকতে হবে যে আমার যেটা লাগবে সেটা আমি শিখে নেবো। হ্যাঁ, আমার টাইম লাগবে, যে আমাকে সার্চ দিতে হবে, আমার দু একটা টিউটোরিয়াল লিখতে হবে, এক সপ্তাহ লাগতে পারে, এক মাস লাগতে পারে, কিন্তু এটার মানে এই না যে আমি পারবো না। আমার মাইন্ডসেট যাতে এইরকম না হয় যে আমি পারবো না, এটা আমাকে দিয়ে হবে না, এই মাইন্ডসেটটা থাকা যাবে না। এটা হচ্ছে মেইন জিনিস। কি পারি না পারি ওটা হচ্ছে জাস্ট হচ্ছে এক সার্চ দূরে, কিছুদিন আমাকে টাইম দেয়, এক সপ্তাহ দূরে, এক মাস দূরে। তো এখানে হচ্ছে আমাদের মেন জিনিস ম্যাথ কতটুকু লাগবে ওই রকম কোনো কিছু নেই, যে আমি যদি ভার্সিটিতে পড়ি তাহলে আমি অবশ্যই জিনিসটা জানতে পারতেছি কি কি করতে হবে। আর যদি আমি ভার্সিটিতে না পড়ে, অনেকে প্রোগ্রামার হচ্ছে ভার্সিটিতে না পড়েও হয়, কোনো লাইন থেকে আসে, তাহলে জন্য সাজেশন হবে আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দেন যে হোয়াট আর ইম্পর্টেন্ট থিংস ইন কম্পিউটার সায়েন্স, বা হচ্ছে ডিসক্রিট ম্যাথে কি কি জিনিস মিনিমাম আমার লাগবে, এতটুকু সার্চ দিয়ে আপনি কিন্তু মিনিমাম যা যা লাগতে পারে সেগুলা হচ্ছে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। জিনিসটা এরকম নাকি যে আমি একটা একদম ফুল ম্যাথ শিখে হচ্ছে ম্যাথে বস হয়ে তারপর প্রোগ্রামিং এ আসতে হবে, এরকম কোনো কিছু না। আমার হচ্ছে যখন হচ্ছে দরকার তখনই আমি লার্নিং করে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবো। Yes. আচ্ছা, আরেকজন ভাই লিখছেন যে ভাই সফটওয়্যার সফটওয়্যার টেকনোলজিতে কি ফ্রেশার রোল নিবে কিনা। ফ্রেশার আমাদের কয়েকদিন পর পরই নেওয়া হচ্ছে, কথা সত্য। যে আপনি হচ্ছে আমাদেরকে লিঙ্কডইনে নক দিয়ে রাখতে পারেন, জাভেদ ভাইকে আপনি নক দিয়ে রাখতে পারেন, আপনার হচ্ছে সিভি সিভি দিয়ে রাখতে পারেন, আপনার যদি কোনো প্রজেক্ট কিছু থাকে ওগুলো দিয়ে রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ যদি ওরকম অপরচুনিটি থাকে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করবো। আর হচ্ছে সফটওয়্যার টেকনোলজিস এর হচ্ছে এরকম অপরচুনিটি পাইলে তারা হচ্ছে সফটওয়্যার টেকনোলজিস কে আপনি ফলো করে রাখতে পারেন লিঙ্কডইনে, সেখানে হচ্ছে আমরা দেওয়া হয়। তাছাড়া আপনি হচ্ছে জাভেদ ভাইকে আমাকে নক দিয়ে রাখতে পারেন, প্লাস হচ্ছে আমাদেরকে আপনার সিভি দিয়ে ড্রপ করে রাখেন, আমরা যদি ওরকম অপরচুনিটি পাই ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আরো কিছু ভাই আপনারা যদি চাইলে কোশ্চেন করতে পারেন, না হলে হচ্ছে আমরা সেশনটা এখানে শেষ করতে আসসালামু পারবো। আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ, ওয়ালাইকুম ভাই আসসালাম বলেন। রাহমাতুল্লাহ। ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমি আসলে আহ, একটা প্রতিষ্ঠানে এখন চাকরি করতেছি, অ্যারাউন্ড 7 থেকে 8 মাস হবে। তো আমি আসলে শুরুতে নেটিভ অ্যান্ড্রয়েড করতাম ভাইয়া। তো হুম, পরবর্তীতে যে প্রতিষ্ঠানে এখন চাকরি করতেছে এই প্রতিষ্ঠানে আমাকে নেটিভ অ্যান্ড্রয়েড হিসাবে নিছিল, বাট এখানে হচ্ছে ওরা আমাকে পরবর্তীতে হচ্ছে 1 মাস পরে এরা আমাকে ফ্লাটার বুক করাইছে। তো এটা হুম, আসলে আমি শুরুতে একটু ভয় পাইতাম, বাট এটা আসলে একটা লার্নিং অপরচুনিটি হিসাবে নিয়েছিলাম। তো পরবর্তীতে আমি এখন ওইখানে ফ্লাটারই করতেছি। তো হুম, আসলে ভাই আলহামদুলিল্লাহ। এখন মানে আমি আসলে চাচ্ছি যে 1 বছর পর এখান থেকে মুভ করতে, মানে অ্যারাউন্ড আর 4 মাস পরে এখান থেকে আমি মুভ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আমি তো শুরুর দিকে 7-8 মাসের মতো নেটিভ অ্যান্ড্রয়েড করছি। তো আসলে ওইটা আসলে ভাই তখন ইন্ডাস্ট্রি লেভেলে করে না, নিজে নিজে অনেক করছে আর কি। হুম, আর এখন তো যেহেতু ফ্লাটার করতেছি, তো আসলে ভাই এখন যদি আমি মুভ করি তো দেখা যাচ্ছে যে ভাই আমার তো আসলে কোনো মানে কোনো ডোমেনই স্ট্রং হচ্ছে না। তো হুম, সেক্ষেত্রে হুম, হচ্ছে ভাই যদি কোনো জায়গায় ইন্টারভিউ ফেস করি তো ওরা আসলে ব্যাপারটা কিভাবে নেবে, যেহেতু হুম, শুরুতে নেটিভ করছি, ওখানে 7-8 মাস আবার ফ্লাটার করছি, হুম, এই অ্যারাউন্ড 1 বছরের মতো। তো জিনিসটা আসলে ভাই কি হতে পারে যদি একটু বলতেন। হুম। ওকে, এখানে এখানে এটা পুরো জিনিসটা কিন্তু পজিটিভ। আমার কাছে পুরো জিনিসটাই পজিটিভ লাগতেছে। যে একজন ডেভেলপার এখানে কিন্তু অলরেডি আপনার ভিতরে একটা গ্রোথ মাইন্ডসেট আছে, সেটা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে। যে এই জিনিসটা অনেকে ভয় পায়, যে একজন একটা জিনিসে, এটা কমন হয় আমাদের বাংলাদেশে বেশি হয় এটা, যে একজন একটা জিনিস শেখা শুরু করলো, তাকে কোম্পানির দেখলো যে ওটাতে আহ, অনেক ডেভেলপার হয়ে গেছে, আরেকটাতে পাঠায়, এরকম হয়। তো অনেকে কিন্তু সেটা ভয় পায়, চক্রিয় হচ্ছে ছেড়ে দেয়, কিন্তু আপনি কিন্তু ওটা করেননি, যে আপনি হচ্ছে ওটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, আলহামদুলিল্লাহ পাস করে দিয়েছেন। কারণ চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে মেইন, যে চ্যালেঞ্জ নিতে পারলে কিন্তু পাস করা প্রবলেম হয় না, কিন্তু ওই যে মাইন্ডসেটের কারণে ওটা হয়। তো আপনি যখন নতুন আমার সাজেশন হবে হচ্ছে যে আপনি যে দুইটা হুম, ডোমেইনে বর্তমানে আছেন, যে একটা হচ্ছে জি। অ্যান্ড্রয়েড এবং ফ্লাটার, এই দুটো অলরেডি কিন্তু আমরা বেসিক ক্লিয়ার করার কথা বলছি। আপনি জানি না ফুল দেখছেন কিনা, আরেকবার দেখে নেবেন যে বেসিক জিনিসটা নিয়ে জি কিভাবে ভাই, আলোচনা করছি। হ্যাঁ, তো এই বেসিকটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করবেন, ফার্স্ট হচ্ছে এটা জিনিস। সেকেন্ড হচ্ছে অন্য প্রতিষ্ঠানে যখন যাবেন তখন তাদেরকে জিনিসটা এইভাবে বলবেন যে ভাই আমরা হচ্ছে এই শুরুতে আমি এটা নিয়ে ধরছিলাম, এটাতে আমি কাজ করছি। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অত কিছু বলার দরকার নেই। যে আমি এইটাতে কাজ করছি, তারপর হচ্ছে কোম্পানির প্রয়োজনে আমাকে এখানে যাইতে হয়েছে, আমি এটাই করছি, এই হচ্ছে আমার। অবশ্যই আপনার কিছু দেখানোর মতো কিছু থাকতে হবে, যে আপনি যে বেস্ট কাজ করতেছেন সেটা দেখানো থাকতে হবে। এবং এইভাবে যদি বলেন, এটা কিন্তু অবশ্যই পজিটিভ পজিটিভ ভাবেই নিবে। যে তারা মানে অটোমেটিক্যালি বুঝে যাচ্ছে যে আপনাকে যে কোনো কিছু দিলে আপনি অ্যাডাপ্ট করে নিতে পারেন। সো এটা মানে কোন একটা ভালো কোম্পানি অবশ্যই এটা পজিটিভ, মানে নেগেটিভ নেওয়ার কোনো কিছুই নেই। কিন্তু হচ্ছে তারপর ভাই। হচ্ছে এটা শোনার পরে তারপর হচ্ছে আপনার মেনলি জিনিসপত্র তারা দেখার চেষ্টা করবে, যে ওকে আপনার যেগুলো কাজ করছেন সেগুলো তো আসলে কতটুকু ভ্যালুয়েবল। সেগুলো যদি আপনার ঠিক মতো দেখাইতে পারেন, যে আপনার হচ্ছে ভালো কিছু প্রজেক্ট আছে, যে একটা প্রজেক্ট আছে, বা অফিসিয়াল প্রজেক্টটাই দেখানো মানে ওপেন প্রজেক্ট ওটা দেখানো যাচ্ছে, বা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার, তারা যখন আপনাকে বেসিক নিয়ে কোনো প্রশ্ন করতেছে আপনি উত্তর দিতে পারতেছেন, বা আপনাকে উত্তরটা দিতে পারতেছেন, যে সেটাও। যেমন একটা উদাহরণ দেই, যে একজন ধরেন যে প্রশ্ন করা হলো একজনকে
যে আপনাকে একটা লিস্ট দেওয়া হলে আপনি লিস্টটা কিভাবে সাজাবেন, বা বলা হলো যে আপনি লারাভেলে কাজ করছেন বা ধরেন ফ্লাটারে কাজ করছেন, আপনার প্রশ্ন করা হলো যে ওকে ফ্লাটারে একটা নাম্বার লিস্ট আছে, সেটা হচ্ছে কিভাবে সে ফ্লাটার কিভাবে হচ্ছে সেটাকে, ফ্লাটার তো ডার্ট ইউজ করে, ডার্ট হচ্ছে কিভাবে সেটাকে সর্ট করে। তো আপনি হচ্ছে একটা উত্তর দিতে পারেন যে ভাই এটা তো আমি অতদূর যে যাই নাই, জানি না। এটা একটা উত্তর হতে পারে। আরেকটা উত্তর হতে পারে, সেটা হতে পারে এরকম যে ভাই এটা যদি সর্টেড লিস্ট হয় তাহলে মোস্ট প্রবাবলি তারা হচ্ছে, আমি তো ভিতরে দেখি না কিন্তু মোস্ট প্রবাবলি তারা হচ্ছে বাইনারি সর্টেই করছে, যদি শর্ট লিস্ট হয়। আর যদি শর্ট লিস্ট না হয় মোস্ট প্রবাবলি তারা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে সবগুলো সর্ট করছে। এই যে অ্যান্সার, দুইটা অ্যান্সারের ভিতর কিন্তু অনেক ডিফারেন্স আছে। একটা হচ্ছে আমি বেসিক জানি এবং এটা কিভাবে হতে পারে সেটা আমি একটা জিনিস তাদেরকে বুঝাই দিচ্ছি যে না আমি বেসিক জানি। আর একটা হচ্ছে আমি বোকার মতো অ্যান্সার দিচ্ছি আর কি বলা যায়। তো এই যে এই জিনিসটা আমি যদি এটা বুঝাইতে পারেন, তো দুইটা মিক্স করে ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো নেগেটিভ প্রভাব হবে। আচ্ছা আচ্ছা। ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো যে কাজগুলো করতেছি এই কারেন্ট কোম্পানিতে, তো এটা আসলে বেশ ভালো প্রজেক্ট, বিটিএস এর প্রজেক্ট। তো আসলে ভাই হচ্ছে কি বিটিএস এর প্রজেক্ট হচ্ছে 4টা প্রজেক্ট করতে হবে, তো অলরেডি হচ্ছে আমরা 2টা করে ফেলছি, বাট বাকি প্রজেক্ট গুলো জাস্ট ইউআই চেঞ্জ, বাট ভিতরের জিনিসগুলো সেমই। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে এখানে বেসিকের কি বলবো কি, এই প্রজেক্টের আগাগোড়া আমার কাছে কাইন্ড অফ মুখস্থ মনে হচ্ছে। তো হুম এখন হুম মনে হচ্ছে না ওখান থেকে আমি কিছু নিতে পারতেছি। তো আমি কি করতেছি, মাঝে মধ্যে আসলে নতুন কিছু আসলে ডকুমেন্ট বা কোনো কিছু থেকে শেখার ট্রাই করি। আর মাঝে মধ্যে আসলে ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে বড় বড় প্রজেক্ট হুম যেগুলো আছে, বিভিন্ন ক্লোন, যেমন হতে পারে হুম ইউটিউব বা হচ্ছে উবার ক্লোন, এরকম টাইপের প্রজেক্ট গুলো আমি করতেছি। তো আসলে হুম ভাই হুম এরকম যে কি বলে এটা, এরকম যে হচ্ছে টিউটোরিয়াল দেখে দেখে যে আমি প্রজেক্ট গুলো হুম হুম করতেছি, যদি আমি বুঝে বুঝে করতেছি, এটা আসলে ভাই খারাপ দিক কিনা? অনেকে বলে যে হুম এরকম টিউটোরিয়াল দেখে প্রজেক্ট করা 7-8 ঘন্টা, এগুলো নাকি হচ্ছে বা পুরো হুম হুম হচ্ছে নাকি নাথিং। আমি আসলে যা হুম হুম জিনিসটা বুঝতেছি না, এটা আসলে কি ভাই উচিত কিনা? আমি আসলে ভাই লার্নিং পারপোসের জন্য এই ব্যাপারগুলো করি, বাট এটা কি আসলে আদৌ উচিত, যেহেতু হুম হচ্ছে হুম টিউটোরিয়াল দেখে করতে? টিউটোরিয়াল এটা নিয়ে অলরেডি আলোচনা করছি, এক লাইনে বলি আরেকবার আসলে ভাই আমি দেখে দেখে নাই নেবেন। তো, আসলে মিস করে গেছে। জি হ্যাঁ, ভাই। হ্যাঁ, আমি জাস্ট এক লাইনে জিনিসটা বলতেছি যে জি টিউটোরিয়াল ভাই। দেখে কোনো কিছু করা এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে টিউটোরিয়ালটা ওপেন করে রেখে যা করতেছে দেখে দেখে করা, ওটা হচ্ছে প্রবলেম। আপনি কি করবেন যে টিউটোরিয়ালটা পুরাটা দেখা শেষ করবেন, মাঝখানে কিছু নোট নিবেন, যা যা বলছে সেগুলো হচ্ছে নোট টোট রেখে দিবেন, মনে রাখার চেষ্টা করবেন, তারপরে নিজে ফুল জিনিসটা করবেন। নিজে ফুল জিনিসটা করবেন, মাঝখানে হচ্ছে নোট থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন, তারপরে লাগলে তারপরে আবার ভিডিওতে গিয়ে দেখবেন। এভাবে করলে ওটা রিয়েলি হচ্ছে আপনার লাভ হবে। না হলে ওখানে যেটা দেখাইলো আপনি জাস্ট এক স্ক্রিনে ওটা আরেক স্ক্রিনে এটা করলেন, তখন হচ্ছে এটা আপনার একবারে জিরো, কোনো লাভই হবে না। এটা হচ্ছে একটা হুম। সাজেশন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কিছু শিখতে মানে এইখানে বেসিক যে জিনিসটা আমার মনে হয় আমার এই পুরা সেশনটা আরেকবার দেখেন, আই থিঙ্ক লাভ হবে, যে আর একটু কিছু জিনিস ক্লিয়ার হবে। এখানে যে জিনিসটা যে আহ, যেই টপিক গুলো এখানে শিখতেছেন, এখানে অবশ্যই যেমন আমি যেমন অবজারভেবল ডিজাইন প্যাটার্ন বললাম, জি ভাই, জি। অবজারভেবল প্যাটার্ন বললাম। তো এখানে আপনার এটা কিন্তু ডিক্লারেটিভ ইউআই। তো এই যে এটা যে ডিক্লারেটিভ ইউআই, আপনি ডিক্লারেটিভ ইউআই নিয়ে পড়াশোনা করছেন বা হচ্ছে ডিক্লারেটিভ ইউআই বলে সেটা কি জানেন? এটা হচ্ছে ফার্স্ট জিনিস। হ্যাঁ, তো ডিক্লারেটিভ ইউআই এই যে এটা লিঙ্ক জি আপ জি, করা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লিঙ্ক হ্যাঁ। আপ করা, তারপর হচ্ছে এই যে এখানে ডাটা ফ্লো যেটা হচ্ছে, সেটা কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড ডাটা ফ্লো ব্যবহার করেন, এটা কিন্তু ইউডিএফ বলা হয়, ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো। একদিক দিয়ে হচ্ছে আমার ডাটা আসে আর একদিক দিয়ে ইভেন্ট যায়। তো আপনি কি এইভাবে চিন্তা করছেন? এই যে চিন্তা ভাবনা গুলো করা, এই চিন্তা ভাবনা গুলো করার জন্য আপনি হচ্ছে ডকুমেন্টেশন পড়তে পারেন। এখানেও কিন্তু জিনিসপত্র আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা কাজ করতেছি সেটা হয়তো মুখস্থ, যে সেম জিনিস জাস্ট আমি ওয়াই চেঞ্জ করতেছি, ওকে। আপনার মাঝখানে যেহেতু ওটা করতেছে ওদিকে আপনার চাপটা নাই, আপনি এদিকে হচ্ছে ডকুমেন্টেশনে চলে যান, ডাইরেক্ট মেইন ডকুমেন্টেশনে গিয়ে একটা একটা করে ওরা যে টপিক গুলা দিছে সেই টপিক গুলা হচ্ছে একটা একটা করে পড়া শুরু করে। প্লাস হচ্ছে এই যে আমি আচ্ছা দু একটা লিঙ্ক আপ করাইলাম, এইরকম লিঙ্ক আপটা করেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারেন যে ওকে ডিপ, এটাই হচ্ছে আমার সেই বেসিক, এটাই হচ্ছে সেই ডিপ লার্নিং। আশা আচ্ছা। করি আচ্ছা সেটা আপনার উপকার দেবে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আমাদের বাংলাদেশে যেগুলো বড় টেক আছে, যেমন আপনি যে কোম্পানিতে আছেন, প্লাস হচ্ছে মনেস্টার ল্যাব, ব্রেন স্টেশন 23, বিবাস অফ সিফল, এরকম টাইপের যে কোম্পানিগুলো আছে, তো আমি হচ্ছে এসব কোম্পানির জন্য এজ এ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে যদি মিড লেভেলে জয়েন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ভাই আমাকে আসলে কি কি বিষয়গুলো আসলে দেখা উচিত? কারণ এক একটা কোম্পানি আসলে দেখলাম যে হায়ারিং প্রসেস এক এক রকম। তো আসলে ভাই হুম, মানে কি করা উচিত? মানে আমি আসলে ওইসব কোম্পানির হুম, প্রতি একটু ফোকাস করতেছি। তো তো হুম। সেক্ষেত্রে হচ্ছে ভাই একটু যদি বলতেন যে প্রিপারেশনটা এভাবে শুরু করতে পারো, বা একটু যদি বলতেন। এইসব কোম্পানিতে যেটা দেখছি, যেমন আমার ফ্রেন্ড ব্রেন স্টেশনে আছে, আমার এক জুনিয়র আছে সেও ব্রেন স্টেশনে জয়েন করছে, আমার এক কলিগ আছে সেও ব্রেন স্টেশন জয়েন করছে আলহামদুলিল্লাহ। তো সেখানের আমি প্রসেস থেকে যেটা জানছি যে সেটা তাদের না, আমি সবকিছুতে দেখছি যে তারা হচ্ছে ভালো কোম্পানিগুলো খোঁজে হচ্ছে আপনার কিছুটা এক্সপিরিয়েন্স, মিড লেভেলের জন্য আপনার অবশ্যই কোনো একটা এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার হাতে তাদেরকে দেখানোর মতো কোনো কাজ আছে কিনা, ফাইনালি হচ্ছে আপনি আসলে বেসিস গুলো জানেন কিনা এবং আপনার ব্রড মাইন্ড আছে কিনা। কারণ হচ্ছে আপনার শেখার মন মানসিকতা আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক কোম্পানি কিন্তু
জাস্ট এই জুনিয়রের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, যেমন আমি যদি নিজে কাউকে খুঁজি, আমি চেষ্টা করি যে সে যদি তার এক্সপিরিয়েন্স অলরেডি কাজ নাও করে, কিন্তু তার ভিতরে যদি গ্রোথ মাইন্ড থাকে, তার যদি শেখার ইচ্ছাটা থাকে, এটা যদি আমি কোনোভাবে বুঝতে পারি, তাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এটা সবাই করে। কেন করে? যে যার ভিতর শেখার ইচ্ছা আছে, সে হয়তো এই মুহূর্তে পারতেছে না, তাকে 1 মাস 1 সপ্তাহ টাইম দিলে সে কিন্তু সেটা শিখে ফেলতে পারবে। তো এইসব বড় কোম্পানি যারা আছে, তো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি সেটা খবর নেবেন যে তারা কি কি হয়। তারা হচ্ছে মোস্ট অফ ক্ষেত্রে, অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন এদের ক্ষেত্রে কিন্তু এদের কয়েকটা, দুই তিনটা করে ধাপ থাকে। তো যারা অলরেডি আছে তাদেরকে নক দিবেন, নক দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদেরকে এই ধাপগুলোতে কি কি হয়েছে, আপনাদেরকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করছে। তো আপনার প্রশ্নগুলো যদি তাদের থেকে জানতে পারেন, দুই তিনজনকে আপনি সুন্দর করে লিঙ্কডইনে নক দেন, তাহলে হচ্ছে তাদের থেকে যখন এই জিনিসগুলো জানবেন, ওই সেটা ডোমেনটা খুঁজে বের করেন। ওকে, তাদেরকে কি ডাটা স্ট্রাকচার থেকে প্রশ্ন করছে, তাদেরকে কি ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করছে। তো সেখান থেকে কিন্তু আপনি একটা হিন্টস পাবেন। আর হচ্ছে হুম। আপনি বললাম জি যে ভাই। বেসিক ক্লিয়ার করা, ওটা হচ্ছে টার্গেট থাকবে। সাথে হচ্ছে এই জিনিসগুলো নিলে আই থিঙ্ক আপনাকে অবশ্যই একটা টার্গেট সবগুলো যখন ঠিক করবেন, করে আপনার লেগে থেকে 1-2 মাস ট্রাই করতে হবে কমপক্ষে। তারপরে হচ্ছে আপনি পৌঁছাতে পারবেন। এখানে ডিপ্রেস হওয়ার কিছু নেই। পাইলে পাইবেন, না পাইলে নাই, সেটা মেইন ম্যাটার না। কিন্তু আপনি যে চেষ্টা করতেছেন, হয়তো আপনার ওটাতে মনস্টার ল্যাবে হবে না, হয়তো এটাতে হবে না, হয়তো আপনার সেফালোতে হয়ে যেতে পারে ইনশাল্লাহ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আর হচ্ছে যে আপনার হচ্ছে ইন্টারভিউ টিপস যদি কিছু দিতেন। আপনি তো আই থিঙ্ক অনেকগুলো ইন্টারভিউ নিছেন না অনেকের, না, যদি আপনি কোনো ইন্টারভিউ ইন্টারভিউ টিপস টিপস আমি দিতেন। সবকিছু সবকিছু মোটামুটি যা যা বলো সবকিছু কিন্তু বলেই দিছি। আর এটা টার্গেট একটা, মানে এখন যদি ওটা বলতে চাই, সেটা অন্যভাবে আমাকে কিন্তু সাজাতে হবে। কিন্তু কাছাকাছি জিনিস কিন্তু অলরেডি অনেক কিছু বলছি। আমার মনে হয় আচ্ছা আচ্ছা। ফুল ভিডিওটা আরেকবার যদি দেখেন, ইনশাল্লাহ আমার মনে হয় আরেক কিছু মানে ফার্স্ট দেখছেন যেগুলো মিস করছেন, সেগুলো আশা করি মিস হবে না। ইনশাল্লাহ হচ্ছে হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, যা আচ্ছা, দেখুন। আমি একটু অ্যাড করবো কি আরিফ ভাইয়ের জি জি, অবশ্যই। ইন্টারভিউ টিপটা। মাহমুদুল্লাহ, আমি বলতে পারি যে আরিফ ভাই, আপনি হচ্ছে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, ওই কোম্পানির ওয়েবসাইট তো অবশ্যই আছে। ওই কোম্পানির ওয়েবসাইট সম্পর্কে দেখলে আপনার আপনার একটা ধারণা চলে আসবে আসলে ওদের কি কি নিয়ে কাজ করে। আর হচ্ছে জি আমাদের ভাই। নর্মালি হচ্ছে যারা এখন শুরুতে ইন্টারভিউতে যায়, প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন আপনি শেষে একটা কোশ্চেন করে যে আমাদের সম্পর্কে আপনার কোনো কোশ্চেন আছে কিনা। আমাদের এটা দুঃখজনক হলো সত্যি, অনেকে এটা শেষে কোশ্চেনটা করে না যে আমার কোনো কোশ্চেন নাই। আপনি যদি ওই কোম্পানি সম্পর্কে অনেক বেশি কোশ্চেন করেন, এই আগে থেকে জেনে স্টাডি করে, তাহলে তারা আপনার প্রতি একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসে যে আপনি তাদের কোম্পানি সম্পর্কে সিরিয়াস, এমনকি আপনাকে যদি এখানে হায়ার করা হয়, আপনি আপনার কাজটা ভালো করে করতে পারবেন। সুতরাং আমার মানে কথা, শেষ কথা এটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে টার্গেট করে বা ইন্টারভিউ দিয়ে যেখানে যাবেন, আগে তাদের সম্পর্কে কিছু স্টাডি করে যাবেন। এবং কি শেষে, ইন্টারভিউ শেষে তাদেরকে কোশ্চেন করবেন তারা কি কি নিয়ে কাজ করে, আপনার কি ইচ্ছা আছে কাজ করার, তাদের আপনার হচ্ছে কি, ওদেরকে কি ইমপ্যাক্ট আপনি দিতে পারবেন, এগুলো নিয়ে কিছু কোশ্চেন আপনি করতে পারেন। ধন্যবাদ ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আর সোহাগ ভাইয়া যদি একটু কেএমএম নিয়ে বলতেন। এখন তো আসলে ভাই কেএমএম এর বেশ ভালো একটা ট্রেন্ড দেখতেছি, জাস্ট একটু ওকে যদি আইডিয়া দিতেন। ওকে, কেএমএম যে জাস্ট 2 লাইন বলতেছি। কেএমএম টা হচ্ছে ট্রেন্ড আছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু মানে ইভেন কি বলা যায়, এই জেটপ্যাক কম্পোজ যেটা আছে, সেটাই বাংলাদেশি কোম্পানি কয়েকজন আসলে ব্যবহার করতেছে। আমি কোনো মানে ভাও দেখতেছি না, কারণ ওই সাহস মানুষ করতে যাচ্ছে না, ডেভেলপাররাও করতে যাচ্ছে না, মানে কোম্পানিরাও করতে যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে এই যে, যেমন আমি আমার যে সব প্রজেক্ট আছে সবগুলো হচ্ছে জেটপ্যাক কম্পোজে করা। আমি জেটপ্যাক কম্পোজে কাজ করতেছি যখন বেটা ছিল তখন থেকে। আমি আমার প্রজেক্টের ওরে কোম্পানিকে আমি বলছি যে জি হ্যাঁ ভাই বলেন। বেটা থেকে, হ্যাঁ বেটা থেকে তখন আর কি আমি আমার কোম্পানিকে বলছি যে ভাই আমি তো হচ্ছে এটা করতে যাচ্ছি। কোম্পানি আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানি কিন্তু ওদিকে যে লেটেস্ট টেকনোলজিতে তারা কিন্তু বাধা দেয় না। তো আমি বলছি, তারা আমাকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে করো, কোনো সমস্যা নেই, তুমি যদি করতে পারো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমি তখন থেকে কিন্তু এখন পর্যন্ত জেটপ্যাক কম্পোজে আছি। তো আমাদের যদি মানে এক্সিস্টিং কোনো প্রজেক্ট না হয়, আমরা জেটপ্যাক কম্পোজ করি। যেমন কেএমএম যেটা আছে, তো কেএমএম খুব দ্রুত কিন্তু আমাদের অ্যাটলিস্ট দেশীয় কোম্পানিতে আসবে না, বিদেশিও আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমার জেনে রাখা উচিত এখন। প্লাস হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে, তাদের জন্য গুগল কিছুদিন ইজি করে দিচ্ছে যে প্রত্যেকটা মানে এক্সিস্টিং জিনিসগুলো তারা কেএমএম এ মাল্টি প্ল্যাটফর্মে কনভার্ট করে ফেলতেছে। তো এটা একটা কিন্তু গুড জিনিস। তো আমি যদি এক্সিস্টিং জিনিসগুলো ঠিক মতো জানি, সেগুলো কিন্তু দেওয়া হবে। তো আমি এই মুহূর্তে সাজেশন দেবো যে জাস্ট হচ্ছে আমি সেটা নিয়ে আইডিয়া রাখি। বাংলাদেশে হয়তো কুইক জিজ্ঞেস করবে না, কিন্তু করতেও পারে। জাস্ট আমি বেসিক আইডিয়া নিয়ে রাখি। আর ওটা লেটেস্ট যদি জিনিসগুলো দেখেন যে মানে একটা জিনিসকে কেএমএম করতে মেনলি আহামরি কিছু স্ট্রাকচার চেঞ্জ করতে হয়, আর বেশি কিছু জানলে হচ্ছে আপনি কেএমএম তৈরি করা যায়। তো অ্যাটলিস্ট আমরা ধারণা রাখতে পারি। কিন্তু ওই মানে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বেসিক শেখা, এবং যেগুলো অলরেডি করতেছি সেগুলোতে হচ্ছে ফোকাস দেয়। সেগুলোতে মোটামুটি যদি একটা স্টেপে যাই, তারপর হচ্ছে আমি এদিকে আলাদা করে যখন লাগবে, মানে আমি ধারণা রাখলে কি হবে যে আমাকে যদি প্রশ্ন করে, আমি জাস্ট বলতে পারবো যে ওকে ধারণা হচ্ছে এগুলো, এই যে এগুলো জিনিস করছি, যদি দরকার হয় আমি স্টার্ট করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এই যে এই জিনিসটা বলা, এটাও কিন্তু হচ্ছে একটা গুড অ্যাপ্রোচ, যে যেখানে হচ্ছে আমাদের ইন্টারভিউ করা হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, চলো।
আচ্ছা মাহমুদুল ভাই, আমাদের হচ্ছে আরেকটা ভাই উনি কোশ্চেন করছে, এটা হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ইন্টার্ন আছে। তো উনি হচ্ছে আগামী ধরেন 4-5 এর মধ্যে যদি উনি মানে ওনার টার্গেট হচ্ছে একটা বড় কোম্পানিতে জয়েন করা। এখন হচ্ছে উনি যদি এটা করতে চায় আগামী 4 থেকে 5 মাসের মধ্যে হচ্ছে ওনার কি কি অ্যাপ্রোচ করা উচিত, উনি কি ডেভেলপমেন্ট আর ডিএসএ দুইটাই করবে? আর যদি ডিএসএ করে তাহলে হচ্ছে লিড করে সে কিভাবে উনি কিভাবে আগাবেন আর কি। ওকে, এখানে ডিপেন্ড করতেছে আসলে আপনি কোন কোম্পানিতে টার্গেট করতেছেন। যে এই কোম্পানিতে টার্গেট করতেছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন লিড কোড, যেমন বাংলাদেশি কোম্পানিতে লিড কোড জিনিসটা খুব কমই লাগে। হ্যাঁ, আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যদি ভালো হয়, প্রবলেম সলভিং ভালো হয়, সেটা কিছু কোম্পানিতে লাগে। কিন্তু লিড কোড ওটা হচ্ছে বাংলাদেশিতে কিন্তু ওই রকম তেমন লাগে না। এখন এখানে সেম জিনিস, যে আপনি হচ্ছে আপনার টার্গেট, শুরুতে টার্গেট কোম্পানি ফিক্স করেন যে এই হচ্ছে আমার টার্গেট, যে বিদেশি কোম্পানি নাকি হচ্ছে আমার দেশি কোম্পানি। যদি বিদেশি কোনো কোম্পানি হয় তখন হচ্ছে আমাকে সেগুলোর ক্ষেত্রে ওই সেম জিনিস, যে আমরা কিন্তু ওই যে কমন কিছু প্যাটার্ন বলে দিচ্ছি, যে আমি যে কোম্পানি আমার টার্গেট করতেছি সেটার এমপ্লয়ি খুঁজে বের করবো। খুঁজে বের করে তাদেরকে খুব সুন্দর করে লিখবো যে ভাই আমি এগুলা বিদেশি হলে আহ ইংলিশে লিখবেন অবশ্যই, যে হাই, তারপরে যেভাবে লেখা যায় আর কি। যে সেম জিনিস, এটা কিন্তু সবাই সফটওয়্যার ডেভেলপাররা মতো মানে এত ভালো কমিউনিটি কিন্তু কোথাও নেই। যে তাকে আপনি কোন একটা কিছু জিজ্ঞেস করবে, সবকিছু যদি মানে হাই না লেখে, যেটা বারবার মানা করছে যে হাই লেখে মানে চ্যাটিং এর মতো করা যাবে না। যে আপনার যেটা লাগবে খুব সুন্দর করে বললেন, সে কিন্তু আপনাকে বলে দিবে ওকে এটার প্রসেস এরকম বা এটাতে ইন্টারভিউ জিনিসটা এরকম হয়। তো সেটা হচ্ছে কথা। আর হচ্ছে আপনি যদি বিদেশি কোম্পানি, যে আপনার দেশি কোম্পানি আছেন, যেমন আপনি গুগলে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনাকে অবশ্যই এক্সট্রা করে পড়াশোনা করতে হবে। তো আপনার যদি চান্স থাকে যে না আমি ডেভেলপমেন্ট না করলেও হবে, আপনি ডেভেলপমেন্ট থেকে সরে যেতে পারেন, বা ডেভেলপমেন্টটা যদি ডেভেলপমেন্টের থেকে বা হচ্ছে বাসার টাইমটা আপনি ভালো করে দিলেন, যেমন আপনি মেইন ফোকাস রাখলেন হচ্ছে আপনার ডিএসএটা। ডিএসএ টা আপনার ফোকাস রেখে ওখানেই হচ্ছে ওটাই, সরি ডিএসএ ফোকাস না, মানে হচ্ছে আপনার বিদেশি যেটা আছে সেটা ফোকাস রেখে, যে আপনার ডিএসএ লিড কোড, তারপর তাদের যে সব জিনিস লাগতেছে আপনার অলরেডি বাংলাদেশি যারা ওরকম খুঁজে বের করেন, বাংলাদেশি দেখলাম যে অনেক গুগলে জব করতে চাচ্ছে, তাদেরকে নক দেন, নক দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমি হচ্ছে করতে চাই, যে আমাদেরকে হেল্প করেন যে কি কি করতে পারি আমি। অবশ্যই তারা হেল্প করবে। গতকাল রাতেও আমি হচ্ছে একজন গুগল এক্স গুগল দেখলাম, উনি বাংলাদেশি, তো ওনার খুব সুন্দর করে ওনার কি বলা যায়, ওনার টাইম লাইনে ফার্স্ট পোস্টে উনি লিখে রাখছে যে গুগলের ইন্টারভিউ উনি কি কি করছে। তো এরকম কিন্তু তাদের কাছে গেলেই হচ্ছে আপনি জিনিসটা জানতে পারতেছেন। আর যদি হচ্ছে আহ দেশি ম্যান হয় বা যে এরকম, আপনি হচ্ছে আরো দিচ্ছেন বোধ হয় এক্সাম্পল দিচ্ছেন ইউনিভার্সিটি ক্লাসমেটশিপ, এগুলা হচ্ছে আবার মানে বিদেশিও কাজও করে। তো এগুলা হচ্ছে মেনলি মানে মুখস্থ কোনো কিছু নেই, যে আমি আপনাকে মুখস্থ বলতে পারবো না যে আপনি হচ্ছে লিড কোড করেন, এটা করেন সেটা করেন। যেমন বিদেশি গুলোর ক্ষেত্রে আমি গুগলের ক্ষেত্রে বললাম যে ওইরকম কিছু আছে, কিন্তু আমি ডাইরেক্ট আপনি কোনো কিছু বলতে পারবো না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা যেটা টার্গেট, এই লিঙ্কডইনে সার্চ দেন যে এই এই প্রতিষ্ঠানে কারা কারা জব করতেছে, তাদের ভিতর কয়েকজনকে আপনার সেম মেসেজ দেন, যে আপনার খুব সুন্দর করে আপনার আপনার কি কি আছে সেগুলো দিয়ে তাকে সার্চ দেন এবং কি কি লাগবে খুব সুন্দর করে মেসেজ দেন, কেউ না কেউ তো অ্যান্সার দিবে। সেখানে আশা করি আপনি হচ্ছে ফ্লোটা পাবেন যে কি কি আমার শিখতে হতে পারে। তারপরে হচ্ছে সেটা জানার পরে আপনি অবশ্যই হচ্ছে এই যে যখন টার্গেট নিয়েছেন, যে টার্গেটটা নেবেন। তো টার্গেট নেওয়ার পরে আপনি যদি লার্নিং দেখতেছেন যে লার্নিং এ আমার আসলে বাধাগ্রস্ত হচ্ছে, যে আমার কাজের কাজের এত চাপ, কারণ কোম্পানি টু কোম্পানি কাজের চাপ ভেরি করে, যে চাপ যদি বেশি হয় যে লার্নিং হচ্ছে না, তখন পসিবল হইলে আপনি হচ্ছে কাজটা হচ্ছে ওখান থেকে বের হয়ে আসে, যদি আপনার ওই রকম পসিবিলিটি থাকে। সবার তো ওরকম পসিবল থাকে না আর কি, environment থাকে না। যদি থাকে তাহলে আপনি হচ্ছে টানা নেন। অবশ্যই চেষ্টা করলে লিস্ট ওগুলোতে না যাইতে পারেন, লিস্ট কোনো বেটার কোম্পানিতে তো অবশ্যই যাবেন, কারণ যে চেষ্টা করতেছে আর যে চেষ্টা করতেছে না দুজন তো অবশ্যই সেম। আশা করি উত্তরটা পেয়েছেন। যার ভাই জি আর ভাই। যদি, আচ্ছা ঠিক আছে মাহমুদুল ভাই, তাহলে কি আমরা কি শেষ করতে পারি মনে হয়? ওকে তাহলে কারো কোশ্চেন না থাকলে তাহলে আমরা আজকে শেষ করি। তাহলে হচ্ছে লাস্ট আমি কিছু কথা বলে শেষ করি। তো আমরা হচ্ছে যেই সেশনটা আজকে নিলাম, তো আশা করি পরবর্তীতে যারা দেখবেন বা আজকেও যারা দেখলেন, তারা হচ্ছে আমি সাজেস্ট দেবো যে সম্পূর্ণটা আরেকবার দেখবেন। দেখার পরে হচ্ছে খাতা নিয়ে দেখবেন, এবারের খাতা নিয়ে না দেখলে পরেরবার খাতা নিয়ে দেখবেন, এবং দেখবেন যে কি কি জিনিস আমার ভিতর নাই, সেই সেই জিনিস আমি হচ্ছে লিস্ট ডাউন করব এবং সেগুলো হচ্ছে আমার ভিতর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এবং আমরা যেটা দেখছি যে হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের যে জিনিসগুলো আমার ভিতর আছে সেগুলো আমি লিস্টে রাখবো, যাতে সেগুলো আমি আস্তে আস্তে বাদ দিতে পারি ইনশাল্লাহ। যে আমি আমার এটার উদ্দেশ্য কিন্তু এরকম ছিল না যে একটা সেশন করবে এবং জাস্ট সেশন করার উদ্দেশ্য সেশন, সেটা না। যে এইখানে যে সেশন যারা আজকে আছি সবাই যাতে অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, সবার ভিতর যাতে কনফিডেন্স চলে আসে, কোম্পানিগুলো যাতে আমাদেরকে খোঁজে, আমরা যাতে কোম্পানিদেরকে খুঁজতে না হয়। তাহলে আমাদেরকে সেটা হওয়ার এবং করার তৌফিক দিন। তাহলে এই বলে শেষ করছি। আহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।